স্যার তাহলে আমরা গত দিনে আমরা আলোচনা করতেছিলাম যে কগনিটিভ ডোমেইনের ব্যাপারে, যে আমরা বলছিলাম যে আমরা ওবি আউটকাম বেস এডুকেশনের প্রথম হচ্ছে টার্গেট সেট করা। টার্গেট সেট করে আমরা আমাদের প্রসিডিওর, আমাদের লার্নিং এক্সপিরিয়েন্স এগুলো সব আমরা এরপরে ডিফাইন করব। তো টার্গেট সেট করতে যে আমরা বলছি এখানে তিন ধরনের টার্গেট আমাদের সেট করতে হয়। একটা হচ্ছে নলেজের সাথে রিলেটেড বা ইন্টেলেকচুয়াল স্কিলের সাথে রিলেটেড, যেটাকে আমরা বলি কগনিটিভ ডোমেইন। আর এটা হচ্ছে বিহেভিয়ারের সাথে রিলেটেড, তার অ্যাটিটিউডের সাথে রিলেটেড, তার মোটিভেশনের সাথে রিলেটেড, যেটাকে আমরা বলি অ্যাফেক্টিভ ডোমেইন। এবং ফাইনালি একটা হচ্ছে তার ফিজিক্যাল মুভমেন্ট বা ফিজিক্যাল স্কিলের সাথে রিলেটেড, যেটাকে আমরা বলি সাইকোমোটর ডোমেইন। তো কগনিটিভ ডোমেইনের প্রত্যেকটা ডোমেইনের কিন্তু কমপ্লেক্সিটি লেভেল আছে। যেমন কগনিটিভ ডোমেইনের যত 6টা লেভেল আছে, 6টা লেভেল মানে হচ্ছে যত লোয়ার লেভেলে থাকবো এর কমপ্লেক্সিটি তত কম হবে, যত হায়ার লেভেলে যাবো এর কমপ্লেক্সিটি তত বেশি হবে। তো এটা আমরা বলছিলাম কগনিটিভ ডোমেইনের ক্ষেত্রে যে কিছু কিছু কোয়েশ্চেন আছে, যে কোয়েশ্চেন গুলো যদি আমরা করি তাহলে কিন্তু ওই পার্টিকুলার লেভেলের রেলিভেন্ট আনসার কিন্তু আমরা পেয়ে যাই। এবং যত বেশি হায়ার লেভেলে আমরা যাব কগনিটিভের, তত কিন্তু কমপ্লেক্সিটি বাড়তে থাকবে এবং তত বেশি কিন্তু ওই ওই সিও কে অ্যাড্রেস করার জন্য তত বেশি হিউম্যান রিসোর্স এবং তত বেশি সময়ের প্রয়োজন হবে। আচ্ছা, এটা আমরা দেখাইছিলাম। আচ্ছা, এখানে আমি আর যাবো না, এগুলা মোটামুটি আমরা দেখাইছি এই কগনিটিভ ডোমেইনের ব্যাপারে। তো আমাদের একটা কুইজ ছিল, যেটা হচ্ছে এই গতবার যে আমরা গত ওয়ার্কশপে যে আমরা মিশন এবং ভিশন, তারপরে পিও কি এবং সিও কি, এগুলো যে আমরা বোঝার একটু চেষ্টা করছিলাম। এবং সেখানে আমরা বলছিলাম যে ওইটার উপর বেশ একটা কুইজ আছে, সেই কুইজটা আমরা গতবার নিতে পারিনি। তো আমি সেই কুইজটাতে ফিরে যাব, তার আগে টিচিং অ্যাক্টিভিটি গুলো আবার একটু রিমাইন্ড করে দিই। যে কগনিটিভ ডোমেইনের বিভিন্ন লেভেল, যেমন রিমেম্বারিং লেভেলে যদি বলি যে অ্যাজ এ টিচার আমরা কি করি, তাকে রিমেম্বারিং লেভেলে যদি কোনো স্কিল তাকে আমরা চাই যে স্টুডেন্ট উইল বি এবল টু অ্যাচিভ দ্য স্কিল ইন দ্য রিমেম্বারিং লেভেল, ঠিক আছে, সে তখন আমরা কি করি, লেকচার দিই, ঠিক আছে, আমরা লেকচারিং। আন্ডারস্ট্যান্ডিং লেভেলে তারপর আমরা তার কাছে রিফ্লেকশন নেই, আসলে সেটা বুঝতে পারছে কিনা, বা তাকে আমরা বলি ইউ ইলাস্ট্রেট দ্য আইডিয়া, আমি তাকে বলি তুমি আইডিয়াটা ইলাস্ট্রেট করো। হ্যাঁ, তাকে কোশ্চেন এবং আনসারের মধ্যে বোঝার চেষ্টা করি যে আসলে জিনিসটা ইন ডেপথ তার আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপ হয়েছে কিনা। তারপর যদি আমরা বুঝতে যাই সে অ্যাপ্লাইং লেভেলে তার সে অ্যাপ্লাই করতে পারে কিনা নলেজটা। হ্যাঁ, তারপর আমরা বিভিন্ন কেস স্টাডি করতে পারি। তারপর আমরা তাকে মডেল কনস্ট্রাকশন করতে বলতে পারি। হ্যাঁ, তারপর আমরা তাকে ইন্ডাস্ট্রিয়াল ভিজিটে নিয়ে যে তাকে আমরা বুঝতে পারি যে আসলে সে যে নলেজটা আসলে সে অ্যাপ্লাই করতে পারছে কিনা। তারপর অ্যানালাইসিস, যেটা সেখানে আমরা তাকে আমরা প্র্যাকটিস বাই ডুইং এর জন্য তাকে আমরা বিভিন্ন প্রজেক্ট দিতে পারি। হ্যাঁ, তাকে সিমুলেশনের কাজ করাইতে পারি বা সে প্রোটোটাইপ বিল্ড করতে পারে, সেখানে কিন্তু তার অ্যানালাইসিসের প্রয়োজন হবে। তারপরে যেমন ইভালুয়েট যখন করবে তখন সে বিভিন্ন মনে করলাম যে সে তিনটা মেথড অ্যাপ্লাই করলো, এখন তিনটা মেথডের মধ্যে কোনটা সবচেয়ে ভালো মেথড এবং কোনটা থেকে সবচেয়ে ভালো রেজাল্ট পাওয়া গেছে, এই যে ইভালুয়েশন করাটা, জাস্টিফিকেশন করাটা, এটা তাকে আমরা বলতে পারি গ্রুপ ডিসকাশনের মাধ্যমে তার কাছ থেকে আমরা ফিডব্যাক নিতে পারি, রিফ্লেকশন নিতে পারি যে সে আসলে ওই কেসটা ইভালুয়েট করতে পারছে কিনা। এবং ক্রিয়েটিং লেভেল, যেটা হচ্ছে বেসিক্যালি সে কোনটা মডেল ক্রিয়েট করতে পারে কিনা, নতুন নলেজ ক্রিয়েট করতে পারছে কিনা, সেটা একটা এক্সাম্পল হলো আমরা তাকে প্রজেক্ট দিতে পারি যে সে তার যে নলেজ আছে সেটাকে অ্যাপ্লাই করে সে একটা নতুন একটা প্রোটোটাইপ বা যে কোনো একটা মডেল সে ক্রিয়েট করতে পারে। তো সেখানে আমরা বলছিলাম যে আমাদের এই যে কোনো কোর্সে যে কোর্স আউটকাম গুলো আছে, আমাদের এক্সাম পেপারস এবং আমাদের কোশ্চেন্স কিন্তু এই কোর্স আউটকামের সাথে অ্যালাইন্ড হইতে হবে। অর্থাৎ এই কোর্স আউটকামের সাথে আমাদের এক্সাম কোশ্চেন গুলা কিন্তু রেলিভেন্ট হইতে হবে এবং তার একটা সম্পর্ক থাকতে হবে। সেটা কি হবে সেটা আমরা দেখব। আর এরপরে আমরা বলছিলাম যে যেমন আমাদের একটা এক্সাম্পল আমরা দিচ্ছি যে EEE 400 এর যে তিনটা সিও দেখেন, জাস্ট এখানে দেখার জন্য যে তিনটা সিওতে তিনটা ভিন্ন ধরনের অ্যাকশন ভার্ব ইউজ করা হয়েছে এবং তিনটা অ্যাকশন ভার্ব মূলত কগনিটিভের তিনটা ডোমেইনকে ম্যাপ করছে এবং এই তিনটা অ্যাকশন ভার্বকে, এই তিনটা সিও কে কিন্তু বিভিন্ন ভাবে অ্যাসেস করা যায়। হ্যাঁ, যেমন অ্যানালাইজ দ্য রিসার্চ লিটারেচার, এটাকে আমরা অ্যাসেস করবো কিভাবে, হয়তো আমরা তার ইন্টারভিউ নিব, তার সাথে আমরা ডিসকাশনে যাব বা তার প্রেজেন্টেশন নিব, ওখানে কিন্তু বিভিন্ন অ্যাসেসমেন্টের বিভিন্ন মেথড আছে। এরকম ভাবে টিচার কিন্তু তার অ্যাসেসমেন্ট মেথড গুলাকে সে নিজে আইডেন্টিফাই করে নিতে পারে, একটা রুব্রিক সে তৈরি করে নিতে পারে যার রেসপেক্টে সে ওই পার্টিকুলার সিওটা অ্যাচিভ হচ্ছে কিনা সে এটা মেজার করে নিতে পারে এবং ওইটার জন্য সে পার্টিকুলার একটা স্কোর পয়েন্টও অ্যাসাইন করে রাখতে পারে। ঠিক আছে, তো এইখানে ওইটুকু ছিল আমাদের গতবারের ডিসকাশন। তো আজকে আমরা দেরি না করে একটা কোশ্চেন করা যাবে? জি জি।
আচ্ছা, ওই আমরা যে দুইটা জিনিস দেখতেছিলাম অ্যাক্টিভিটিজ এর মধ্যে, একটা হচ্ছে গিয়া মানে টিচার পার্সপেক্টিভে, আর একটা হচ্ছে গিয়া লার্নিং পার্সপেক্টিভে, মানে টিচিং অ্যাক্টিভিটিস, আর একটা হচ্ছে গিয়া লার্নিং অ্যাক্টিভিটিস। জি, দুইটা কি আসলে একই জিনিস সামহাউ? হ্যাঁ দুইটা, এটা একটা হচ্ছে প্রোডাক্ট আর একটা হচ্ছে আপনার অ্যাকশন, মানে আমি কি করছি এবং তার প্রোডাক্টটা কি, লার্নিং অ্যাক্টিভিটিস এর প্রোডাক্টটা কি সেটা। আচ্ছা, তাহলে আমরা যেই কোর্স আউটলাইনে যে অ্যাক্টিভিটিজ এর কথা বলতেছিলাম আর কি, মানে আমাদের লেসন প্ল্যানে যে অ্যাক্টিভিটির কথা বলা আছে, এটা তো মূলত আসলে এই লার্নিং অ্যাক্টিভিটিটাই। লার্নিং অ্যাক্টিভিটিস, জি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে আমরা কুইজ টু তাতে চলে যাব। কুইজ টু তে যে আমরা তারপরে এফেক্টিভ এবং সাইকোমোটর ডোমেইন থেকে আমরা নেক্সট ডিসকাশন শুরু করব। জাস্ট আ মিনিট। আচ্ছা, এখানে আপনাদের মেন্টিমিটার www.menti.com, আর উপরে একটা কোড দেওয়া আছে। এই কোডটা হচ্ছে 6114705। এই কোডটা ইউজ করে menti.com এ গেলে এই কুইজটাতে অ্যাক্সেস করা যাবে। আমাদের 5টা কোশ্চেন আছে। ইনভিজিলেটর কে? স্যার আপনি স্যার অবভিয়াসলি আপনি স্যার। ইনভিজিলেটর পয়সা আছে ইনভিজিলেশনের জন্য? হাওয়া স্যার। গতবার পরীক্ষা ইনভিজিলেশন দিলাম শুক্রবারে, একবারে সকাল, তারপর সকালে 2 হাফ, বিকালে 2 হাফ, রাত্রে। তিন আর 3 6 আর 3 9 10 জন জয়েন করেছে, 11। স্যার ডান দিকে নিচে দেখা যায় অ্যামাউন্টটা 13 জন স্যার। মেন্টিমিটার বরাবর একদম নিচের দিকে একটা ছোট্ট মানুষ আছে, তার উপর একটা অ্যামাউন্ট দেখাচ্ছে। 16 জন। আচ্ছা, আর 1 মিনিট সময় দিচ্ছি। 8টা কি? 8 উপরে লেখা হচ্ছে। এটা স্যার লোগো। এটা জাস্ট মানে যে পারসনটা জয়েন করছে তার একটা সিম্বল জেনারেট করে দিয়েছে। 15 জন কেন, আমরা এখানে 34 জন আছি, সব 34 জনের মধ্যে অ্যাটলিস্ট 25-26 জন তো জয়েন হবে। 20 উপরে গেলে আমরা শুরু করব। এর সবাই মেকআপ পরীক্ষা দিবে। হারি আপ সবাই, হারি আপ। মেকআপ পরীক্ষা স্যার ফাইন আছে। আচ্ছা, ঠিক না স্যার? হারি আপ। ঘুমের থেকে এই হেড উঠতে স্যার শুরু করি। স্যার ফাইন নিয়ে নিবে, কিন্তু মেকআপ পরীক্ষা চলবে না। স্যার আমি জয়েন করি, আমি তো নিজেই স্টুডেন্ট ভালো না। যাও, এটা তো বেনামি। অ্যানোনিমাস কেউ না, দেখবে না। আসবে স্যার, আসবে। লাস্টে যে না। স্কোর দিবেন না আপনি। নামটা চেঞ্জ করে দিলে আমি যাবে, একটু নাম দিয়ে দিন স্যার। দেখি কি অবস্থা। ডিএসইউ দিয়ে দিন স্যার, তাইলে এটা তো দিলে জানাই গেল। আমি 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 রাতিরের নাম দিয়ে খেলবো। এই 21 হয়ে গেছে, যাক স্যার শেষ করি আলহামদুলিল্লাহ। স্যার, বিসমিল্লাহ। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে অ্যাক্সেস করছি। হ্যাঁ, প্রতিটা কোশ্চেন আনসার করার জন্য 30 সেকেন্ড সময় পাওয়া যাবে। Which of the following perfectly exemplify all three by Bloom's taxonomy domain? Cognitive, affective, psychomotor. Three, two, one, go. Time's up. All right, so কি নান অফ দ্য অ্যান্সার কারেক্ট? এটা হবে স্যার 3 নাম্বারটা। সরি স্যার, এটা আনসারটা আইডেন্টিফাই করা হয় নাই। 5 জন কারেক্ট আনসার দিছে আর কি। স্যার কোনটা প্রথম কাজ হবে? 3টা স্যার, 3টা স্যার। 3 আমারটা নাম্বার। আমারটা হইছে হ্যাঁ। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। সিইটিএল স্যার, আপনি সিইটিএল কোর্স। ওকে, কোশ্চেন 2.
Which of the following is the correct sequence of developing outcomes? এটা একাধিকবার কিন্তু আমরা বলেছি, আশা করি এটা আপনারা পারবেন। এটা কিন্তু ইভালুয়েশন টিম অনেক সময় জিজ্ঞাসা করে। Okay, most of the questions are correct. 12 জন কারেক্ট আনসার দিছে। 3 নাম্বার হচ্ছে আমাদের কারেক্ট আনসার, মিশন স্টেটমেন্ট, তারপর পিও, তারপর পিও, তারপর সিও। থ্যাংক ইউ। স্যার আমি তো আমরা তো 3 দিলাম, ওটা আবার হলো, রং দেখাইলো তো রং দেখাইলো। জি স্যার 3 দিলাম, ওটা রং দেখালো। ওইটা রাইট আনসারটা এই করা হয়নি। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। বুঝতে পারছি। তাহলে সবই রং দেখাবে স্যার। না, আমি আনসারটা বলে দিচ্ছি। Which of the following can be addressed by cognitive domain skills entirely? মানে কোন পিউ গুলাকে শুধুমাত্র কগনিটিভ ডোমেইন দিয়ে অ্যাড্রেস করা যাবে? এটা একটু ডিফিকাল্ট, যদি একবার আমরা ডিসকাশন করছি, অনেকের তো মনে থাকবে কিনা আমি জানি না, বাট আপনারা যদি একটু অ্যাটেনশন দিয়ে খেয়াল করেন তাহলে হয়তো পারবেন। প্রশ্নগুলো ভালো। হ্যাঁ, এক নাম্বারটা হচ্ছে রাইট, 4 জন আমাদের কারেক্ট আনসার দিয়েছে। ও 1 নাম্বার রাইট। কারণ এখানে পিউ 8 আছে, পিউ 8 আসলে আমরা কগনিটিভ ডোমেইন দিয়ে অ্যাড্রেস করতে পারবো। Question 4. Which of the following outcome you think addresses PO8? PO8 means ethics. Ethics, commitment to professional ethics. কোন সিওটা এখানে এই পিও কে অ্যাড্রেস করবে বলে আপনি মনে করেন? I think it's quite easy. 3, 2, 1. সহজ ছিল। Okay, respecting people of diverse background is related to one's professional ethics. Next question and last question. Which one is the highest level in the cognitive domain? সবাই পারা উচিত এটা। Most easiest question. So, 4টা অপশন আছে। স্যার হাইয়েস্ট লেভেলটা তো দেন নাই স্যার। না, এখানে কোনটা হাইয়েস্ট? আচ্ছা আচ্ছা, ওকে স্যার। সময় শেষ। অ্যানালাইজ। ওকে, 10 জন কারেক্ট আনসার দিয়েছে, 2 জন অপশন 5 দিয়ে, ওখানে কিছুই তো নাই, লেখা শুধু অপশন 5। অপশন 5টাই তো হাইয়েস্ট, তুমি তো জানো না এটা। স্যার দিছে মনে হয়। স্যার আমি স্যার দেখা যায় ভালো করছি স্যার। আমি তো তোমার নাম দিয়ে খেলছি। আমার 5টাই হয়েছিল। ও ফার্স্ট টেস্ট। ও সাদ ফার্স্ট হয়েছে। না, কেমনে আমাদের তো রাইট আনসার ছিল আরো 2টা। এই আপনি স্যার সেকেন্ড হয়েছে স্যার। তাদের তো ভুলগুলো রাইট হইছে। জি স্যার, স্যার আমরা ভুলগুলো রাইট না, আমার প্রথমটা রং হইছে। স্যার আমাদের প্রথম 2টা, প্রথম নাকি মাঝখানে 2টা তো ভুল প্রথম 2টা দেখাচ্ছে। সবাইকে রং দেখাইছে। আচ্ছা, এই মানে কেন বলে অ্যানসার যে করলে চ্যালেঞ্জ করলে ফি দিতে হবে? হ্যাঁ, অ্যানসার চ্যালেঞ্জ আপনি কনফার্ম। প্রথম 2টা স্যার গাফলা করছে, কোশ্চেন সেন্টার ঠিক হয় নাই। রেজাল্ট মনে উল্টা দেখাচ্ছে, আমার নামই তো দেখতেছি না। আর গতকাল তো স্যার সিলেবাসের বাইরে কোশ্চেন দিছিল। আরে দুই একটা তো থাকবেই। এই দুটো থাকবে। ভালো, যাক আমি রাতিলের মান রাখতে পারছি। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, তাহলে আমাদের কি স্ক্রিনটা দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। মানে হয়ে কুইজ আসছে। 2 কুইজ 2। আচ্ছা, বুঝতে পারছি। আমি মিনিট
আচ্ছা, কুইজ টুতে আমরা চলে গেছি। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের জাস্ট মিনিট, এটা এখন চলছে। কগনিটিভ গেল, এফেক্টিভ ওকে, তাহলে আমরা এখন মোটামুটি বুঝতে পারলাম যে শেয়ার করা হয়েছে কি কিন্তু দেখা যাচ্ছে না। জাস্ট আচ্ছা, তাহলে আমরা নেক্সট হচ্ছে আমাদের এফেক্টিভ ডোমেইন। এফেক্টিভ ডোমেইন হচ্ছে মূলত আমাদের একজন স্টুডেন্টের তার ফিলিংস, মোটিভেশন এবং ইমোশনের সাথে রিলেটেড। আমরা একবার অলরেডি এটা বলেছি। তো এখানে আমরা মোটামুটি দেখার চেষ্টা করব যে এফেক্টিভ ডোমেইন আসলে লেভেলগুলো কি এবং এফেক্টিভ ডোমেইনের আসলে কি কি এক্সাম্পল হতে পারে। কারণ এটা আমাদের একটা কোশ্চেন যে এফেক্টিভ ডোমেইন আমরা বুঝলাম ইজ রিলেটেড টু ওয়ান ফিলিংস অর রিলেটেড টু ওয়ান ইমোশনস। হ্যাঁ, কিন্তু এটার এক্সাম্পল গুলা কি হইতে পারে এটা দেখলে কিন্তু আমাদের একটা আইডিয়া তৈরি হবে যে এফেক্টিভ ডোমেইনে আমাদের কোর্স আউটকাম গুলা, সরি আমাদের আউটকাম গুলা কিরকম হইতে পারে এবং সেগুলোকে আমরা মেজার করি কিভাবে। আচ্ছা, তাহলে প্রথম হচ্ছে এফেক্টিভ মিন্স ইটস ইমোশনাল, ইটস রিলেটিং টু ওয়ানস মুডস, ইটস রিলেটেড টু ওয়ানস ফিলিংস, অ্যাটিটিউডস এন্ড মোটিভেশন। তাহলে এফেক্টিভ ডোমেইন আসলে জানতে চাচ্ছে অর এনশিওর করতে চাচ্ছে যে হাউ মাচ দ্য স্টুডেন্ট ইজ ইমোশনালি চার্জড অর এনথুজিয়াস্টিক অর মোটিভেটেড। এটা কিন্তু আমাদের এফেক্টিভ ডোমেইন কিন্তু এই জিনিসটাকে ইভালুয়েট করতে যাচ্ছে, এই টার্গেটটাকে সে মেজার করতে যাচ্ছে, এই দেখতে চাচ্ছে যে সে ইন্টেলেকচুয়াল স্কিল যেটা সে অ্যাচিভ করতেছে এটার পাশাপাশি তার আসলে মোটিভেশন লেভেলটা কোথায়। এফেক্টিভ ডোমেইনের অনেকগুলো নাম আছে, এর মধ্যে একটা হচ্ছে ফর এক্সাম্পল বিহেভিয়ারাল অবজেক্টিভ, মানে তার বিহেভিয়ারটা কিরকম, তার ফিলিংসটা কিরকম, তার ইমোশনস কিরকম, সে কিরকম এনথুজিয়াস্টিক কিনা, সে মোটিভেটেড কিনা, এই জিনিসটা হচ্ছে এফেক্টিভ ডোমেইনতে মেজার করা হয়। এবং এফেক্টিভ ডোমেইনে যে লেভেলগুলো আছে বেসিক্যালি এই লেভেলগুলো কিন্তু আসলে আমাদের তার মোটিভেশনের লেভেল। যত হায়ার এফেক্টিভ ডোমেইনে যত হায়ার লেভেলে যাই তত আসলে আমরা বোঝাই যে তার মোটিভেশন লেভেল ইজ ভেরি হায়ার। সো তার মোটিভেশন লেভেল যখন অনেক উঁচু হয় তার কিন্তু এটা কিন্তু তার বিভিন্ন ধরনের বিহেভিয়ারে, তার অ্যাটিটিউডেও এটা কিন্তু প্রকাশ পায়। ঠিক আছে, সো এই ডোমেইনগুলো যে আমরা দেখি লেভেলগুলো দেখেন, সবচেয়ে নিচে হচ্ছে রিসিভিং, তারপর হচ্ছে রেসপন্ডিং, তারপর হচ্ছে ভ্যালুইং, তারপর অর্গানাইজিং, দেন ক্যারেক্টারাইজিং। এখানে দেখে হয়তো কিছু বোঝা যাচ্ছে না, বাট আমি এক্সাম্পল যখন আমরা দিব তখন কিন্তু এই জিনিসগুলো মোটামুটি ক্লিয়ার হবে। তবে ইন জেনারেল এই এফেক্টিভ ডোমেইন বলতে আমরা বুঝছি এই লেভেলগুলো হচ্ছে ইন এ সিঙ্গেল ওয়ার্ড তার মোটিভেশন লেভেল। অর্থাৎ নিচে থেকে যত উপরে আমরা যাব আমরা আসলে দেখতে, এটা বোঝাচ্ছে যে ওই গ্রাজুয়েটের ওই স্টুডেন্টের তার মোটিভেশন লেভেল ইজ গেটিং হায়ার, গোয়িং টু ইন এ হায়ার লেভেল। ঠিক আছে, তো এটার যেমন একটা এক্সাম্পল যদি আমরা দেই যে রিসিভিং, যে এক নাম্বার হচ্ছে আমাদের রিসিভিং লেভেল, লেভেল 1 অর্থাৎ A1 যেটাকে আমরা বলি রিসিভিং। রিসিভিং এর অনেক ধরনের ডেসক্রিপশন আছে, অনেক ধরনের সংজ্ঞা আছে, অনেক ধরনের ডেফিনিশন আছে। সবগুলাকে যদি আমরা একটা সিঙ্গেল লাইনে আমরা বটম লাইনটা নিয়ে আসি, তো বটম লাইনটা হবে স্টুডেন্টস উইলিংনেস টু অ্যাটেন্ড দ্য ফেনোমেনা, স্টুডেন্ট উইলিংনেস টু অ্যাটেন্ড এন ইভেন্ট। স্টুডেন্ট কি একটা ইভেন্টে অংশগ্রহণ করতে চাচ্ছে কিনা, স্টুডেন্ট কি একটা ফেনোমেনার মধ্যে অংশগ্রহণ করতে চাচ্ছে কিনা। এই ইভেন্ট হচ্ছে, এই ফেনোমেনা হচ্ছে তার কোর্স রিলেটেড, তার ক্লাস রিলেটেড, তার কারিকুলাম রিলেটেড। তার মধ্যে যদি সেই উইলিংনেসটা দেখা যায়, তার মধ্যে যদি তার ইচ্ছাটা থাকে, তাহলে আমরা বলি তার মোটিভেশন লেভেলটা হচ্ছে সবচেয়ে নিম্ন পর্যায়ে, যেটাকে আমরা বলি রিসিভিং লেভেল অর A1 লেভেল। এটার ডেসক্রিপশন খুব সহজ, এটার এক্সাম্পল যেমন স্টুডেন্টটা ক্লাসে অ্যাটেন্টিভলি শুনে, পড়াশোনে অ্যাটেন্টিভলি সে লেকচারটা শুনে, দ্যাট মিন্স তার কিন্তু এই ক্লাসে অ্যাটেন্ড করার তার একটা মিনিমাম একটা পর্যায়ে, মিনিমাম একটা মোটিভেশন তার মধ্যে আছে, একটা উইলিংনেস তার মধ্যে আছে, বিকজ হি লিসেন্স টু দি ক্লাস ভেরি অ্যাটেন্টিভলি। সো এটা কিন্তু এক ধরনের লেভেল অফ মোটিভেশন। তারপর যেমন স্টুডেন্ট ডেমনস্ট্রেটস অ্যান আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য ইম্পর্টেন্স অফ লার্নিং। হ্যাঁ, স্টুডেন্ট কিন্তু হয়তো দেখা যাচ্ছে যে জিনিসটা আমি পড়াচ্ছি এটার কিন্তু সে কিন্তু দেখাচ্ছে যে এইটার ইম্পর্টেন্সটা সে বুঝতে পারছে, এই ইম্পর্টেন্সটা সে বুঝতে পারছে। তাহলে আমরা এই জিনিসটাকে আমরা মেজার করবো কিভাবে? এই যে আমরা দুইটা বললাম, লিসেন্স অ্যাটেন্টিভলি, he demonstrate the students will be demonstrate an understanding of the importance of learning। তাহলে এইগুলাকে কিন্তু আমাদের এভাবে মানে মেজারও করতে হবে। তো মেজার করার জন্য কিন্তু এই আমাদের যে এফেক্টিভ ডোমেইন কিন্তু মেজার করার জন্য বিভিন্ন পদ্ধতি আছে। ফর এক্সাম্পল কোয়ালিটেটিভ মেথড আছে, কিছু আছে কোয়ালিটেটিভ মেথড যেগুলোকে আমরা বলি সার্ভে, ফোকাস গ্রুপ ডিসকাশন, তারপরে আমরা বিভিন্ন ধরনের এই ধরনের যেমন চেকলিস্ট, এই ধরনের বিষয়গুলো ডিসকাশন গ্রুপ, এগুলা তৈরি করে কিন্তু আমরা বুঝতে পারবো যে আসলে ওই স্টুডেন্টটা কি ওই লার্নিং এর ইম্পর্টেন্স এর মানে
সে কি লার্নিং এর দিকে ইম্পর্টেন্স দিচ্ছে কিনা, হ্যাঁ, সে কোর্সের মানে কন্টেন্ট বুঝতে পারছে কিনা, বা সে অ্যাক্টিভলি অ্যাটেন্ড করছে কিনা ক্লাসে, বা অ্যাক্টিভলি শুনছে কিনা, এই জিনিসগুলা কিন্তু আমরা কোয়ালিটেটিভলি স্টুডেন্টের এই জিনিসগুলা কিন্তু আমরা মেজার করতে পারবো। আরো যদি আমরা হায়ার লেভেলে যাই, যেটাকে আমরা বলি রেসপন্ডিং, যেটাকে আমরা বলি A2, এটাকে যদি আমরা একটা বটম লাইনে নিয়ে আসি, তাহলে আমরা বলবো যে অ্যাক্টিভ পার্টিসিপেশন অফ দ্য স্টুডেন্ট। তো প্রিভিয়াস লেভেল ছিল, ছোট্ট একটা কোশ্চেন করা যাবে? Sure. আচ্ছা, ওই আগেরটাতে তাহলে কি ব্যাপারটা এরকম দাঁড়ালো, একটু আগে যে আমরা কুইজটা করলাম Mhm. সেটাকে আমরা বলতে পারি যে রিসিভিং হইতে পারে এফেক্টিভ Exactly. ডোমেইনে? এক্স্যাক্টলি আমরা বলতে পারি। মানে এটাই আমাদের অ্যাক্টিভিটিটা হইতে পারে, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট। আচ্ছা আচ্ছা, এটা আমাদের কিন্তু এক ধরনের আমাদের এফেক্টিভ ডোমেইনে কিন্তু এক ধরনের আমাদের তার আউটকাম বা অ্যাক্টিভিটি বা অবজেক্টিভ। আর রেসপন্ডিং লেভেল যেটা, রেসপন্ডিং এটা এক ধরনের অবজেক্টিভ, এক ধরনের মোটিভেশন লেভেল, যেটাকে আমরা বলি A2। এটা কিন্তু স্লাইটলি হায়ার, আপনি দেখলে বুঝতে পারবেন। এটার বটম লাইনটা হচ্ছে অ্যাক্টিভ পার্টিসিপেশন অফ দ্য স্টুডেন্ট। প্রিভিয়াসটা কি ছিল? উইলিংনেস অফ দ্য স্টুডেন্ট টু অ্যাটেন্ড এ ফেনোমেনা, তার উইলিংনেস আছে। 2 নাম্বারটা হচ্ছে এখন সে অ্যাক্টিভলি পার্টিসিপেট করছে। এখন অ্যাক্টিভলি পার্টিসিপেট করার মানে কি? মানে অনেক কিছু দিয়ে কিন্তু আমরা বুঝতে পারি যে একটা স্টুডেন্ট অ্যাক্টিভলি একটা ক্লাসে বা একটা ইভেন্টে, একটা ফেনোমেনায় সে পার্টিসিপেট করছে। ফর এক্সাম্পল, হি ইজ কমপ্লিটিং অ্যান অ্যাসাইনমেন্ট, সে কিন্তু আমি যে অ্যাসাইনমেন্টটা দিলাম সেই অ্যাসাইনমেন্টটা সে কমপ্লিট করবে। সো এই অ্যাসাইনমেন্টে যখন রুব্রিক্স তৈরি করছি আমরা, সেই অ্যাসাইনমেন্টের রুব্রিক্স এর ভিতরে কিন্তু থাকতে পারে যে সে অ্যাসাইনমেন্টটা পুরোপুরি কমপ্লিট করছে। সো এইটা কিন্তু এক ধরনের এফেক্টিভ ডোমেইনে তার এক ধরনের অ্যাচিভমেন্ট, ঠিক আছে? সো এরপরে যেমন ফর এক্সাম্পল, হি পার্টিসিপেটস ইন দ্য ক্লাস ডিসকাশন। অনেক স্টুডেন্ট আছে ক্লাসে থাকে, সবাই কিন্তু ডিসকাশনে পার্টিসিপেট করে না। ডিসকাশনে তারাই পার্টিসিপেট করে যারা স্লাইটলি হাইলি মোটিভেটেড, হ্যাঁ, তারাই কিন্তু পার্টিসিপেট করে। এইটা কিন্তু তার হায়ার মোটিভেশন বলে। ক্লাসে যারা অ্যাটেন্ড করছে এটা এক ধরনের মোটিভেশন, যারা অ্যাটেন্ড করছে না তাদের থেকে এক ধরনের হায়ার মোটিভেশন, যেটাকে যদি আমরা রিসিভিং বলি। রেসপন্ডিং বলবো তাদেরকে যারা ক্লাসে শুধু পার্টিসিপেটই করছে না, দে আর অ্যাকচুয়ালি পার্টিসিপেটিং ইন দ্য ডিসকাশন অফ দি ক্লাস, ঠিক আছে? আরো যদি বলি যে তারা কোন টাস্কের জন্য ভলান্টিয়ার করছে, হ্যাঁ, যে কোনো একটা টাস্ক দিলাম, যে কোনো রিলেটেড টাস্ক, সেখানে তারা ভলান্টিয়ার হিসেবে কাজ করতে চাচ্ছে বা কাজ করছে, তাহলে এটাও কিন্তু তারা একটা রেসপন্ডিং লেভেলের একটা মোটিভেশন আমরা বুঝাই। তারপর যেমন হেল্প আদার্স, শুধু সে ভলান্টিয়ারই করে না, যারা ভলান্টিয়ার হিসেবে বা অন্য কোনো ভাবেই হোক, সে কিন্তু অন্যজনকে যে কোনো কারিকুলাম রিলেটেড যে কোনো অ্যাক্টিভিটিতে, যে কোনো লার্নিং অ্যাক্টিভিটিতে সে কিন্তু অন্যদেরকেও হেল্প করছে। সো যেমন এটা কিন্তু এক ধরনের হায়ার মোটিভেশন, ডেমনস্ট্রেশন অফ এ হায়ার মোটিভেশন লেভেল। তারপর যেমন আস্ক রেলিভেন্ট কোয়েশ্চেন্স, সে কিন্তু শুধুমাত্র পার্টিসিপেট করছে, অ্যাক্টিভলি ডিসকাশনের মধ্যে পার্টিসিপেট করছে টিচারের সাথে, এবং সে কিন্তু অনেক কোশ্চেনও জিজ্ঞাসা করছে এবং রেলিভেন্ট কোশ্চেন জিজ্ঞাসা করছে। এই জিনিসটা ডেমনস্ট্রেট দ্যাট হি হ্যাজ এ হায়ার মোটিভেশন লেভেল, অর্থাৎ A2 তে তার একটা অ্যাচিভমেন্ট আছে, ঠিক আছে? তো এই দুইটা বোঝাচ্ছে যে A1 and A2 বেসিক্যালি বোঝাচ্ছে যে হিজ অর শি ইজ নট অনলি অ্যাটেন্ডিং দ্য ক্লাস, is also participating in the discussion in the class and also asking relevant questions to the teachers, and also he is helping others to learn to understand the material. তো এই যে এই দুইটাকে আমরা বলতে পারি A1 এবং A2। তার মানে এই A1 A2 কে যদি যোগ করি তাহলে কিছু কি ফিচার আমরা পাই, যেমন সে ক্লাসে অ্যাটেনশন দেয়, তাই সে দেখে আসলে কে হু ইজ টকিং, সে টিচারের দিকে তাকায় কথা শুনে, সে ক্লাসের মধ্যে কথা বলে না, সে কোশ্চেন আস্ক করে, সে টিচারের ডিরেকশনকে ফলো করে, এবং সে ভিজুয়ালাইজ করার চেষ্টা করে আসলে তাকে কি বলা হচ্ছে। সো এই দুইটাকে যদি কম্বাইন করি তাহলে কিন্তু একজন স্টুডেন্টের মধ্যে এই বৈশিষ্ট্যগুলা যদি আমরা তার মধ্যে দেখতে পাই, তাহলে কিন্তু আমরা বলতে পারবো তার A1 এবং A2 লেভেলের অ্যাচিভমেন্ট আছে, ঠিক আছে? তাহলে এই যে এইগুলো আমরা মেজারও করতে পারি, ঠিক আছে? আচ্ছা, তাহলে এরপর যদি আসি আমরা A3 তে, A3 হচ্ছে ভ্যালুইং হচ্ছে আরো হায়ার লেভেলের মোটিভেশন, অর্থাৎ ইন্টারনালাইজেশন ফর ইমপ্রুভিং। এটাকে যদি আমরা সংক্ষিপ্তে এক কথায় বলি, যে তার মধ্যে বাংলা যদি করি আমরা, যে ইমপ্রুভ করাটা এটা তার নেচার, তার ক্যারেক্টার, সে ইমপ্রুভ করতে চাচ্ছে, হি ওয়ান্টস টু ইমপ্রুভ হিজ আন্ডারস্ট্যান্ডিং, হিজ নলেজ, হিজ লার্নিং, এভরিথিং। সো যেমন এক্সাম্পল যদি আমরা দিই, ডেমনস্ট্রেট এ পজিটিভ প্রবলেম সলভিং অ্যাটিটিউড। যেমন টিচার যদি ক্লাসে একটা প্রবলেম দেয়, সে প্রবলেমটাকে কিন্তু বলছে স্যার এটা আমি করতে পারবো না, আর অন্য একজন সে কি করছে, সে কিন্তু প্রবলেমটা নিয়ে সলভিং করার চেষ্টা করছে, সে প্রবলেমটা করতে বসে গেছে, অ্যাক্টিভলি সে করছে এবং এটাকে সলভিং করার সে একটা চেষ্টা করছে। সো হি ইজ ডেমনস্ট্রেটিং এ পজিটিভ প্রবলেম সলভিং দিস এ টাইপ অফ আউটকাম, ঠিক আছে? এটা হচ্ছে ইন্টারনালাইজেশন ফর ইমপ্রুভিং, সে কিন্তু ইমপ্রুভ করতে চাচ্ছে। যেমন অ্যাপ্রিশিয়েট কোঅপারেশন উইথ ক্লাসমেট, সে কিন্তু ক্লাসমেটরা তার সাথে কোঅপারেট করছে, এটাকে সে অ্যাপ্রিশিয়েট করছে, হ্যাঁ,
এই লার্নিং এনভায়রনমেন্টটাকে সে অ্যাপ্রিসিয়েট করছে, হি ওয়ান্টস টু গো ফার্দার। তারপরে যেমন সে অফার সেলফ, সে কিন্তু অন্যদেরকে হেল্প করতে চাচ্ছে। হ্যাঁ, যে কোনো একটা প্রবলেম তাকে দেওয়া হয়েছে, সেই প্রবলেমের ব্যাপারে হয়তো সে যে কোনো একটা গ্রুপ প্রজেক্ট দেওয়া হয়েছে, সে সেখানে অন্যদেরকে হেল্প করছে এবং নিজেও সেটা অন্যদের হেল্পকে নিজেও অ্যাপ্রিসিয়েট করছে এবং ওইটার উপর সে কাজ করছে। এবং নট অনলি দ্যাট, হি ইজ অলসো শেয়ারিং দ্য ম্যাটেরিয়াল। এই প্রবলেমটা সলভ করতে গেলে যেসব ম্যাটেরিয়ালের দরকার, সেই ম্যাটেরিয়াল গুলো কিন্তু সে অন্যদের সাথে শেয়ার করে দিচ্ছে, যাতে অন্যরা একইভাবে একই লেভেলে তারাও এটা আন্ডারস্ট্যান্ড করতে পারে এবং এটাও তারা শিখতে পারে। এবং হি ইজ অলসো এনকারেজিং দ্য আদার স্টুডেন্টস। সো ইটস এ অ্যানাদার লেভেল অফ মোটিভেশন। হ্যাঁ, যে প্রথমটা ছিল A1, সে merely attending the class, say, then A2 is a bit of higher level of motivation. He is also not only attending, he is asking questions, asking relevant questions, participating in the discussion. In A3, he is actually basically finding the problem and asking the teacher about the problem, how the problem could be solved, and he is also helping others to solve the problem, and he is also encouraging the other students to actively participate in the class. So he is basically extending his hand to the others. He is also helping others so that others also can learn the material. So এইটা হচ্ছে 3 নাম্বার লেভেলের মোটিভেশন। ঠিক আছে, তারপরে যদি আমরা বলি A4 এ চলে যাই, A4 হচ্ছে অর্গানাইজেশন। অর্গানাইজেশন যদি আমরা এক কথায় বলি, বটম লাইন, বিহেভ রেসপন্সিবলি, শো প্রোঅ্যাক্টিভনেস। Behave responsibly, show proactiveness. He is not only attending the class, he is not only asking questions, he is not only helping others. Now he is behaving very responsibly and he is showing proactiveness. ঠিক আছে, তাহলে এই দুইটাকে যদি আমরা সামারাইজ করি এবং কিছু কিছু আমরা কোর্স আউটকাম যদি আমরা সেট করি, then it could be like this: accepts responsibility for his or her own behavior. সে কিন্তু he is not giving too much excuses. He's not giving too much excuses. So he has a certain level of motivation. So সে কিন্তু তার রেসপন্সিবিলিটি, তার যে উইকনেস, সে কিন্তু সেটা অ্যাকসেপ্ট করছে এবং সে কিন্তু তার বিহেভিয়ারটা সেটা সে অ্যাকসেপ্ট করে যাচ্ছে। ইজ নট putting up too much excuses. So this is a type of proactiveness, this is a type of responsibility, this is a type of motivation. Then acknowledge and accepts his or her own strength. এবং তার নিজের স্ট্রেংথ বোঝে এবং সে নিজের স্ট্রেংথ বোঝে, হেল্প আদার্স, এবং সে কিন্তু নিজের উইকনেসও বোঝে এবং সে উইকনেস বোঝার কারণে সে কিন্তু অলসো টেক হেল্পস ফ্রম আদার্স। সো হি অ্যাকনলেজ এন্ড অ্যাকসেপ্টস হিজ অর হিজ ওন স্ট্রেংথ, so he help others with his strength, and he also understands his weakness, so he take help of the other. This is a different level of motivation. Then say considers the needs of others with the needs of him or herself. So is certainly মানে সে ওই লার্নিং এক্সপেরিয়েন্সের মধ্যে তার নিজের যে প্রয়োজন আছে, সে কিন্তু সাথে সাথে অন্যদের প্রয়োজনটাও সে বুঝতে পারে যে তার আসলে এই জিনিসটা শেখার জন্য এই স্টুডেন্টের কি প্রয়োজন, বা আমার এই ফ্রেন্ডের কি প্রয়োজন, বা আমার এই ক্লাসমেটের কি প্রয়োজন। সে কিন্তু নিজে থেকে প্রোঅ্যাক্টিভ হয়ে হি কিন্তু হেল্পিং দ্য আদার্স সো দ্যাট আদার্স কুড লার্ন, অর মেবি হি ইজ হেল্পিং দ্য টিচার্স সো দ্য টিচার কুড মেক দিস লার্নিং এক্সপেরিয়েন্স মেক বেটার। সো এইখানে কিন্তু তার হায়ার লেভেল অফ মোটিভেশন বোঝা যাচ্ছে। তারপর যেমন he considers the pros and cons of a situation before making a decision. So সে কিন্তু haphazardly কোনো ডিসিশন নিচ্ছে না। হ্যাঁ, স্টুডেন্টরা বললো চলো আমরা প্রোটেস্ট করি, হি ইজ নট ডুইং দ্যাট। সো সে চিন্তা করছে যে এটার সিচুয়েশনের এইটা কি হবে, এটার কনসিকুয়েন্সটা কি হবে, সে এটার সুবিধা কি আছে, অসুবিধা কি আছে, সে প্রোস এন্ড কনস চিন্তা করে কিন্তু যে কোনো সিচুয়েশনের মধ্যে, লার্নিং এক্সপিরিয়েন্সের ভিতরে যে কোনো সিচুয়েশনের মধ্যে সে কিন্তু একটা ডিসিশন নিচ্ছে এবং ডিসিশন নেওয়ার আগে হি ইজ থিংকিং অ্যাবাউট ইট। সো দিস ইজ কল্ড behaving responsibly and showing proactiveness. যদি আমরা এই লেভেলটাকে একটা সিঙ্গেল লাইনের মধ্যে নিয়ে আসি, so it's a very high level of motivation. Then effective domain says there is actually a higher level of motivation, if not the highest level of motivation, that is the characterization, that is A5. So he is pervasive, he is persistent, he is consistent, he is responsible, he is predictable. So এই স্টুডেন্টের বিহেভিয়ার কিরকম হবে, রেসপন্স কিরকম হবে, এটা কিন্তু অলরেডি প্রেডিক্টেবল। সো সে কিন্তু কনসিস্টেন্ট, সে কিন্তু রেসপন্সিবল, সে প্রেডিক্টেবল, তার ব্যাপারে কিন্তু সহজে বোঝা যায় যে সে আসলে এই সিচুয়েশনের মধ্যে কিভাবে বিহেভ করবে। এবং যেমন ফর এক্সাম্পল, হি ডেমনস্ট্রেটস সেলফ কনফিডেন্স when works independently, মানে সে যখন ইন্ডিপেন্ডেন্টলি কাজ করে, হ্যাঁ, সে নট অনলি প্রোঅ্যাক্টিভ, ইন্ডিপেন্ডেন্টলি যখন সে কাজ করতেছে সে কিন্তু কনফিডেন্টলি কাজটা করছে, হি নোজ দ্যাট হি ক্যান ডু ইট। সো হি ইজ ট্রাইং, হি ইজ কনসিস্টেন্টলি ট্রাইং, হি ইজ টেকিং দ্য রেসপন্সিবিলিটি এন্ড হি ইজ প্রেডিক্টেবল, and তার কাছ থেকে যে আউটপুট পাওয়া যাবে সেটা প্রেডিক্টেবল, ইজ এ ভেরি হাই লেভেল অফ মোটিভেশন। তারপর যেমন কোঅপারেটস ইন গ্রুপ অ্যাক্টিভিটিস, হ্যাঁ, সব কিন্তু গ্রুপ অ্যাক্টিভিটিতে নিজে থেকে কোঅপারেট করছে। অনেক সময়
without asking, he is helping in the group activities. So he is taking the responsibility by himself without asking, without any request. So number 3 shows punctuality and self-discipline. So he is not only taking responsibility, he's taking the proactiveness, he is behaving very consistent and predictably, and he is also showing punctuality and self-discipline. So এই জিনিসগুলা is a basically very high level of motivation. So affective domain কিন্তু আমাদের বলছে we need to make our graduate so that they also get that level of motivation after his graduation. So আমরা কিন্তু তাদের মধ্যে এই মোটিভেশনটা ক্রিয়েট করতে চাই। Not only knowledge, সে অনেক কিছু জানে, is qualified, his intellectual skills is very high level, but we also want যে তার affective domain এ তার এই লেভেলের at least we design learning experience, design courses, design things, design projects or something like this, so that এই লেভেলের মোটিভেশন যাতে তার মধ্যে ক্রিয়েট হয়। যেমন আমরা একটা গ্রুপ প্রজেক্ট ক্রিয়েট করলাম, সো এখানে কিন্তু তার কোঅপারেট করার সুযোগ আছে। এখানে কিন্তু সে ওই কনসিস্টেন্ট হওয়া, রেসপন্সিবল হওয়া, এইটাতে কিন্তু তার শিখার এবং এই আউটকামটা অ্যাচিভ করার কিন্তু তার একটা সুযোগ তৈরি হবে। সো আমাদের যে কারিকুলাম, আমাদের যে লার্নিং এক্সপিরিয়েন্স যেটা আমরা টিচার হিসেবে ক্রিয়েট করব, তাকে কিন্তু এই এনভায়রনমেন্টটা আমাকে ক্রিয়েট করে দিতে হবে যাতে এই লেভেলের মোটিভেশনটা আমাদের তৈরি হয়। তাহলে আমরা যখন একটা কোর্সের আউটকাম সেট করব, তাহলে সব কোর্সে কিন্তু হয়তো আমরা সব লেভেলের মোটিভেশন, সব লেভেলের আউটকাম আমরা অ্যাড করতে পারবো না। হয়তো সব কোনো কোর্সে পারবোই না, আবার কোনো কোর্সে পারবো, বা হয়তো কোনোটা কোর্সের সাথে কোনো সম্পর্কই থাকবে না, সেটা হয়তো একটা কো কারিকুলার অ্যাক্টিভিটিস। এটা কো কারিকুলার অ্যাক্টিভিটিস এর মাধ্যমে হয়তো আমরা কোঅপারেশন গ্রুপ অ্যাক্টিভিটি জিনিসটাকে হয়তো আমরা ফর এক্সাম্পল আমরা তাদের মধ্যে নিয়ে আসার চেষ্টা করব। সো বিভিন্ন ভাবে আমরা কিন্তু এটা এখন টিচারদের ওই সংশ্লিষ্ট প্রোগ্রাম যারা টিচার আছে তারা এটাকে ডিজাইন করবে যে আসলে কি লার্নিং এক্সপিরিয়েন্স মধ্যে কি জিনিস, কি কম্পোনেন্ট নিয়ে আসলে যে আমরা আমাদের স্টুডেন্টদেরকে হাইলি মোটিভেট করতে পারবো। It not only necessary that এটা কোর্সের মধ্যে হইতে হবে, it can be any co-curricular activities, it can be an extra-curricular activities that probably হয়তো সেই extra-curricular activities-টা আমাদের কোনো স্কোরিং পয়েন্টে যাচ্ছে না। হয়তো আমাদের একটা কোর্সে আমরা যদি বলি 100 মার্ক, ওই 100 মার্কের হয়তো আউটকামের ভিতরে নাই, কিন্তু আমরা একটা কো-কারিকুলার অ্যাক্টিভিটি ডিজাইন করছি, যেই কো-কারিকুলার অ্যাক্টিভিটি দিয়ে বেসিক্যালি সেই কো-কারিকুলার অ্যাক্টিভিটি করে আমরা একটা সার্ভে করলাম। সেই সার্ভে করে আমরা দেখালাম যে দেখো এই সার্ভে করে আমরা দেখলাম যে স্টুডেন্টরা কিন্তু একটা সার্টেন লেভেলে A5 তারা অর্জন করেছে। নট নেসেসারি যে আমাদের কোর্স দিয়ে সেটা করতে হবে, বা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি আমরা ডিজাইন করলাম যেখানে পাংচুয়ালিটি এবং সেলফ ডিসিপ্লিন শো করার একটা জায়গা আছে, তো সেখানে আমরা ডিজাইন করে তাদেরকে এটা করলাম, করি একটা সার্ভে রিপোর্ট করলাম, একটা রিপোর্ট নিলাম বা একটা সার্ভে করলাম, সার্ভে করে দেখলাম একটা চেকলিস্ট তৈরি করলাম যেখানে আমরা দেখালাম যে এই কাজটা করে কিন্তু তাকে আমরা পাংচুয়ালিটি এবং সেলফ ডিসিপ্লিনের একটা পর্যায় বা A5 অ্যাচিভ করার একটা সুযোগ আমি কিন্তু তাদেরকে করে দিচ্ছি। তো এখানে যেমন আমি এখানে আরো কিছু এক্সাম্পল আছে যে অ্যাকশন মানে এফেক্টিভ ডোমেইনে কিছু আউটকাম, এক্সাম্পল অফ এন আউটকাম, যেমন শোয়িং এথিক্যাল ট্রেডস এট এন ওপেন শপ উইথ নো শপকিপার্স অর সেলফ সার্ভিস শপ, তবে আমরা এখানে কোনো যেমন সে এথিক্যাল ট্রেড দেখাচ্ছে, এটা এক ধরনের আউটকাম হতে পারে। হ্যাঁ, তারপর যেমন হি ইজ কমপ্লাইং উইথ দ্য কোড অফ এথিক্স, ইটস টাইপ অফ এফেক্টিভ ডোমেইন আউটকাম, ঠিক আছে। তারপর যেমন জয়নিং ফায়ার সেফটি ট্রেনিং, হি ইজ জয়নিং এ ফায়ার সেফটি ট্রেনিং, সো ইটস টাইপ অফ effective domain outcome. তারপর যেমন appreciating, respecting people of diverse background is type of effective domain outcome. Believing in the value of lifelong learning, so you see it is getting higher, মানে কিন্তু মোটিভেশন লেভেল, হায়ার মোটিভেশন লেভেলের দিকে যাচ্ছে। ইটস এন এক্সাম্পল, আমরা বলছি না এটা আমরা আমাদের প্রোগ্রামে কোনো কোর্স থেকে নিয়েছি, ইটস এন এক্সাম্পল, দেন উই ক্যান ডু দ্যাট, যে বিলিভিং ইন দ্য ভ্যালু অফ লাইফলং লার্নিং ইটস টাইপ অফ আউটকাম। সো এইটাকে কিন্তু আমরা মেজার করার একটা ব্যবস্থা করতে পারি, বা এটা আমাদের প্রজেক্টের মাধ্যমে করতে পারি, আমাদের আইডিপির মাধ্যমে করতে পারি, বা যে কোনো ভাবে কো কারিকুলার বা এক্সট্রা কারিকুলার কোর্স আমরা এক্সট্রা অ্যাক্টিভিটি ডিজাইন করে আমরা কিন্তু এগুলো অ্যাচিভ করার চেষ্টা করতে পারি। দেন ডেভেলপিং অ্যাপটিটিউড ফর অ্যাপ্লাইড ফিজিক্স, সো এইটা কিন্তু আমাদের কোর্সের সাথে রিলেটেড, সম্পর্কিত। হ্যাঁ, তারপর যেমন আমাদের কোর্স থেকে আমি দুইটা দেখাই, জাস্টিফাই ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট প্রিন্সিপলস এন্ড ইকোনমিক ডিসিশন মেকিং during his or her research or project. এখানে ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট প্রিন্সিপাল এবং ইকোনমিক ডিসিশন মেকিং এ কিন্তু সে কন্ট্রিবিউট করবে, এবং এটা কিন্তু এফেক্টিভ ডোমেইনের একটা লেভেলের সাথে আমরা ইজিলি রিলেট করতে পারবো, কারণ এটা করতে গেলে তার কিন্তু he needs to be proactive, he needs to understand the he needs to be consistent, he needs to be pervasive, এই ধরনের কিন্তু একটা রিলেশন আমরা এটার সাথে করতে পারি। যেমন he follow the standard health and safety practices in conducting the experimental investigations, এখানেও কিন্তু তার একটা মোটিভেশন দরকার আছে, তার একটা আন্ডারস্ট্যান্ডিং দরকার আছে,
তার একটা কি বলবো পার্টিসিপেশন দরকার আছে, এবং এখানে কিন্তু এটার সাথে আমরা এফেক্টিভ ডোমেইন একটা লেভেলকে আমরা সে A2 কে আমরা বলতে পারি যে হি ইজ অ্যাচিভিং A2 টু সাম ডিগ্রি। দেন সে অ্যাক্ট এজ এন টিম মেম্বার অর টিম লিডার। সো টিম মেম্বার এবং টিম লিডার হিসেবে যদি সে কাজ করতে চায়, তার মধ্যে একটা মোটিভেশন থাকতে হবে, তার A4 থাকতে হবে অ্যাটলিস্ট। হি শুড বি প্রোঅ্যাক্টিভ টু ওয়ার্ক এজ এ টিম মেম্বার অর টিম লিডার। টিম লিডার হইতে হলে তার অ্যাটলিস্ট A4 থাকতে হবে। টিম মেম্বার হিসেবে কাজ করতে হলে তার অ্যাটলিস্ট A4 থাকতে হবে। এই যে টাইপ এই প্রোঅ্যাক্টিভনেস থাকতে হবে, তাহলে সে বলতে পারবে সে আসলে A4 অ্যাচিভ করছে। তাহলে এটা কিন্তু এক ধরনের আমাদের কোর্সের একটা আউটকাম। সো এইটা দিয়ে কিন্তু আমরা এফেক্টিভ ডোমেইন একটা লেভেলকে আমরা অ্যাড্রেস করতে পারি এবং বলতে পারি যে এই জিনিসটাকে সে অ্যাচিভ করছে। তাহলে কি কি ধরনের অ্যাসেসমেন্ট স্ট্র্যাটেজি আছে? ফর এক্সাম্পল, আমরা বিভিন্ন ধরনের মডেল বিহেভিয়ার করতে পারি। আপনারা দেখছেন যে আমাদের ক্লাসে কিন্তু অলরেডি কিছু মডেল বিহেভিয়ার অলরেডি সেট করা আছে ক্লাসরুমে। তারপর যেমন চেক লিস্ট আছে, হ্যাঁ, আমরা ইনস্ট্রাক্টর সার্ভে করতে পারি, হ্যাঁ, আমরা অবজারভেশন করতে পারি, ইন্টারভিউ নিতে পারি, ফোকাস গ্রুপ ডিসকাশন করতে পারি। ফোকাস গ্রুপ ডিসকাশন মিন্স আমরা দুইটা গ্রুপ করে দিব, একজন মডারেটর থাকবে, কিন্তু মডারেটর তার নিজের কোনো অপিনিয়ন দিবে না, দুইটা গ্রুপ নিজেদের মধ্যে ডিসকাস করবে, হ্যাঁ, কিন্তু মডারেটর এখানে শুধু মডারেট করবে, হি উইল নট গিভ এনি অপিনিয়ন। সো টিচার ইজ এ মডারেটর। সো এরকম ফোকাস গ্রুপ ডিসকাশন, যে কোনো বিষয়ে পার্টিকুলার টপিকের ক্ষেত্রে আমরা ফোকাস গ্রুপ ডিসকাশন তৈরি করতে পারি, বা স্টুডেন্টদের কাছ থেকে আমরা রিফ্লেকশন নিতে পারি, হ্যাঁ, তাদের কাছ থেকে আমরা রিপোর্ট নিতে পারি, হ্যাঁ। এই ধরনের অ্যাসেসমেন্ট গুলা কিন্তু আবার বিভিন্ন ধরনের হতে পারে, কোয়ালিটেটিভ হতে পারে, হ্যাঁ, কোয়ান্টিটেটিভ হতে পারে, সামেটিভ হতে পারে। সামেটিভ মিন্স প্রবাবলি টেকেন এট দ্য এন্ড অফ দ্য কোর্স অর এন্ড অফ দ্য প্রোগ্রাম। ফর্মেটিভ মিন্স যেটা কোর্সের মাঝখানেই নেওয়া হবে, বা ডেইলি নেওয়া হবে, বা উইকলি নেওয়া হবে, বা ফোর্টনাইটলি নেওয়া হবে। এটা হচ্ছে ফর্মেটিভ। তো এই ধরনের বিভিন্ন অ্যাসেসমেন্ট স্ট্র্যাটেজি গুলো ঠিক করবে কারা? এই কোর্সটা যারা নেবে, প্রোগ্রাম যারা করবেন, সেই টিচাররা কিন্তু এটা ডিজাইন করবে। তাদের কিন্তু লার্নিং এক্সপিরিয়েন্স ডিজাইন করতে হবে, কারণ এই ডিজাইনের উপর ডিপেন্ড করবে যে ওই আউটকাম গুলো অ্যাচিভ হবে কিনা, এবং এই অ্যাচিভমেন্টের উপর ডিপেন্ড করবে কত পার্সেন্ট এফেক্টিভ ডোমেইনের যে পিও গুলো আছে সেগুলো আসলে কত পার্সেন্ট অ্যাচিভ হবে, হ্যাঁ। এটা সবকিছু কিন্তু এটার উপরে ডিপেন্ড করবে। সো হয়তো দেখা যাবে এফেক্টিভ ডোমেইন অ্যাচিভমেন্ট খুব কম, তখন কিন্তু আমাদের নতুন কিছু ডিজাইন করতে হবে, লার্নিং এক্সপিরিয়েন্স ডিজাইন করতে হবে, যাতে আমাদের এফেক্টিভ ডোমেইনে অ্যাচিভমেন্টটা আরো বেড়ে যায়। তবে এফেক্টিভ ডোমেইনের ক্ষেত্রে যদি কোয়ালিটেটিভ হয়, তাহলে কিন্তু মাল্টিপল ফর্মস অফ মেজারমেন্ট এনকারেজ করা হয়। আচ্ছা, ফর এক্সাম্পল আমাদের একটা এক্সাম্পল আমি এখানে দেখানোর চেষ্টা করছি, এটাতে যাব না। এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, একটা সার্ভে, রেট ইউর কনফিডেন্স ইউজিং দিস স্কেল। হ্যাঁ, এখানে এক ধরনের সার্ভে দেওয়া আছে। তো এটা জাস্ট এটা এক ধরনের সার্ভে, এরকম বিভিন্ন ধরনের সার্ভে হতে পারে। আচ্ছা, সো এটা হচ্ছে মোটামুটি এফেক্টিভ ডোমেইন is actually talking about the motivation level of the student. So আমাদের কাজ হলো এই এফেক্টিভ ডোমেইনের জন্য আমাদের আউটকাম সেট করা, এবং এই আউটকামস অ্যাচিভ করার জন্য আমাদের আমাদের লার্নিং এক্সপিরিয়েন্স তৈরি করতে, লার্নিং এনভায়রনমেন্ট তৈরি করা, এবং সেই এনভায়রনমেন্টের মধ্যে সে লার্নিংটা অ্যাচিভ করলো কিনা এই জন্য অ্যাসেস করা। এখন এই এনভায়রনমেন্ট, এই লার্নিং, এই আউটকামটা হতে পারে একটা কোর্সের অংশ, হতে পারে সেটা একটা কো কারিকুলার পার্ট, কো কারিকুলার অ্যাক্টিভিটির অংশ, হতে পারে সেটা একটা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির অংশ, এবং সেই অ্যাক্টিভিটিটা অর্জন হয়েছে কিনা এটা আমরা কোয়ান্টিটেটিভলি করতে পারি, না মার্কিং দিতে পারি, বা কোয়ালিটেটিভলি করতে পারি, হ্যাঁ, যেটা আমরা সার্ভে করতে পারি, বা যে বিষয়গুলো আমি বললাম সেই বিষয়গুলো করে কিন্তু আমরা অ্যাসেস করতে পারি এবং বলতে পারি না অ্যাকচুয়ালি our students are getting or that type of motivation. Okay. Any question? কোনো কোশ্চেন কি আছে? ওকে, আচ্ছা, তাহলে আমাদের নেক্সট হচ্ছে আমাদের সাইকোমোটর ডোমেইন। সো সাইকোমোটর আমরা বলছি, হ্যালো রাতিল স্যার। স্যার বলেন স্যার। স্যার যে আচ্ছা, এফেক্টিভ ডোমেইন গুলো কি আমাদের সায়েন্সের থেকে কি ওই বিজনেস বা ল এইসব ডিপার্টমেন্টে কি বেশি যায়? এটা আমাদের স্যার কোশ্চেনটা শুনি নাই স্যার, শোনা যাচ্ছে আমাকে? আনিস, আপনি একটু অফ করেন মাইকটা অফ করেন। হ্যালো স্যার। হ্যাঁ স্যার বলেন স্যার। স্যার শুনতে বলছি কি স্যার, এই যে এফেক্টিভ ডোমেইন, হ্যাঁ, জি, এটা কি আমাদের সায়েন্স ফ্যাকাল্টি থেকে এটা কি ওই বিজনেস বা ল, হিউম্যানিটিজ এইসব সাবজেক্ট কি বেশি চলে নাকি? এফেক্টিভ স্যার, এটা আসলে আমাদের একটা পার্টিকুলার লেভেলে আমাদের অ্যাটেইন করতে হবে। এখন বেশি যায় কিনা কিছুটা মোটিভেশন তো আসলে সব ডিপার্টমেন্টে সব প্রোগ্রামে দরকার আছে, তবে হয়তো আমাদের জন্য সেই এনভায়রনমেন্টটা ক্রিয়েট করা একটু কঠিন, কম্পারেটিভলি হয়তো ওদের জন্য একটু সহজ। সেটা অ্যাচিভ করার জন্য যে এনভায়রনমেন্টটা ক্রিয়েট করা, এটা হয়তো তাদের জন্য একটু কম্পারেটিভলি ইজিয়ার। ওকে স্যার, প্লিজ।
আচ্ছা, সাইকোমোটর ডোমেইন হচ্ছে আমাদের জন্য, সাইকোমোটর হচ্ছে রিলেটেড টু ওয়ানস ফিজিক্যাল স্কিল। হ্যাঁ, ফিজিক্যাল যত মুভমেন্ট আছে, ফিজিক্যাল যত অ্যাক্টিভিটি আছে, এই সবগুলোকে কিন্তু আমরা সাইকোমোটরের ভিতরে ফেলে দিব। সো ফর এক্সাম্পল, যেমন আমরা ফিজিক্যাল স্কিল সাচ এস কোঅর্ডিনেশন, ম্যানিপুলেশন, অ্যাপ্লাইং স্ট্রেংথ, যে কোনো কিছু, হ্যাঁ, অ্যাপ্লাইং স্ট্রেংথ, স্পিড, হ্যাঁ, ইউজিং টুলস, ইনস্ট্রুমেন্টস, ডিভাইসেস, রাইটিং, ড্রয়িং, আইটি স্কিলস, এক্সপেরিমেন্টিং, সবগুলা কিন্তু তার ফিজিক্যাল অ্যাক্টিভিটির সাথে রিলেটেড। সো এনি আউটকাম উই সেট ইন দ্য ফিজিক্যাল রিলেটিং টু ফিজিক্যাল অ্যাক্টিভিটি, সেটাকে কিন্তু আমরা সাইকোমোটর ডোমেইনের সাথে রিলেট করতে পারি। এবং সাইকোমোটর ডোমেইন কিন্তু একইভাবে অ্যাফেক্টিভ ডোমেইনের মতো সাইকোমোটর অ্যাক্টিভিটি বা সাইকোমোটর মুভমেন্ট, কি বলে, ফিজিক্যাল মুভমেন্ট বা এটারও কিন্তু কয়েকটা গ্রেডে ভাগ করা হয়েছে। ফর এক্সাম্পল, সবচেয়ে নিচের গ্রেড হচ্ছে পারসেপশন, দেন হচ্ছে সেট, দেন হচ্ছে গাইডেড রেসপন্স, দেন মেকানিজম, এরকম 7টা গ্রেডে এটাকে ভাগ করা হয়েছে। তাহলে নিচের লেভেলে যে গ্রেডগুলো আছে, এটার যে অ্যাক্টিভিটি আছে ফিজিক্যাল অ্যাক্টিভিটি, উপরের লেভেলে অ্যাক্টিভিটি কিন্তু আরো হায়ার, আরো ইন্টেন্স, আরো কমপ্লেক্স, ঠিক আছে? সো এটার কিন্তু 7টা ভাগে ভাগ করা হয়েছে এবং আমরা এটাকে এভাবে যদি আমরা ডেফিনিশন দেখি হয়তো আমাদের জন্য বোঝা কঠিন। আমি এক্সাম্পল দিয়ে বোঝাবো আসলে এই 6টা জিনিস, 7টা জিনিস আসলে কি এবং অ্যাকচুয়ালি কোথায় আমরা এটাকে অ্যাচিভ করছি এবং কোথায় আমরা নতুন ভাবে এটা অ্যাচিভ করতে পারি। সো প্রত্যেকটা এই অ্যাক্টিভিটির জন্য, প্রত্যেকটা সাইকোমোটর ডোমেইনে প্রত্যেকটা অ্যাক্টিভিটির সাথে রেলিভেন্ট কিছু অ্যাকশন ভার্ব আছে। এই অ্যাকশন ভার্বগুলো হচ্ছে মূলত অ্যাসেসমেন্ট করার জন্য। যখনই এই অ্যাকশন ভার্বগুলো ইউজ করে আমরা কোনো আউটকাম তৈরি করব সাইকোমোটর ডোমেইনে, সেটা কিন্তু আমরা অ্যাসেস করতে পারবো। এবং এই অ্যাকশন ভার্ব যদি আমরা ইউজ না করি তাহলে কিন্তু সেটা দেখা যাবে তার সেই সাইকোমোটর অ্যাক্টিভিটিটা কিন্তু অবজারভেবল হবে না এবং সেটা কিন্তু মেজার করা যাবে না বা অ্যাসেস করা যাবে না। হ্যাঁ, তাহলে এই অ্যাকশন ভার্বগুলো মূলত অ্যাকশন ভার্বের কাজ হচ্ছে যে ওই পার্টিকুলার ডোমেইনের মধ্যে এই অ্যাকশন ভার্বগুলো দিয়ে যদি আমি কোনো আউটকাম তৈরি করি, তাহলে ওই আউটকাম, ওই অ্যাকশনটা, ওই স্কিলটা বা ওই ফিজিক্যাল অ্যাক্টিভিটিটা কিন্তু আমরা অবজার্ভ করতে পারবো এবং আমরা মেজার করতে পারবো অ্যাজ এ টিচার, অ্যাসেস করতে পারবো। তাহলে সর্বপ্রথম হচ্ছে আমরা দেখছিলাম পারসেপশন। পারসেপশনটা কি আমরা একটু বুঝি। পারসেপশনটাকে যদি আমরা বটম লাইনটাকে বলি, একটা সিঙ্গেল সেন্টেন্স যদি আমরা একে ডাউনলোড করে নিয়ে আসি, তাহলে এটা হবে ইউজ অফ সেন্স অর্গানস। সো ভেরি লোয়ার লেভেল অফ সাইকোমোটর অ্যাক্টিভিটি, ফিজিক্যাল অ্যাক্টিভিটি, যে আমরা আমাদের সেন্স অর্গানগুলো ইউজ করছি। আমরা দেখতে পাচ্ছি, উই আর সিইং, উই আর ওয়াচিং, উই আর লিসনিং, আমরা টেস্ট নিচ্ছি, আমরা ফুডের টেস্ট নিচ্ছি, হ্যাঁ, আমরা স্মেল নিচ্ছি। তো এই জিনিসগুলা কিন্তু একদম লোয়ার লেভেল অফ সাইকোমোটর অ্যাক্টিভিটি। যেমন recognizes malfunction by sound of a machine. So a student will be able to recognizes the malfunction of by sound of a machine. একটা মেশিনের সাউন্ড শুনে স্টুডেন্ট বুঝতে পারছে যে মেশিনটা ঠিকমতো কাজ করছে কি করছে না। সো ইটস এন এক্সাম্পল। তা এটা কিন্তু বোঝাচ্ছে যে সে শুনছে, শুনে সে রেসপন্স করছে। এটা কিন্তু তার ওই যে সে যে শুনছে ইজ এ টাইপ অফ ইউজিং হিজ সেন্স অর্গান। So is a type of perception, is a type of lower level of psychomotor activity. Then for example, relates taste of food to need for seasoning. সে ফুডটাকে টেস্ট করছে, এটা যেমন কুলিনারি যারা পড়ছে তাদের জন্য হয়তো একটা তার জন্য ভালো একটা, এটা একটা আউটকাম যে সে ফুডটা টেস্ট করে সেটাকে বুঝতে পারছে যে এটাকে আরো সিজনিং করা দরকার আছে। ফুড টেস্ট করে বলতে পারছে এখানে কি আরো সিজনিং আমাদের প্রয়োজন আছে কিনা। যেমন রিলেটস মিউজিক টু এ পার্টিকুলার ড্যান্স মুভমেন্ট। সো যারা ওইটা নিয়ে পড়াশোনা করছে তাদের জন্য, আমাদের সাথে অত রেলিভেন্ট না যে আমরা সে মিউজিক শুনছে এবং শুনে কিন্তু সে তার ড্যান্স মুভমেন্টকে সে বুঝতে পারছে যে এই মিউজিকের সাথে কোন ড্যান্স মুভমেন্টটা অ্যাপ্রোপ্রিয়েট হবে এবং যাবে। সো এই যে তার সেন্স অর্গানগুলো ইউজ করছে, শুনছে, টেস্ট করছে এবং দেখছে, সো এই বিষয়গুলো যদি সে আমরা কোনো সেট করি, এই বিষয়গুলো যদি সে করে, তাহলে আমরা বলবো ইট ইজ এ লোয়ার লেভেল অফ সাইকোমোটর অ্যাক্টিভিটি, লোয়ার লেভেল অফ ফিজিক্যাল অ্যাক্টিভিটি। সো তার মানে কি, তার মানে এই যে আমরা শোনা, দেখা এবং বলা, হ্যাঁ, এই জিনিসটা কিন্তু আমাদের P1 এর সাথে রিলেটেড। সো এই জিনিসটা আমরা আমরা এই যে শুনতেছি, বলতেছি, ফুড খাবার মানে খাবারের মধ্যে স্বাদ হয়নি বা লবণ হয়নি, সো এই বিষয়টা কিন্তু একটা সাইকোমোটর অ্যাক্টিভিটি। সো এটা P1 এর সাথে রিলেটেড। সো লেটস ডোন্ট ট্রাই দিস অ্যাট হোম। সো হয়তো আমাদের ওয়াইফ যেখান থেকে গ্রাজুয়েট করছে হয়তো সেখানে তখন ওইটা W অ্যাক্টিভিটেশন ছিল না, এই জন্য তারা হয়তো P1 পায়নি। সো যদি বাসায় সলভ না হয় তাহলে please don't try this, don't response. Okay, so then say P2. P2 is basically is more higher level of physical activity. তাহলে এটাকে যদি আমরা একটা বটম লাইনে ডাউনলোড করি, তাহলে এটাকে বলছি আমরা মেন্টাল, ফিজিক্যাল এন্ড ইমোশনাল রেডিনেস টু অ্যাক্ট। হ্যাঁ, মেন্টাল, ফিজিক্যাল এবং ইমোশনাল রেডিনেস টু অ্যাক্ট। তাহলে আগেরটার থেকে এটা কিন্তু আরো হায়ার লেভেল অফ ফিজিক্যাল অ্যাক্টিভিটি বোঝাচ্ছে। যেমন
হি নোজ দ্য মেকানিক্যাল সিকোয়েন্স অফ স্টেপস ইন বার্নিশিং উড। হ্যাঁ, এটা একটা এক্সাম্পল। তাহলে এখানে তার কিন্তু যে এখানে ফিজিক্যাল অ্যাক্টিভিটি গুলা কিন্তু আর হায়ার লেভেলে। তারপর যেমন ডেমনস্ট্রেটস প্রপার বডিলি স্টান্স ফর ব্যাটিং এ ক্রিকেট বল। সে কিন্তু ব্যাটিং কিভাবে করতে হবে তার যে প্রপার বডিলি স্টান্স জানা দরকার, সেই জিনিসটা কিন্তু সে জানে। তার মানে সে মেন্টালি রেডি, সে ফিজিক্যালি রেডি, সে ইমোশনালি সে রেডি। তারপর যেমন সে ডিজায়ার টু টাইপ এফিশিয়েন্টলি বাই প্লেসমেন্ট অফ হ্যান্ডস এন্ড বডি। হ্যাঁ, তার মানে সে টাইপ করার জন্য যে তার ফিজিক্যাল অ্যাক্টিভিটির জন্য যে তার কোয়ালিফিকেশন দরকার, তার রেডিনেস দরকার, সেই রেডিনেস কিন্তু তার আছে। সো এটা আগেরটার সাথে কম্পেয়ার করলে দেখা যায় আগেরটা ছিল মেয়ারলি ইউজিং দ্য সেন্স অর্গান, আর এখানে কিন্তু তার বলে আমরা সেটাকে বলে আমরা P2। যেমন এখানে ফর এক্সাম্পল, সো দিস এন এক্সাম্পল যেটা হি ইজ অ্যাকচুয়ালি ইনভলভিং ইন এ P2 অ্যাক্টিভিটি, হি ইজ রেডি মেন্টালি ফিজিক্যালি যে সে বলটাকে প্লে করার জন্য প্রপার বডি স্ট্যান্স তার আছে। আচ্ছা, আরো যদি উপরের দিকে যাই, গাইডেড রেসপন্স যেটাকে আমরা বলি P3। সো P3 তে হচ্ছে বেসিক্যালি এটা হচ্ছে আর্লি স্টেজ লার্নিং, এটাকে আমরা বলি অ্যাক্ট বাই ইমিটেশন, অ্যাক্ট বাই ট্রায়াল এন্ড এরর। এটা সে এই লেভেলে P3 তে অ্যাকচুয়ালি সে যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি গুলো করবে এটা হবে আন্ডার গাইডেন্স, এটা কারো গাইডেন্স হবে, দ্যাটস হোয়াই ইটস কল্ড এ গাইডেড রেসপন্স। এটা ইমিটেশনের মাধ্যমে, যে ট্রায়াল এন্ড এররের মাধ্যমে হবে। যেমন পারফর্মস এ গলফ সুইং অ্যাজ ডেমনস্ট্রেট, ঠিক আছে, মানে যেভাবে তাকে দেখানো হচ্ছে সে কিন্তু সেভাবে রেসপন্স করছে। তারপর যেমন অ্যাপ্লাইজ ফার্স্ট এইড ব্যান্ডেজ অ্যাজ ডেমনস্ট্রেটেড, তাকে যেভাবে দেখানো হয়েছে সে কিন্তু সেভাবে তার ফিজিক্যাল অ্যাক্টিভিটি গুলো করছে। সো এখানে ইজ এ গাইডেড রেসপন্স। তারপর যেমন ডিটারমাইন্স বেস্ট ফিজিক্যাল ম্যানিপুলেশন অফ অবজেক্টস ইন এ সিকোয়েন্স ফর প্রিপেয়ারিং মিল। তাহলে এই মিলটাকে প্রিপেয়ার করার জন্য ফিজিক্যাল ম্যানিপুলেশনের জন্য কিভাবে অবজেক্ট গুলাকে ফিজিক্যালি ম্যানিপুলেট করবে, সে ক্রোকারিজ গুলাকে কিভাবে ম্যানিপুলেট করবে, সে ইনগ্রেডিয়েন্টস গুলাকে কিভাবে ম্যানিপুলেট করবে, এই জিনিসগুলা সে কিন্তু সে করতে পারবে। এবং এটা হচ্ছে বেসিক্যালি একটা ট্রায়াল এন্ড এররের মাধ্যমে সে করবে, এবং সেটা ইমিটেশন করবে বা তাকে গাইড করা হবে, সে সেভাবে এটা দেখে দেখে সে করবে। সো ইটস এ টাইপ অফ ফিজিক্যাল অ্যাক্টিভিটি which we call guided response, যেখানে স্টুডেন্ট হচ্ছে ট্রায়াল এন্ড এররের মাধ্যমে শিখছে অথবা কাউকে অনুসরণ করে সে শিখছে। ফর এক্সাম্পল যদি আমরা বলি ট্রিপলিতে যদি বলি, তাহলে টিচারে হয়তো ল্যাবে সে একটা এক্সপেরিমেন্ট সে দেখিয়ে দিচ্ছে, এবং সে টিচারের গাইড অনুযায়ী সে কিন্তু ওই মেশিনটাকে সে হয়তো অপারেট করছে ল্যাবের মধ্যে, ঠিক আছে। তাহলে এই যে তার অ্যাক্টিভিটিটা, এই অ্যাক্টিভিটিটা কিন্তু আমরা সাইকোমোটর P3 এর সাথে আমরা বলতে পারি শি ইজ অ্যাচিভিং বেসিক্যালি P3 ইন দ্য সাইকোমোটর ডোমেইন। এছাড়া আরো উপরে লেভেলে যদি যাই, P4 এ যদি যাই, মুভমেন্টস এন্ড অ্যাক্টস উইথ সাম কনফিডেন্স এন্ড প্রফিশিয়েন্সি। P4 বলছে যে এখানে সে যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি গুলো করছে, এই ফিজিক্যাল অ্যাক্টিভিটির মধ্যে তার কনফিডেন্স আছে, তার প্রফিশিয়েন্সি আছে। He is doing with some confidence and proficiency. For example, he is writing very smoothly and legibly, পরিষ্কারভাবে সে লিখতে পারছে। এবং he sets up the laboratory equipment, যেটা আমাদের সাথে রিলেভেন্ট। The laboratory equipmentটা সে laboratory setup-টা সে করতে পারছে। হ্যাঁ, he is operating a slide projector, সে একটা স্লাইড প্রজেক্টর ফর এক্সাম্পল অপারেট করতে পারছে। হ্যাঁ, he is demonstrate a simple dance step. সো এইটা কিন্তু সবগুলা কিন্তু দেখেন এই যে সে কিন্তু কিছুটা কনফিডেন্সের সাথে, উইথ সাম কনফিডেন্স এন্ড প্রফিশিয়েন্সির সাথে সে কিন্তু এগুলা করতে পারছে। সো এখানে কিন্তু কনফিডেন্সের ব্যাপার আসছে এবং প্রফিশিয়েন্সি বা এফিশিয়েন্সির ব্যাপারটা চলে আসছে। তাহলে এখানে যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি গুলাকে রিপ্রেজেন্ট করা হচ্ছে মেকানিজমের মধ্যে, এখানে বোঝানো হচ্ছে এই ফিজিক্যাল অ্যাক্টিভিটি গুলা মূলত স্টুডেন্ট হচ্ছে তার এফিশিয়েন্টলি কনফিডেন্সের সাথে করছে এবং এফিশিয়েন্টলি করতে পারছে। তো P5 হচ্ছে এই P5টাকে বলছে আরো এফিশিয়েন্টলি করছে। সো ইট ইজ বেসিক্যালি অ্যান অটোমেটিক স্কিলফুল অ্যাক্ট, very quick, smooth and accurate activity. So for example, he is operating a diesel generator skillfully. হ্যাঁ, তাহলে হয়তো সে একটা ডিজেল জেনারেটরকে স্কিলফুলি অপারেট করতে পারছে। বা আমরা যদি বলি আমাদের এনার্জি কনভার্সন ল্যাবে সে একটা মোটর স্পিড কন্ট্রোল করতে পারছে, ঠিক আছে, বা একটা সিঙ্ক্রোনাস জেনারেটর সে অপারেট করতে পারছে, স্পিড কন্ট্রোল করতে পারছে, ফ্রিকোয়েন্সি কন্ট্রোল করতে পারছে, ঠিক আছে। তাহলে এই যে অ্যাক্টিভিটি গুলা এগুলা কিন্তু সে কিছুটা স্কিলের দরকার আছে। তো এই যে অ্যাচিভমেন্টটা তখন আমরা এই আউটকামটাকে আমরা P5 এর সাথে রিলেট করতে পারবো। এন্ড P5 মিন্স যে কিছুটা স্কিলফুল উইথ সাম মোর কনফিডেন্স এন্ড এফিশিয়েন্সি। ডেমনস্ট্রেট স্কিল ইন ড্রাইভিং এন অটোমোবাইল, সে অটোমোবাইল ড্রাইভ করতে পারছে। হ্যাঁ, তারপর ডেমনস্ট্রেটস কারেক্ট ফর্ম অফ সুইমিং, সে সুইমিং এ কারেক্ট ফর্ম ডেমনস্ট্রেট করছে। রিপেয়ার্স ইলেকট্রনিক ইকুইপমেন্ট কুইকলি এন্ড অ্যাকুরেটলি। তো এই যে আউটকাম গুলো এখানে দেখেন, এখানে কিন্তু তার যে যিনি করছেন যে স্টুডেন্ট তার কিন্তু কিছুটা তার কনফিডেন্স দরকার আছে এবং তার স্কিলের দরকার আছে। এন্ড হি ইজ স্মুথ, হি ইজ কুইক এন্ড ইজ অ্যাকুরেট।
এই জিনিসগুলো যখন আমরা রিলেট করতে পারবো তার অ্যাক্টিভিটির সাথে, তখন আমরা বলবো এই যে P5 সাইকোমোটর ডোমেইন অ্যাক্টিভিটি। ঠিক আছে, ওকে। সো এরপরে P6 যেটা আছে, P6 কে আমরা বলছি ইজ এ মোর হায়ার লেভেল। এটা হচ্ছে আমরা ওয়েল ডেভেলপড স্কিলস টু অ্যাড্রেস এ স্পেশাল রিকোয়ারমেন্ট অফ প্রবলেম সলভিং। এখানে কিন্তু বেসিক্যালি এটা বলতে হচ্ছে অ্যাডাপ্টেশন। অ্যাডাপ্টেশন মানে সে শুধুমাত্র ফিজিক্যাল অ্যাক্টিভিটিগুলো করছে তাই না, সে কিন্তু প্রয়োজনে সেই যে কাজটা সে করছে, যে এক্সপেরিমেন্টটা সে করছে, যে টেস্টটা সে করছে, এখানে যদি অ্যাডাপ্টেশনের দরকার হয়, কোনো ধরনের অ্যাডাপ্টেশন দরকার হয়, তাহলে কিন্তু সে অ্যাডাপ্টেশন গুলা সে করতে পারবে। যেমন অ্যাডজাস্ট বোলিং টু কাউন্টারঅ্যাক্ট অপোনেন্টস ব্যাটিং স্টাইল, ইটস অ্যান এক্সাম্পল। সে ব্যাটিং স্টাইল যেভাবে অপোনেন্ট চেঞ্জ করছে, বোলিং স্টাইলে সে পরিবর্তন করছে। হিজ মেশিনস যেমন মডিফাই সুইমিং স্ট্রোকস টু ফিট দ্য রাফনেস অফ দ্য ওয়াটার। ঠিক আছে, তারপর যেমন আমরা যদি বলি আমাদের ইলেকট্রিক্যালের সাথে রিলেটেড যদি বলি, যে সে তার জেনারেটরের আউটপুট ভোল্টেজটা, জেনারেটরের আউটপুটটা সে চেঞ্জ করতে পারছে অ্যাকর্ডিং টু দ্য চেঞ্জ অফ দি লোড। হ্যাঁ, লোডের সাথে লোড ভোল্টেজ চেঞ্জ হচ্ছে এবং এটার সাথে সাথে সে কিন্তু এই লোড ভোল্টেজকে অ্যাডজাস্ট করতে পারছে। এইখানে যে সাইকোমোটর অ্যাক্টিভিটি দেখাচ্ছে, এটা কিন্তু আমরা বলছি অ্যাডাপ্টেশন। এনি কোয়েশ্চেন? আচ্ছা, তাহলে এটা হচ্ছে অ্যাডাপ্টেশন P6। এখানে বোঝাচ্ছে যে সে সাইকোমোটর অ্যাক্টিভিটি শুধু করছেই না, এটা কিন্তু সে সাথে সাথে প্রয়োজন অনুযায়ী সে কিন্তু অ্যাডজাস্ট করে নিতে পারছে। হ্যাঁ, এই ভেরি গুড এক্সাম্পল অফ অ্যাডাপ্টেশন ইজ দ্য ক্যামেল। দেখেন ক্যামেল ইজ তার কিন্তু যে হাম্প আছে, এটার মধ্যে কিন্তু সে ফ্যাট স্টোর করে রাখছে লং ডিস্টেন্স যাওয়ার জন্য। হ্যাঁ, সে যাতে অনেকদিন সে না খেয়ে থাকতে পারে। তারপর যেমন তার যে ফার আছে, তার যে পশম আছে, সেই পশমটা কিন্তু তাকে সানবার্নের এগেইনস্টে প্রোটেক্ট করছে। তার যে আইল্যাশ আছে, আইল্যাশ কিন্তু অনেক বড় বড় আইল্যাশ, যেটাকে তাকে এই স্যান্ড থেকে বা তাকে কিন্তু ডার্ক থেকে তাকে প্রোটেক্ট করছে। হ্যাঁ, তারপর যে নস্ট্রিল, যেটা তার যে নাকের ছিদ্র আছে, ইজ ভেরি থিন এন্ড লং। তাহলে এই থিন এন্ড লং হওয়ার কারণে কিন্তু তার নাক ছিদ্র দিয়ে কোনো বালি ঢুকতে পারছে না। হ্যাঁ, তারপরে যেমন তার যে মাউথ, এটা কিন্তু লেদারি মাউথ, যেহেতু মরুভূমির গাছগুলো কাঁটাযুক্ত হয়, তাহলে কিন্তু সে সেগুলোকে খেতে পারছে। তারপর যে পায়ের যে তার প্যাড, হ্যাঁ, প্যাড গুলা কিন্তু তার ফ্ল্যাট হচ্ছে, যাতে সে কখনো স্যান্ডের মধ্যে স্লিপ না করে। তাহলে এই যে তার অ্যাডাপ্টেশন, তাহলে এইটা কিন্তু আমরা বোঝাচ্ছি যে এই যে সাইকোমোটর অ্যাক্টিভিটি, আমরা স্টুডেন্টের যে কোনো সাইকোমোটর অ্যাক্টিভিটিকে যদি আমরা বোঝাই যে ইজ রিলেটেড টু দি অ্যাডাপ্টেশন, সে তার অ্যাক্টিভিটি গুলোকে অ্যাডাপ্ট করতে পারছে, তাহলে কিন্তু সেটাকে আমরা সাইকোমোটর অ্যাক্টিভিটির সাথে সেটাকে আমরা রিলেট করতে পারবো। ঠিক আছে, নাও দেখেন এখানে একটা জিনিস, যে a woman once wore 70 items of clothing in a China airport to avoid paying the airlines extra baggage charge। মানে এয়ারলাইনের এক্সট্রা ব্যাগেজ চার্জকে অ্যাভয়েড করার জন্য যে 70 পিস কাপড় সে পরে আসছে, যাতে এক্সট্রা চার্জ থাকে, ওয়েটের চার্জ থাকে, দিতে না হয়। সো সে কিন্তু নিজেকে অ্যাডাপ্ট করছে। ঠিক আছে, সো ইজ এ টাইপ অফ অ্যাক্টিভিটি। সো আমাদের কাজগুলোর মধ্যে, আমাদের এক্সপেরিমেন্টেশনের মধ্যে, আমাদের কোর্সের মধ্যে, লার্নিং এক্সপেরিয়েন্সের ভিতরে যেখানেই এই ধরনের অ্যাডাপ্টেশনের প্রয়োজন হয়, সেই কাজগুলোকে কিন্তু আমরা এই P6 এর সাথে আমরা রিলেট করতে পারবো। ঠিক আছে, তারপর যেমন অরিজিনেশন, সবচেয়ে শেষের স্টেপ হচ্ছে P7। P7 বলছে ক্রিয়েটিং স্কিলস টু অ্যাড্রেস এ স্পেশাল রিকোয়ারমেন্ট। এখানে কিন্তু সে শুধু অ্যাডাপ্টই করবে না, সে কিন্তু সাথে সাথে নতুন স্কিল ক্রিয়েট করবে। অর্থাৎ যেমন সে ক্রিয়েটস এ ড্যান্স স্টেপ, হ্যাঁ, সে ক্রিয়েটস এ মিউজিক্যাল কম্পোজিশন, হ্যাঁ, সে ক্রিয়েটস এ নিউ ড্রেস স্টাইল। সো আমরা বলতে পারি সে ক্রিয়েটস এ নিউ ডিজাইন, হ্যাঁ, ক্রিয়েটস এ নিউ এক্সপেরিমেন্টাল টেস্ট, হ্যাঁ, টেস্ট সেটআপ। সো এই ধরনের যদি ক্রিয়েশনের ব্যাপার থাকে, ইটস এ ভেরি হাই লেভেল অফ ফিজিক্যাল অ্যাক্টিভিটি, অনলি প্রবাবলি কুড বি অ্যাচিভড থ্রু দ্য ইন্টিগ্রেটেড ডিজাইন প্রজেক্ট অর প্রজেক্ট রিলেটেড ওয়ার্ক। তাহলে এখানে সে কিন্তু নট অনলি সে কিন্তু অ্যাডাপ্ট করছে, এখানে তার সাইকোমোটর অ্যাক্টিভিটির সাথে কিন্তু ক্রিয়েশনের একটা রিলেশন আছে, যেটা সাধারণত আমরা যেমন সে যখন প্রজেক্ট করে, সে নতুন নতুন ডিজাইন করে, প্রোটোটাইপ ডিজাইন করে, সেখানে কিন্তু ক্রিয়েশনের ব্যাপারটা আসে, এবং সেই সাইকোমোটর অ্যাক্টিভিটিটাকে আমরা কিন্তু P7 এর সাথে রিলেট করতে পারি। তাহলে এই যেমন আরো কিছু এক্সাম্পল, যেমন আমাদের সাথে রিলেটেড, যেমন মেজার দ্য ইকুইভ্যালেন্স সার্কিট প্যারামিটারস অফ এ ট্রান্সফরমার ইন দ্য ল্যাবে আমরা তাকে ইকুইভ্যালেন্স সার্কিট প্যারামিটার তাকে যে আমরা মেজার করাচ্ছি। সো এটা এক ধরনের সাইকোমোটর অ্যাক্টিভিটি, এটা আমাদের একটা আউটকাম। সো এটাকে কিন্তু আমরা সাইকোমোটরের একটা লেভেলের সাথে আমরা রিলেট করতে পারি। তারপর যেমন এক্সপ্লেইন দ্য ইফেক্ট অফ ফিল্ড কারেন্ট চেঞ্জ অফ এ সিনক্রোনাস মোটর, এই কাজটা কিন্তু আমরা ল্যাবে তাকে করাচ্ছি, যে ফিল্ড কারেন্ট চেঞ্জ করে সে কিন্তু সিনক্রোনাস মোটরের যে ইনপুট কারেন্টের সেই ইফেক্টটা দেখছে। এখানে কিন্তু সে তাকে দেখে দেখে তাকে এক্সপ্লেইন করতে হচ্ছে, এটা এক ধরনের সাইকোমোটর অ্যাক্টিভিটি। তারপর যেমন সে মেজার দ্য চেঞ্জ অফ স্পিড উইথ ফিল্ড কারেন্ট অফ এ ডিসি শান্ট মোটর।
তো এখানে স্পিড চেঞ্জ সে মেজার করছে, এটা একটা ধরনের সাইকোমোটর অ্যাক্টিভিটি, ঠিক আছে? লোয়ার লেভেল সাইকোমোটর অ্যাক্টিভিটি। তারপর বিল্ড এ প্রোটোটাইপ অফ প্রপোজ সিস্টেম, দেখেন এখানে কিন্তু ক্রিয়েশনের ব্যাপারটা চলে আসছে। এই বিল্ড এ প্রোটোটাইপ অফ প্রপোজ সিস্টেম, এটা কিন্তু আমরা P7 এর সাথে রিলেট করতে পারছি, কারণ এখানে ক্রিয়েশন ব্যাপারটা চলে আসছে। তারপর যেমন ডিজাইন এন্ড অটোমেটিক কন্ট্রোল সিস্টেম ফর রেলওয়ে গেট, সো এইখানে যদি আমরা এখানে কিন্তু দেখছি সে ডিজাইন করছে, সে ক্রিয়েট করছে। তো ডিসপ্লে ব্যাটিং স্কিলস ইন ক্রিকেট। সো এই ধরনের এই আউটকাম গুলা কিন্তু আমরা এই আউটকাম গুলা হচ্ছে রিলেটেড টু ফিজিক্যাল অ্যাক্টিভিটি, এবং এটা কিন্তু বিভিন্ন সাইকোমোটর ডোমেইনের বিভিন্ন লেভেলের সাথে আমরা এটা গ্রেড করতে পারি। এবং আমরা যখন একটা আউটকাম সাইকোমোটর ডোমেইনে অ্যাক্টিভিটিতে আমরা সেট করব, সেই আউটকামটা কিন্তু আমাদের অ্যাচিভ করার জন্য এটাকে আমাদের আমরা রানিং এক্সপিরিয়েন্সটা আমাদের ডিজাইন করতে হবে, এবং আমাদের কিন্তু অ্যাসেসও করতে হবে। যেমন সে সার্কিট প্যারামিটার অফ এ ট্রান্সফরমার ইন দ্য ল্যাব, সে এটাকে মেজার করতে পারছে কিনা, এটা আমরা মেজার করবো। অ্যাসেস করবো কিভাবে? আমরা তাকে অবজার্ভ করব, আমরা তাকে দেখবো সে আসলে মেজার করতে পারছে কিনা। আমরা ল্যাব টেস্ট করব, ল্যাব টেস্ট করে দেখবো সে আসলে ট্রান্সফরমারের ইকুইভ্যালেন্ট সার্কিট প্যারামিটার মেজার করতে পারছে কিনা। দেন আমরা হয়তো এটার উপর তাকে একটা মার্ক দিব, যে মার্কটা এই আউটকামের এগেইনস্টে তার একটা স্কোর থাকবে। তখন আমরা বলতে পারবো যে না, এই আউটকামটা সে অ্যাচিভ করছে বা অ্যাচিভ করে নাই। আচ্ছা, এনি কোয়েশ্চেন? স্যার এখানে আমার একটা কোশ্চেন আছে। আমরা যেটা অ্যাসেস করি যে টোটাল 100 মার্কসের, এটা টোটালটাই তো আমরা কগনিটিভ ডোমেইনে মানে আন্ডারে আমরা অ্যাসেস করি। আমরা তো মানে এমন কোনো মার্কিং ক্যাটাগরি রাখি না যেটা সাইকোমোটর ডোমেইনকে টাচ করে। হ্যাঁ, সাইকোমোটর মানে ডোমেইন আমার ভুল হতে পারে যদি এটা একটু সব কোর্সে হয়তো থাকবে না, কিন্তু তার মানে এই না যে আমরা সব আউটকাম একটা কোর্সের আউটকাম শুধুমাত্র কগনিটিভ ডোমেইন থেকে সেট করব, তা কিন্তু না। একটা কোর্সের মানে আউটকাম এখন পর্যন্ত মানে আমি যতটা মানে দেখছি আর কি, যে আমরা সবসময় কগনিটিভ ডোমেইন থেকে এটা আমরা মানে জাজ করি আর কি। হ্যাঁ, আমাদের নতুন ম্যাপিং যেটা আছে, আমাদের কিন্তু একটা কিছুদিন আগে আমরা একটা ডোমেইন অনুযায়ী কিন্তু প্রত্যেকটা কোর্সে আলাদাভাবে ম্যাপিং করা হয়েছে। সেখানে কিন্তু আমাদের দেখানো হয়েছে যে কিছু কিছু কোর্সে কিন্তু অনেকগুলা কোর্সেই কিন্তু আমাদের অ্যাফেক্টিভ ডোমেইনের সাথে কিছু অ্যাফেক্ট ডোমেইনে এবং কিছু সাইকোমোটর ডোমেইনে কিছু অ্যাক্টিভিটি আছে, কিছু আউটকাম আছে। আর সব কোর্সে যে থাকবে তা কিন্তু না, বিশেষ করে ল্যাব কোর্সে কিন্তু সাইকোমোটর অ্যাক্টিভিটি বেশি থাকে। হ্যাঁ, তারপর যেমন স্টুডেন্ট ইজ অ্যাটেন্ডিং দ্য ক্লাস, ইটস এ টাইপ অফ কিন্তু অ্যাফেক্ট ইন দ্য অ্যাফেক্ট ডোমেইন অ্যাক্টিভিটি। সে যে একটা ক্লাসে অ্যাটেন্ড করছে, সেটা কিন্তু আমরা একটা সাইকোমোটর অ্যাফেক্টিভ ডোমেইনের সাথে রিলেট করতে পারি। ইটস টাইপ অফ মোটিভেশন, এটাই কিন্তু আমরা একটা আউটকাম হিসেবে সেট করতে পারি। আচ্ছা, এনি আদার কোশ্চেন? ছোট একটা কোশ্চেন, সেটা হচ্ছে রাসেল স্যার, শিওর স্যার। রাসেল স্যার, স্যার বলেন স্যার। কোশ্চেন ওই আমাদের এই থিওরি কোন কোর্সে সাইকোমোটর কি স্কিল আসবে না? সবই কি ল্যাব কোর্স থেকে আসবে? না, সবই স্যার, সবই সে ল্যাব কোর্স থেকে আসবে তা না, কিন্তু ল্যাব কোর্সের সাথে আপনি যদি দেখেন, ল্যাব কোর্সে কিন্তু সাইকোমোটর অ্যাক্টিভিটিটা আমাদের বেশি আছে। অনেক থিওরি কোর্সেও থাকবে, যেমন ট্রিপল ফর এক্সাম্পল প্রজেক্ট এন্ড থিসিস কোর্স, ইন্টিগ্রেটেড ডিজাইন, এখানে কিন্তু অনেক সাইকোমোটর অ্যাক্টিভিটি থাকবে। বা অন্য কোনো কোর্সে যদি কোনো প্রজেক্ট লেভেলে কোনো কাজ থাকে বা কোনো এক্সপেরিমেন্টেশন থাকে বা কোনো ফিল্ড ওয়ার্ক থাকে, সেখানেও কিন্তু সাইকোমোটর অ্যাক্টিভিটি। রাতিল স্যার, আমি কি এক মিনিট একটু ইনপুট দিব? শিওর স্যার, শিওর স্যার। আমি মাত্রই ঢুকলাম এবং সুন্দর একটা আলোচনা হচ্ছে। সকল শিক্ষককে শুভ অপরাহ্ন। মিজান স্যার যে কোশ্চেনটা করেছেন এবং জগন্নাথ বাবু যে কোশ্চেনটা করেছেন, আমি আপনাদেরকে একটু পরামর্শ দিব। আমাদের যে 12টা পিও আছে, এই পিও গুলি যদি আপনারা আরেকবার একটু পড়েন, এবং প্রত্যেকটা পিওর পাশে লেখা আছে যে এটা নলেজ ডোমেনের কিনা, সাইকোমোটর ডোমেনের কিনা, অথবা এই অ্যাফেক্টিভ ডোমেনের কিনা, অ্যাটিটিউড। এবং কোন পিওর পাশে 2টা ডোমেন লেখা আছে, একটা প্রাইমারি হিসাবে, একটা সেকেন্ডারি হিসাবে। এবং সেখানে দেখলেই আপনি বুঝতে পারবেন নলেজ এর মধ্যেও যেরকম লেভেল আছে বিভিন্ন, যে এটা একেবারে লোয়ার অর্ডার লার্নিং থেকে শুরু করে হায়ার অর্ডার পর্যন্ত, সাইকোমোটরের মধ্যেও ওই রকম লেভেল আছে, একেবারে লোয়ার অর্ডার থেকে শুরু করে 5th লেভেল পর্যন্ত। তো ওই সাইকোমোটর কোনগুলিকে বলা হয় মূলত আসলে অ্যাপ্লাই করা যে জায়গাগুলি, যে আপনি এক বা একাধিক সাবজেক্টের বা একই কোর্সের বিভিন্ন থিওরি অ্যাপ্লাই করে এক জায়গায় করে কোনো একটা জিনিস
ডিজাইন করতে হয়, ইমপ্লিমেন্ট করতে হয়, অ্যানালাইজ করতে হয়, এই জায়গাগুলি যেখানে যেখানে টাস্ক করে ইভালুয়েট করতে হয়। তারপর ধরেন কখনো কখনো আমাদের টিচাররা কোশ্চেন করে এরকম, একটা সিনারিও তুলে দেয়, দিয়ে বলে যে তুমি কি মনে করো যে এটা হওয়া সম্ভব, জাস্টিফাই ইওর অ্যান্সার। তার মানে হলো যে ও যে অ্যান্সার দিবে, ইয়েস বললে ইয়েস বলবে, নো বললে নো বলবে, কিন্তু কেন নো সেটা সে জাস্টিফাই করবে, কেন ইয়েস সেটা সে জাস্টিফাই করবে। তার মানে হলো ও যে বিদ্যা বুদ্ধি অর্জন করেছে সেটি প্র্যাকটিক্যাল ক্ষেত্রে একটা সার্টেন সিনারিওতে অ্যাপ্লাই করতে গেলে ওই এনভায়রনমেন্টের যে কনস্ট্যান্ট গুলি দেওয়া আছে, ওই এনভায়রনমেন্টের যে অবজেক্টিভ দেওয়া আছে, সেইগুলি পড়ে ও অ্যানালাইজ করে ও লিখতে পারে, এবং ওই জন্য ওর পিছনে যে আর্গুমেন্ট আছে সেটা সে দিতে পারে। সাইকোমোটরের দিকে কিন্তু চলে গেল। আর কিভাবে অ্যাটিটিউড, ওইখানে খুব সুন্দরভাবে ওই পিও গুলি ঠিক মতো যদি আমরা বুঝতে পারি ওর মর্মার্থ এবং ওর যে ম্যাপিং, তাহলে কিন্তু আমাদের এই জায়গাটা অনেকখানি ক্লিয়ার হয়ে যাবে যে আমরা অ্যাটিটিউড এবং স্কিল এবং আমাদের যে নলেজ, এগুলির মধ্যে আরো সূক্ষ্মভাবে আমরা পার্থক্য করতে পারবো। তবে এইটা ঠিক, অনেকগুলি জায়গা আছে যেখানে নলেজ সাইকোমোটর ওভারল্যাপিং অথবা সাইকোমোটর এবং অ্যাটিটিউড ওভারল্যাপিং, এইটা পার্থক্য করতে গিয়ে আবার নিজেকে ওই কমপ্লেক্স সিচুয়েশনে ফেলে দেওয়া যাবে না যে এইটা কেন সাইকোমোটরে যাবে না, এটা তো নলেজেও যেতে পারে, একদম হার্ড একটা পয়েন্ট নিয়ে বসে থাকা যাবে না। তবে ডেফিনেটলি গ্রেডিয়েন্ট আছে, বেশিরভাগ সাইকোমোটর মানে প্রাইমারিলি সাইকোমোটর, বাট কিছু নলেজ আছে, আবার কিছু আছে দেখা যাচ্ছে যে নলেজের সংখ্যা বেশি, সাইকোমোটরের পরিমাণ কম। বাট ওই মেজর এরিয়া যেখানে টাচ করে, যে জায়গাটাকে টাচ করে, তার উপরে ভিত্তি করে যদি আমরা আমাদের চিন্তা চেতনাটাকে অ্যালাইন করি, তাহলে আমার মনে হয় বুঝতে আমাদের সুবিধা হবে। ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, আর কোনো হ্যাঁ, ছোট্ট একটা জিনিস জানার ছিল স্যার, সেটা হচ্ছে আমাদের যে এফেক্টিভ ডোমেন এবং সাইকোমোটর যতগুলো ডোমেন দেখানো হলো, আমাদের কি প্রত্যেকটা প্রোগ্রামের ক্ষেত্রে, আমি ট্রিপলির কথাই বলবো, যে ট্রিপলির ক্ষেত্রে কি কোনো না কোনো কোর্স দিয়ে কোনো না কোনো ডোমেন নিয়ে আমরা আসলে রিচ করতে পারবো? প্রশ্নটা বুঝি নাই। মানে স্যার মনে করেন যে সাইকোমোটরে আমাদের 6টা ডোমেন আছে, সো আমাদের প্রোগ্রাম দিয়ে কি আমরা আমাদের 6টা ডোমেনকেই রিচ করতে পারবো? না, ডোমেন না, লেভেল আছে। সরি, লেভেল আছে, লেভেল, হ্যাঁ, ডোমেন বলতেছি, আমি লেভেল আছে। বলি ওই লেভেল গুলি আরেকটু ভালো করে তোমরা আলোচনায় নিয়ে আসো। ওখানে দেখবা যে পিএইচডি প্রোগ্রাম পর্যন্ত কতগুলি জিনিস আছে। পিএইচডি প্রোগ্রাম যেরকম এই নতুন জিনিসের ইনোভেশন করতে হবে, হাইয়েস্ট লেভেলে এইটা আছে। আমার একটা আন্ডার গ্রাজুয়েটের ছেলে এরকম নতুন জিনিসের ইনোভেশন, এই ধরনের জিনিস নাও করতে পারে। হ্যাঁ, কাজেই একেবারে হাইয়েস্ট লেভেল পর্যন্ত সব জায়গাটাতে আমরা অ্যাচিভ করে ফেলবো সেটা না, বাট ডেফিনেটলি আন্ডার গ্রাজুয়েটের স্টুডেন্টদের জন্য যে অ্যাচিভমেন্টের যে লেভেল পর্যন্ত আছে সেটি আমরা অবশ্যই টাচ করতে হবে, থাকতে হবে, আমাদেরকে দেখাইতে হবে যে আমরা এইভাবে এইগুলি কে টাচ করতেছি। এবং গতদিন ওই যে প্রফেসর আজাদ একটা সেশন নিতেছিল, সেইখানে C1 to C6, তারপরে অ্যাটিটিউডের A1 to A5 এবং স্কিলের যে কত 7 পর্যন্ত মনে হয়, এই প্রত্যেকটার যে কোনটা কোন ধরনের লেভেলকে মেনটেন করে তার একটা ম্যাপিং দেখাইতেছিল। তো সেইটার একটা ডকুমেন্টেশনের সাথেও আমার মনে হয় আবারও যদি প্রয়োজন হয় আর একবার কোনো সেশন অর্গানাইজ করা অথবা ডকুমেন্টেশনের মাধ্যমে যদি আমাদের শেখার প্রয়োজন হয়, সেটা আমরা এক্সচেঞ্জ করতে পারি আর কি। জি স্যার, কারণ আমি যেটা দেখলাম যে এফেক্টিভ ডোমেনের ক্ষেত্রে আসলে হাইয়েস্ট মানে ক্যারেক্টারাইজিং এ পর্যন্ত পৌঁছানোটা একটু ডিফিকাল্ট। মানে আমরা রিসিভিং এবং রেসপন্ডিং পর্যন্ত হয়তো বা যেতে পারবো, ভ্যালুইং পর্যন্ত যেতে পারবো, কিন্তু তারপরে ক্যারেক্টারাইজিং পর্যন্ত পৌঁছানোটা আসলে ডিফিকাল্ট হয়ে যাবে, মানে কোনো না কোনো কোর্স দিয়ে আর কি। এই কারণেই আর কি জিজ্ঞাসা করলাম। মানে ঠিক আছে, আমরা প্রথমে ম্যাপিং করি, তারপরে গিয়ে একটা পর্যায়ে গিয়ে কোন কোন জায়গায় শর্টেজ থাকতেছে তখন আমরা না হয় আবার আলোচনা করব। জি স্যার, প্লিজ। থ্যাংক ইউ স্যার। ওকে, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার ফর জয়েনিং। তাহলে আমরা আমাদের একটা কুইজ 3 আছে,
কুইজ 3 এর মতো একইভাবে আমাদের 5টা কোয়েশ্চেন থাকবে এবং 5টা কোয়েশ্চেনকে আপনাদের এফেক্টিভ এবং সাইকোমোটর ডোমেইনে যে বিষয়গুলো আমরা আলোচনা করলাম মূলত সেই ধরনের রিলেটেড কোয়েশ্চেন থাকবে এবং প্রতিটা কোয়েশ্চেন আনসার জন্য 30 সেকেন্ড সময় থাকবে। তো আপনারা জয়েন করতে পারেন, উপরে কোড দেওয়া আছে www.menti.com390805। আচ্ছা, আমরা 1 মিনিট ওয়েট করবো। গতবার তো 21 জন হয়েছিল না? হ্যাঁ স্যার, 22 জন। হ্যাঁ 24 জন হয়ে গেছে। হ্যাঁ আর 1 মিনিট ওয়েট করো। ও গেল কই? ঠিক আছে, থ্যাংক ইউ, আমরা শুরু করব। Which of the following is not an affective domain objective? Responding, valuing, creating, characterization, organization. Two, 1, 0. Okay, let's see. Okay, 10 people has correctly answered the questions. Okay, the correct answer is creating. It's a domain in the cognitive level in the cognitive domain. It's a cognitive domain objective. Question 2. Which of the following should be categorized in the highest objective in the affective domain? It's probably quite difficult. 3, 2, 1. Okay. Okay, the correct question is comply with the code of ethics, which you basically need a very high level of motivation. And we know affective domain relates to the motivation of the student. So complete code of ethics এর সাথে যদি comply করতে হয় তা কিন্তু very high level of motivation দরকার আছে। Question 3. Which of the following should be categorized in the highest level in psychomotor domain? Okay. It's quite easy, I think, if you can remember the psychomotor domain objectives. Yes. Thank you. Oh, sorry. The last one is the correct answer. Build a prototype for an electric speed controller. The correct answer is not actually labeled in this question. Sorry for that. Okay, the last. Okay.
মারুফ ভাই, সাদ, আশকি, আসিফ, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর স্যার পার্টিসিপেট করছেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর অ্যাক্টিভ পার্টিসিপেশন। মারুফ, গুড। মারুফ ভাইকে মারুফকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। এই আমি তো প্রথমে দুইটা কোশ্চেন খুঁজেই পাইনি কিভাবে আনসার করতে হবে। এই প্রথম আমি মানে অনেক পরে জয়েন করছি। এনিওয়ে, আমার But অ্যানসার it গুলো was কারেক্ট very ছিল good, কিন্তু sir. টাইম আপ হয়ে গেছে। যে টাইমটা একটু স্যার কম ছিল আর কি। হুম। ওকে স্যার, আমরা তাহলে এখান থেকে সামনে আগাবো। এখান থেকে আমরা যেহেতু তিনটা ডোমেইন সম্পর্কে মোটামুটি আমরা একটা চেষ্টা করেছি, যদিও উই নিড মোর সেশনস, স্যার যেমন বললেন, টু বিল্ড এন ইন ডেপথ আন্ডারস্ট্যান্ডিং in the psychomotor and affective domain, in fact all the domains. So we need to focus on writing measurable outcomes. So আমাদের কিন্তু আউটকাম লিখলে হবে না, আউটকামটা কিন্তু আমাদের মেজার করতে হবে, ঠিক আছে? ইটস নট লাইক রেইনড্রপ। দেখেন রেইনড্রপ কিন্তু মেজার করা যায়, কিন্তু আমাদের আউটকাম কিন্তু আমাদের শুধু লিখেই যদি আমরা বসে থাকি তাহলে কিন্তু হবে না। ওই আউটকাম গুলো কিন্তু আমাদের মেজারেবল হতে হবে, অবজারভেবল হতে হবে, অ্যাসেসেবল হতে হবে, ঠিক আছে? তাহলে কিভাবে আমরা কোর্স আউটকাম গুলাকে মেজার করবো, সেটাতে আসার আগে আমরা কিছু বেসিক ডেফিনিশন জেনে নিই যে কোর্স আউটকাম আসলে বলতে কি বোঝায়। সো ব্রাউন এন্ড গ্লেজার বলতেছেন যে দ্য ইন্টেন্ডেড পারপাসেস অফ হায়ার এডুকেশন। হায়ার এডুকেশনের পারপাসই হচ্ছে যে আমাদের কোর্স আউটকাম গুলো হচ্ছে আমাদের হায়ার এডুকেশনের পারপাস, উদ্দেশ্য। তারপর বলছে ম্যাকি বলছে ডিফাইন হোয়াট স্টুডেন্টস শুড বি এবল টু ডেমনস্ট্রেট or represent at the end of a course, a class session or so on. মানে স্টুডেন্ট ওই কোর্সের পরে সে কি করতে পারবে, কি ডেমনস্ট্রেট করতে পারবে, কোন স্কিলটা সে ডেমনস্ট্রেট করতে পারবে, সেটা কিন্তু একটা কোর্স আউটকাম, ঠিক আছে? এরপরে পালোম্বা এবং বান্তা বলছে লার্নিং আউটকামস টেল আস স্পেসিফিক্যালি হোয়াটস নিডস টু বি অ্যাসেসড। তাহলে এই তারা বোঝাচ্ছে যে কোর্স আউটকামটা কিন্তু ডিফাইন করছে যে হোয়াট দ্য স্টুডেন্ট উইল বি এবল টু নো অর হোয়াট দ্য স্টুডেন্ট উইল বি এবল টু ডু। কোর্সের পরে সে কি করতে পারবে এবং সে কি জানবে, সেই জিনিসটা কিন্তু কোর্স আউটকাম দিয়ে বোঝা যাচ্ছে। সো সিও রাইট করার আগে, কোর্স আউটকাম রাইট করার আগে আমাদের কয়েকটা কোশ্চেন, বিষয়গুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। যেমন ফার্স্ট কোয়েশ্চেন, হোয়াট ডু ইউ ওয়ান্ট দ্য স্টুডেন্ট টু বি এবল টু ডু অর এবল টু নো। তাহলে স্টুডেন্ট কি করতে পারবে বা কি জানবে, হ্যাঁ, এই কোশ্চেনের আনসার কিন্তু আমাদের কোর্স আউটকাম দিতে হবে। সেকেন্ড কোয়েশ্চেন, হোয়াট নলেজ that is in the cognitive domain, what skills that is in the psychomotor domain, or values or habits that is in the affective domain. এই ডোমেইন গুলাতে কি কি মানে সে ট্রেট সে কিন্তু ওখানে সে ডেমনস্ট্রেট করতে পারে, হ্যাঁ। তারপর 3 নাম্বার বলছে হাউ উইল দ্য স্টুডেন্ট বি এবল টু ডেমনস্ট্রেট, মানে আমরা স্কিলটা সে ডেমনস্ট্রেট করবে, কি স্কিল, সেটা কগনিটিভ ডোমেইন থেকে আসতে পারে, সাইকোমোটর ডোমেইন থেকে আসতে পারে, অ্যাফেক্টিভ ডোমেইন থেকে আসতে পারে, কিন্তু কিভাবে সে এটা ডেমনস্ট্রেট করবে এই জিনিসটা কিন্তু আমাদের কোর্স আউটকামটা আমাদের দেখাইতে হবে কোর্স আউটকামে। 4 নাম্বার হচ্ছে যে এই কোর্স আউটকামটা আমরা লিখলাম, এটা কিন্তু আমাদের দেখতে হবে হাউ ডাজ দিস কোর্স এন্ড আউটকাম ফিট উইথ দ্য প্রোগ্রাম আউটকামস। তার মানে এই কোর্স আউটকামটা কিন্তু আমাদের কোনো না কোনো প্রোগ্রাম আউটকামের সাথে ফিট করতে হবে, হ্যাঁ, ম্যাপ করতে হবে, রিলেট করতে হবে। তাহলে এই জিনিসটা আমাদের এনশিওর করতে হবে প্রোগ্রাম সিও রাইট করার ক্ষেত্রে। 5 নাম্বার হচ্ছে যে আমরা এই কোর্স আউটকাম লিখতে যে আমরা কিন্তু টেক্সট বুক ইউজ করতে পারি, মাল্টিপল সোর্স ইউজ করতে পারি, আমরা রেফারেন্স বুক ইউজ করতে পারি, রিসার্চ পেপার ইউজ করতে পারি, যেগুলো যদি এগুলো অনেক হায়ার লেভেলে সোর্সেস, কিন্তু টেক্সট বই ইউজ আমরা কিন্তু চ্যাপ্টার বাই চ্যাপ্টার যে ডোমেইন কোর্স আউটকামস। আচ্ছা, এখন তাহলে সিওর স্ট্রাকচারটা কিরকম হবে, সিওর স্ট্রাকচারটা কিভাবে হবে সেটা যদি আমরা দেখি। তো প্রথমে যদি আমরা বলি আরি মাঝের বলছেন 96 উনি বলছিলেন যে পারফরমেন্স প্লাস কন্ডিশন প্লাস ক্রাইটেরিয়া। তো এটা বোঝা একটু আমার কাছে মনে হচ্ছে একটু কঠিন। তো এটা না করে যদি আমরা আরো সহজভাবে বলি যে কোর্স আউটকামের ভিতরে স্ট্রাকচারটা হবে খুব সহজ। একটা হচ্ছে এর একটা অ্যাকশন ভার্ব থাকবে, যে অ্যাকশন ভার্বটা থাকার কারণে বেসিক্যালি কিন্তু আমরা ওই কোর্স আউটকামটাকে আমরা মেজার করতে পারবো, অবজার্ভ করতে পারবো, অ্যাসেস করতে পারবো। এর সাথে সাথে যদি ওই কোর্স আউটকামটা কগনিটিভ ডোমেইনের সাথে রিলেটেড হয় বা নলেজ ডোমেইনের সাথে রিলেটেড হয়, বা তাহলে কিন্তু সেখানে একটা নলেজ ডোমেইনের, সেখানে কিন্তু একটা নলেজের একটা স্কিল, ইন্টেলেকচুয়াল স্কিল সেখানে কিন্তু অ্যাড হবে। প্লাস এর সাথে কিছু কন্ডিশন থাকবে, একটা ক্রাইটেরিয়া থাকবে।
কন্ডিশন এবং ক্রাইটেরিয়া হচ্ছে যদি আমরা কোশ্চেন করি ওয়েন তাহলে এটা হচ্ছে কন্ডিশন, যদি কোশ্চেন করি হাউ তাহলে আমাদের পাওয়া যাবে ওই স্কিলটা, হাউ দিস স্কিল উইল বি অ্যাচিভ তাহলে সেটা হচ্ছে তার ক্রাইটেরিয়া, ওয়েন দিস স্কিল উইল অ্যাচিভ তো সেটাকে আমরা বলছি কন্ডিশন। তাহলে অ্যাকশন ভার্ব যদি কগনিটিভ ডোমেইনের সিও হয় তাহলে সেটা অ্যাকশন ভার্ব থাকবে এবং সেটার সাথে নলেজ ডোমেইন থেকে একটা স্কিল আসবে, সেই স্কিলের সাথে তারপর কন্ডিশন থাকতে পারে, ক্রাইটেরিয়া থাকতে পারে, সেটা হচ্ছে অপশনাল। বাট প্রথম দুইটা হচ্ছে কম্পালসারি, একটা অ্যাকশন ভার্ব থাকবে এবং নলেজ ডোমেইনের একটা স্কিল সেখানে থাকবে। এখন যদি এটা যদি নলেজ ডোমেইন থেকে আমাদের সিওটা না হয়, সিওটা যদি আমাদের আউটকামটা যদি হয় আমাদের সাইকোমোটর ডোমেইন থেকে, তাহলে সে অ্যাকশন ভার্বের সাথে সেখানে একটা স্কিল থাকবে, সাইকোমোটর ডোমেইন থেকে একটা স্কিল থাকবে, তার সাথে কন্ডিশন থাকবে এবং তার সাথে ক্রাইটেরিয়া থাকবে। অথবা সেটা যদি অ্যাফেক্টিভ ডোমেইনের সাথে রিলেটেড হয় তখন অ্যাকশন ভার্ব নিতে হবে, অ্যাফেক্টিভ ডোমেইনের সাথে যেসব অ্যাকশন ভার্ব রিলেট করা আছে সেই অ্যাকশন ভার্ব নিতে হবে সেখান থেকে, এর সাথে তার অ্যাটিটিউড আসবে, অ্যাটিটিউড রিলেটেড বা মোটিভেশন রিলেটেড যে স্কিল সেটা বসবে, এর সাথে কন্ডিশন এবং এর সাথে ক্রাইটেরিয়া। এর মধ্যে প্রথম দুইটা হচ্ছে আমাদের কম্পালসারি থাকতেই হবে আর পরের দুইটা হচ্ছে আমাদের অপশনাল। তার মানে যদি আমরা সহজভাবে বলি যে অ্যাকশন ভার্ব প্লাস নলেজ রিলেটেড স্কিল, অ্যাকশন ভার্ব অর এফেক্টিভ অর মোটিভেশন রিলেটেড ফিলিংস ইমোশনাল স্কিল, দেন অ্যাকশন ভার্ব physical skill অ্যাকশন ভার্ব প্লাস অ্যাটিটিউড ইমোশনাল স্কিল। তো এই জিনিসগুলো অ্যাকশন ডিলিট করব তাহলে কিন্তু আমরা কমপ্লিট সিও স্ট্রাকচারটা আমরা এখানে পেয়ে যাব। যেমন এখানে একটা এক্সাম্পল যদি আমি বলি যে এটা যে একটা এখানে টাইম ফর লার্নিং প্রসেস সাবজেক্ট বা এফেক্টিভ ডোমেইন বা সাইকোমোটর ডোমেইন থেকে একটা লেভেল থেকে একটা অ্যাকশন ভার্ব প্লাস তার ক্রাইটেরিয়া প্লাস নলেজ প্লাস কন্ডিশনস, তাহলে এটাকে যদি আমরা একটা সিও দিয়ে আমরা পুরো লিখি তাহলে এটা অনুযায়ী যদি এই স্ট্রাকচার অনুযায়ী একটা সিও লিখি তাহলে টাইম ফর দি লার্নিং প্রসেস, দ্যাট মিন্স বাই দ্য এন্ড অফ দি কোর্স সাবজেক্ট হচ্ছে স্টুডেন্টস, দ্য স্টুডেন্টস অবজারভেবল অ্যাকশন হচ্ছে উইল বি এবল টু, ব্লুমস লেভেল আমরা বললাম হচ্ছে C3 নিলাম যেটা হচ্ছে অ্যাপ্লাই, আমরা অ্যাপ্লাই বললাম। তাহলে এরপর আসছে আমাদের যেহেতু কগনিটিভ লেভেল, এর কগনিটিভ নলেজের সাথে রিলেটেড, এই নলেজটা কি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, হ্যাঁ তাহলে হি উইল বি অ্যাপ্লাই ইউজিং কেস স্টাডিজ, এটা হচ্ছে তার ক্রাইটেরিয়া, কিভাবে অ্যাপ্লাই করবে, হাউ ইউজিং কেস স্টাডিজ, কি অ্যাপ্লাই করবে, হোয়াট নলেজ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তাহলে বাই দ্য এন্ড অফ দিস কোর্স দ্য স্টুডেন্টস উইল বি এবল টু অ্যাপ্লাই C3 using case studies criteria standard deviation, the knowledge level, needed is knowledge plus conditions in real life scenarios and different correlational settings. তাহলে এই যে স্ট্রাকচারের ভিতরে কিন্তু ভাগ বাই ভাগ প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে সবচেয়ে ভাইটাল যে পার্টটা সেটা হচ্ছে একটা অ্যাকশন ভার্ব। এখানে যেমন বাই দ্য এন্ড অফ দিস কোর্স এটা আমরা অমিট করতে পারি, স্টুডেন্টস এটা আমরা অমিট করতে পারি, উইল বি এবল টু এটা আমরা অমিট করতে পারি, এই পার্টগুলো আমাদের দরকার নেই বিকজ ইট ডাজন্ট লুক গুড। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এই অ্যাকশন ভার্বটা, দেন হচ্ছে তারপর যে নলেজ লেভেল থেকে যে নলেজটা আমরা নিলাম, যে স্কিলটা আমরা নিলাম, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যে কম্পোনেন্ট আমরা নিলাম স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তাহলে apply standard deviation, the criteria is using case studies, condition is in real life scenarios and different correlational settings. তাহলে এটা হচ্ছে কিন্তু আমাদের একদম বেসিক স্ট্রাকচার। আচ্ছা তাহলে এই কোর্স আউটকাম, এটা অনেকে বলছেন যে কোর্স আউটকাম স্পেসিফিক হইতে হবে, স্মার্ট হইতে হবে, স্পেসিফিক, মেজারেবল, অর্থাৎ এটাকে অবজারভেবল, এটাকে অ্যাসেসেবল হইতে হবে। অ্যাসেসেবল তখনই হবে যখন আমরা ওই পার্টিকুলার কগনিটিভ ডোমেইনে যদি কোনো কোর্স আউটকাম হয়, আমরা যদি কগনিটিভ লেভেলের কোনো অ্যাকশন ভার্ব সিলেক্ট করি তাহলে অটোমেটিক্যালি কিন্তু সেটাকে মেজার করা যাবে, কারণ অ্যাকশন ভার্বগুলো এমন ভাবে সেট করা হয়েছে ওখান থেকে অ্যাকশন ভার্ব যদি আমরা সিলেক্ট করি তাহলে অটোমেটিক্যালি সেগুলো মেজারেবল হবে। তারপর দেখতে হবে কোর্স আউটকামটা আসলে অ্যাটেইনেবল কিনা, আমরা যে সময় দিচ্ছি স্টুডেন্টদেরকে, কোর্সের মধ্যে যে সময় দিচ্ছি 2 মাস 3 মাস প্রজেক্টের জন্য যে সময় দিচ্ছি সেই সময়ের ভিতরে কিন্তু এটা অ্যাটেইনেবল হতে হবে, প্র্যাকটিক্যাল হতে হবে, মানে ভেরি হাই অ্যাম্বিশিয়াস হতে পারবে না। তারপর যেমন হচ্ছে রেলিভেন্ট ফর স্টুডেন্টস কোর্স প্রোগ্রাম, রেলিভেন্স থাকতে হবে কোর্সের সাথে বা আমাদের কোনো প্রোগ্রাম আউটকামের সাথে, এটা রেলিভেন্ট হতে হবে এবং এটাকে টাইমের দিকে আমাদের খেয়াল রাখতে হবে যে এই টাইমের মধ্যে এই কোর্স আউটকাম বা এই টার্গেটটা স্টুডেন্টরা আসলে অ্যাচিভ করতে পারবে কিনা। ইট শুড বি প্র্যাকটিক্যাল, নট টু হাই, ভেরি হাই অ্যাম্বিশিয়াস যদি হয় তাহলে কিন্তু সেটা অ্যাচিভ করা যাবে না। তাহলে এই কোর্স আউটকাম ডেভেলপ করতে যে আমাদের কিছু বেসিক জিনিস আমাদের মনে রাখতে হবে। প্রথম হচ্ছে একটা কোর্সের আন্ডারে আমরা কতগুলা কোর্স আউটকাম সেট করব। তো একটা কোর্সের আন্ডারে কতগুলা কোর্স আউটকাম সেট করব, এটা বলছে যে নাম্বার অফ সিওস, এখানে সূত্রটা হচ্ছে যে নাম্বার অফ সিওস শুড নট বি টু স্মল,
কারণ যদি নাম্বার অফ সিও খুব কম হয়, যে একটা বা দুইটা হয়, তাহলে কিন্তু দেখা যাবে একটা বা দুইটা সিও দিয়ে আমরা কিন্তু কোর্সের কন্টেন্টটাকে পুরোপুরি কভার করতে পারবো না। কোর্সের যে কোর্স থেকে যে আমরা রেজাল্ট চাচ্ছি, যে আউটকাম চাচ্ছি, যে টার্গেট বা স্কিল সেট আমরা চাচ্ছি, সেটা কিন্তু অ্যাচিভ করা সম্ভব না। হয়তো দেখা যাবে দুইটা সিও দিয়ে আমরা সেটাকে, বা একটা সিও দিয়ে আমরা কিন্তু সেটাকে টার্গেট করতে পারবো না, অ্যাচিভ করতে পারবো না। আবার যদি কোর্সের আউটকাম অনেক বেশি হয়, যদি অনেক বেশি হয়, তাহলে কিন্তু সেটা মেজার করতে গেলে, অ্যাসেস করতে গেলে আমাদের অনেক কমপ্লেক্সিটি চলে আসবে। সো নর্মাল হচ্ছে এটা 4 থেকে 8টার মধ্যে থাকবে, কেউ বলছে 3টা থেকে 6টার ভিতর থাকবে। ইন জেনারেল ইট শুড বি ইন নাম্বার 4 to 8 or 3 to 5। সেকেন্ড হচ্ছে যেটা আমরা বললাম যে টু মেনি সিও যদি হয়, তাহলে সেটা অ্যাটেইনমেন্টটাকে অনেক কম্পিটিশনটাকে কমপ্লেক্স করে দিবে, মেসি করে দিবে। 3 নাম্বার হচ্ছে যে আমাদের একটা কোর্স আউটকামের ভিতরে কিন্তু একটা অ্যাকশন ভার্ব থাকতে হবে। ইটস এ ভেরি জেনারেল। একটা কোর্সের ভিতরে, একটা কোর্স আউটকামের ভিতরে একটা অ্যাকশন ভার্ব থাকবে। নাম্বার 3। নাম্বার 4, যে এখানে যে সিও স্টেটমেন্টটা লেখা হবে, সেই সিও স্টেটমেন্টটা অফকোর্স মেজারেবল হইতে হবে। মেজারেবল মানে হচ্ছে এটা অবজারভেবল, তো একটা টিচার এটাকে অবজার্ভ করতে পারবে। যদি অবজার্ভই করতে না পারে, তাহলে অ্যাসেস করবে কি হবে? সো ইট শুড বি অবজারভেবল এন্ড ইট শুড বি অ্যাসেসেবল। এটা তখনই অবজারভেবল হবে বা তখনই অ্যাসেসেবল হবে যদি আমরা এই যে অ্যাকশন ভার্বটা যে আমাদের বলা আছে, অ্যাকশন ভার্বটা যদি আমরা যে অ্যাকশন ভার্বটা আমাদের প্রত্যেকটা ডোমেইনের আন্ডারে যে অ্যাকশন ভার্বগুলো সাজেস্ট করা আছে, রিকমেন্ড করা আছে, ওই অ্যাকশন ভার্বগুলো যদি আমরা ইউজ করি, তাহলে অটোমেটিক্যালি এটা মেজার করা যাবে। এবং এটাকে কিন্তু আমাদের সবসময় স্টুডেন্ট পার্সপেক্টিভ থেকে লিখতে হবে। যে স্টুডেন্ট পার্সপেক্টিভটা কি, যদি আমরা প্রথমে এই বিষয়টাকে বসাই, যে কোনো কোর্স আউটকামের সামনে এটা বসাই, দ্য স্টুডেন্টস উইল বি এবল টু, তাহলে এই স্টুডেন্টস উইল বি এবল টু বলে বাকিটা যদি আমরা বসাই, এবং ইফ ইট ডাজ মেক সেন্স, তাহলে আমরা বলবো যে এটা কিন্তু স্টুডেন্টের পার্সপেক্টিভ থেকে লেখা হয়েছে। অথবা যদি আমরা বলি দ্য টিচার উইল বি এবল টু, তারপরে যদি যেটা আছে সেটা যদি আমরা বসাই এবং সেটা যদি এটার সাথে রেলিভেন্ট হয়, তখন আমরা বলবো সেটা হচ্ছে টিচারের পার্সপেক্টিভ থেকে কোর্স আউটকামটা লেখা হয়েছে। তো আমরা যে কোর্স আউটকামটা তৈরি করব, অবশ্যই কিন্তু এটা স্টুডেন্ট পার্সপেক্টিভ থেকে লিখতে হবে। অর্থাৎ দ্য স্টুডেন্টস উইল বি এবল টু, তারপরে কোর্স আউটকাম যদি আমরা বসাই, দেন ইট উইল মেক সাম সেন্স, ইট উইল বি অ্যাটেইনেবল। তারপর বলছে যে কোর্স আউটকামটা আমরা লিখবো, ইট শুড নট বি টু অ্যাবস্ট্রাক্ট, এটা বা টু স্পেসিফিক, এটা খুব জেনারেলাইজ স্টেটমেন্ট হবে। তো এই জেনারেলাইজেশনটা ব্যাপারটা চলে আসে যখন আমরা খুব লো নাম্বার অফ কোর্স আউট, যেমন একটা বা দুইটা সিও দিয়ে যদি আমরা মনে করেন একটা কোর্সের আমাদের সিলেবাস অনেক বেশি টপিক আমাদের কভার করতে হয়, তো সেখানে যদি একটা বা দুইটা সিও দিয়ে আমরা কভার করতে যাই, দেখা যায় সেখানে কিন্তু আমাদের সিওটা হয়ে যায় ভেরি জেনারেলাইজ। তো সেটা কিন্তু টু অ্যাবস্ট্রাক্ট হয়ে যায় এবং সেটা কিন্তু স্টুডেন্টদের জন্য বোঝা কিন্তু অনেক কঠিন হয়ে যায় আসলে কি স্কিল আমি অ্যাচিভ করছি, বিকজ ইটস এ ভেরি জেনারেলাইজ। দেন টু স্পেসিফিক, আবার অনেক সময় টু স্পেসিফিকও যাতে না হয়, অর্থাৎ কোর্সের পার্টিকুলার কোনো স্পেসিফিক বিষয় নিয়েও আমাদের কোর্স আউটকাম তৈরি করার দরকার নেই। যেমন আমরা বললাম যে স্টুডেন্ট উইল বি এবল টু ক্যালকুলেট দ্য ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার ফ্রম এ পার্টিকুলার সার্কিট। সো এখানে কিন্তু ইজ বিকামিং টু স্পেসিফিক। সো এখানে কিন্তু আমাদের খুব বেশি স্পেসিফিক হওয়ারও প্রয়োজন নাই। তো এখানে কিছুটা গ্রে এরিয়া আছে। সো আমরা কতটুকু জেনারেলাইজ করবো বা কতটুকু আমরা স্পেসিফিক হব, সো এইটা আমাদের দেখতে হবে যে আমাদের নাম্বার অফ কোর্স আউটকাম কতগুলো আমরা সেট করছি এবং এই কোর্স আউটকাম দিয়ে আমরা সিলেবাসটাকে কিভাবে কভার করছি, এই জিনিসটাকে আমাদের মাথায় রাখতে হবে। তো এখানে কিছু ওয়ার্ড আছে যে ওয়ার্ড গুলাকে আমাদের অবশ্যই অ্যাভয়েড করতে হয় কোর্স আউটকাম লিখতে গেলে, কারণ বেসিক্যালি এই ওয়ার্ড গুলাকে মেজার করা যায় না, অবজার্ভ করা যায় না, অ্যাসেস করা যায় না। অবজার্ভ যদি না করা যায়, সেগুলা কিন্তু অ্যাসেসও করা যায় না। যেমন অ্যাপ্রিশিয়েট, স্টুডেন্ট উইল বি এবল টু অ্যাপ্রিশিয়েট যদি বলি, তাহলে আমরা কিভাবে মেজার করবো সে অ্যাপ্রিশিয়েট করছে? আন্ডারস্ট্যান্ড, হ্যাঁ, তারপর স্টুডেন্ট উইল কম্প্রিহেন্ড, স্টুডেন্ট উইল বি এবল টু গ্রাস্প, স্টুডেন্ট উইল বি এবল টু নো। সে এই যে বিষয়গুলা, এই বিষয়গুলো স্টুডেন্ট উইল এবল টু হ্যাভ এ নলেজ অফ, বি অ্যাওয়্যার অফ, বি কনসিয়াস অফ, লার্ন, পারসিভ, ভ্যালিউ, অ্যাপ্রিহেন্ড, এই বিষয়গুলোকে মেজার করা কিন্তু যায় না, মেজার করা কঠিন। তো এই বিষয়গুলোকে মেজার করা যাচ্ছে না বিধায় এই ওয়ার্ড গুলাকে, এই ভার্ব গুলা কিন্তু আমাদের আউটকামের ভিতরে, কোর্স আউটকামের ভিতরে এগুলাকে কিন্তু আমাদের অ্যাভয়েড করতে হবে। এবং আরো কিছু ওয়ার্ড আছে, যেমন লাইক, স্টুডেন্ট উইল বি এবল টু পারফর্ম দিস লাইক সাচ এস ব্লা ব্লা। এই সাচ এস শব্দটাকে অ্যাভয়েড করার কারণ হলো এই ভ্যারিয়াস, ডিফারেন্ট, এই শব্দগুলোকে অ্যাভয়েড করতে বলা হচ্ছে, কারণ হচ্ছে ইট ক্রিয়েট সাম অ্যাম্বিগুইটি, মানে এটা ভ্যাগনেস ক্রিয়েট করছে। ভ্যারিয়াস যদি আমি বলি যে স্টুডেন্ট উইল লার্ন ভেরিয়াস মেথডস, এখন এই ভেরিয়াস মেথড কি কি এটা কিন্তু টিচার জানে, বাট স্টুডেন্ট কিন্তু জানে না কোন মেথড সে লার্ন করছে। সো ভেরিয়াস মেথড যখন আমরা বলছি, দ্য স্টুডেন্ট ডাজন্ট নো যে এই ভেরিয়াস মেথড গুলা কি কি। একটু আগে যে আমরা বললাম যে কোর্স আউটকাম লিখতে হবে স্টুডেন্ট পার্সপেক্টিভ থেকে,
তাহলে এই যে স্টুডেন্ট পার্সিভ থেকে লিখতে গেলে কিন্তু আমাকে স্টুডেন্ট কিন্তু কোর্স আউটকামটা পড়ে তাকে বুঝতে হবে যে এই পার্টিকুলার স্কিলটা সে অ্যাচিভ করতে যাচ্ছে। তো যখনই আমরা এই শব্দগুলো ইউজ করি সেখানে কিছু ভ্যাগনেস বা অ্যাম্বিগুইটি চলে আসে। এবং এখানে আরেকটা জিনিস খেয়াল রাখতে হয় যে অনেক সময় কোর্স আউটকাম লিখতে যদি আমরা টেক্সট বুকের চ্যাপ্টার গুলো বসি, যেহেতু আমি বললাম যে কোর্স আউটকাম লিখতে গেলে উই হ্যাভ টু গো চ্যাপ্টার বাই চ্যাপ্টার থ্রু দ্য সিলেবাস। তাহলে আমরা কি যদি সরাসরি চ্যাপ্টারে হেডিং বসিয়ে দিই তাহলে কিন্তু চ্যাপ্টার হেডিং কিন্তু আমরা সিও হিসাবে আমাদের কাউন্ট করা যাবে না, কারণ ইট উইল বিকাম টু অ্যাবস্ট্রাক্ট, টু জেনারেলাইজড। ঠিক আছে, একটা চ্যাপ্টারের ভিতরে সবকিছু তো নট দ্যাট মাচ ইম্পর্টেন্ট। সো আমরা চ্যাপ্টার হেডিং বসিয়ে দিই তাহলে 99% ক্ষেত্রে কিন্তু এটা কোর্স আউটকামটা ভুল হবে। যেমন আমি এখন এক্সাম্পল দেখাবো, এক্সাম্পল অফ পুয়ার সিও, এবং কেন সেগুলো পুয়ার সেগুলো আমি একটু বোঝানোর চেষ্টা করবো। যেমন ফর এক্সাম্পল, ফার্স্ট এক্সাম্পল ইজ স্টুডেন্টস উইল অ্যাপ্রিশিয়েট দ্য বেনিফিটস অফ লার্নিং এ ফরেন ল্যাঙ্গুয়েজ। তাহলে আমি যদি জিজ্ঞাসা করি আপনাদেরকে যে এখানে এই যে বিষয়গুলো আমি ডিসকাস করলাম এই বিষয়গুলোর আলোকে এই কোর্স আউটকামের উইকনেসটা কি? অ্যাকশন ভার্ব। রাইট, এখানে যে অ্যাকশন ভার্বটা ইউজ করেছে অ্যাপ্রিশিয়েট, এই অ্যাকশন ভার্বটা কিন্তু আমাদের অ্যাভয়েড করতে বলা হচ্ছে, কারণ হচ্ছে দিস অ্যাকশন ভার্ব ডাজ নট ক্যানট বি মেজার্ড, অবজার্ভ করা যাচ্ছে না, অ্যাসেস করা যাচ্ছে না। তাহলে এই যে জিনিসটা যে স্টুডেন্ট উইল অ্যাপ্রিশিয়েট দ্য বেনিফিটস অফ লার্নিং এ ফরেন ল্যাঙ্গুয়েজ, এটা কিন্তু আমরা এইভাবে না লিখি, এখান থেকে কিছু অ্যাবস্ট্রাক্টনেস আছে। কিভাবে? এই যে লার্নিং এ ফরেন ল্যাঙ্গুয়েজ, ফরেন ল্যাঙ্গুয়েজ দেয়ার আর হান্ড্রেডস অফ ফরেন ল্যাঙ্গুয়েজ আর দেয়ার। তাহলে কোন ফরেন ল্যাঙ্গুয়েজ সে লার্নিং? স্টুডেন্ট যদি বলে আমি এই কোর্সের শেষে আমি অ্যাপ্রিশিয়েট দ্য বেনিফিট, আমি একটা ফরেন ল্যাঙ্গুয়েজ লার্ন করছি, কিন্তু কোন ফরেন ল্যাঙ্গুয়েজ স্টুডেন্ট কিন্তু নিজেও জানছেন। So we need to make it specific. Students will demonstrate fluency in speaking English. এইভাবে যদি আমি সেম কথাটাকে বলি তাহলে এখানে কিন্তু দেখেন স্পিকিং ইংলিশ, নাও the student knows he is going to learn English speaking and আমরা অ্যাপ্রিশিয়েট ভার্বটাকে চেঞ্জ করে এখানে ডেমনস্ট্রেট নিয়ে আসলাম। এখন কিন্তু আমি ডেমনস্ট্রেটটাকে আমরা অ্যাসেস করতে পারবো, বিভিন্ন ভাবে অ্যাসেস করতে পারবো। হ্যাঁ, তার ভাইবার মাধ্যমে পারবো, তার টেস্টের মাধ্যমে পারবো, কুইজের মধ্যে পারবো, অ্যাসাইনমেন্টের মাধ্যমে, বিভিন্ন ভাবে কিন্তু তার ফ্লুয়েন্সিটাকে আমরা কিন্তু টেস্টের মাধ্যমে যাচাই করতে পারবো। তারপর যেমন বলি স্টুডেন্টস উইল বি এবল টু অ্যাক্সেস রিসোর্সেস এট দ্য ইউনিভার্সিটি, মানে স্টুডেন্ট ইউনিভার্সিটি রিসোর্সে অ্যাক্সেস করতে পারবে। তাহলে এইটাকে যদি আমি বলি তাহলে এইটার উইকনেসটা কি? কেউ বলতে পারেন আপনার কারো যদি কোনো আইডিয়া থাকে কেন এটাকে, এটার উইকনেসটা কি? একটা উইকনেস কিন্তু খুব সহজ। এনিওয়ান? রিসোর্সেস টার্মটা ইউজ করা হয়েছে, এটা কোন রিসোর্সেস সেটা বলা হয়নি। রাইট স্যার, এটা একটা বিষয় যে রিসোর্সটা আসলে কোন ধরনের রিসোর্স, এবং সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে স্টুডেন্টস উইল বি এবল টু অ্যাক্সেস রিসোর্সেস ইন দ্য ইউনিভার্সিটি, এটা কিন্তু ইজ নট এ স্কিল। আমরা আগে বলছি কোর্স আউটকাম মানেই হচ্ছে ইজ এ স্কিল, ইজ এ কম্পিটেন্সি, ইজ এ টার্গেট দ্য স্টুডেন্টস উইল বি এবল টু ডু or able to perform or able to know. তাহলে এটা কি স্কিল হলো? The students will be able to access resources is not a skill. First of all, এটা কোনো স্কিলের মধ্যে পড়ে না, so it cannot be a course outcome. কারণ এক রিসোর্সে ইউনিভার্সিটি রিসোর্সে অ্যাক্সেস করা it cannot be counted as a skill, as a competency. যদি আমরা সহজভাবে চিন্তা করি এটা কিন্তু আমরা কম্পিটেন্সি বলতে পারবো না। তারপর যেমন বলি স্টুডেন্টস উইল ডেভেলপ প্রবলেম সলভিং স্কিল। আচ্ছা, এখানে কি প্রবলেম আছে? এটার উইকনেসটা কি? Anyone? আচ্ছা, এখানে আমি জিজ্ঞেস করি এখানে কি অ্যাকশন ভার্ব আছে? আপনারা যদি আপনাদের যাদের কিছুটা এক্সপেরিয়েন্স আছে অ্যাকশন ভার্ব নিয়ে, হ্যাঁ অ্যাকশন ভার্ব তো আছেই, ডেভেলপই তো একটা অ্যাকশন ভার্ব। রাইট, এখানে একটা অ্যাকশন ভার্ব আছে, তাহলে ওই দিক থেকে ঠিক আছে। প্রবলেম সলভিং ইজ সরি, হ্যাঁ ডার্টি 12 এর মধ্যে পড়ে স্যার ডেভেলপটা। C6 এ পড়ে, আচ্ছা, বা C3 তে পড়ে। প্রবলেম সলভ, এখানে সমস্যাটা হচ্ছে যে আমরা যখন বলছি প্রবলেম সলভিং স্কিল, তাহলে এই প্রবলেম সলভিং স্কিল যদি জিজ্ঞেস করি হোয়াট প্রবলেম সলভিং স্কিল, দেয়ার আর থাউজেন্ডস প্রবলেম ইন ডিফারেন্ট সেকশন, ডিফারেন্ট প্রোগ্রাম, ডিফারেন্ট ডিপার্টমেন্টস, ডিফারেন্ট সাবজেক্টস, ডিফারেন্ট কোর্সেস। সো কোন প্রবলেম সলভিং স্কিল কথা আমরা বলছি উই ডোন্ট নো, সো ইটস কোয়াইট ভ্যাগ, অ্যাম্বিগুয়াস। সো আমাদের বলতে হবে স্টুডেন্টস উইল ডেভেলপ প্রবলেম সলভিং স্কিল সে ইন জেনারেটর সিনক্রোনাইজেশন। তাহলে জেনারেটর সিনক্রোনাইজেশন রিলেটেড প্রবলেম সলভিং সে করতে পারে। তাহলে কিন্তু আমরা এখন স্টুডেন্ট নাও সে জানে যে আসলে সে প্রবলেম সলভিং স্কিল অ্যাচিভ করবে। কোন ধরনের প্রবলেম সলভিং স্কিল? রিলেটেড টু জেনারেটর সিনক্রোনাইজেশন। দেন
যদি আমরা বলি স্টুডেন্ট উইল হ্যাভ মোর কনফিডেন্স ইন দেয়ার নলেজ অফ দ্য সাবজেক্ট ম্যাটার, এখানে সবচেয়ে বড় দুর্বলতাটা কি? এখানে সবচেয়ে বড় দুর্বলতা হলো ইট ডাজ নট হ্যাভ অ্যাকশন ভার্ব, কারণ এখানে কোনো অ্যাকশন ভার্ব নাই। দ্যাট মিনস এখানে বলা আছে মোর কনফিডেন্স, কনফিডেন্স কিন্তু আমরা অ্যাসেস করতে পারবো না, অবজার্ভ করতে পারবো না, মেজার করতে পারবো না, ঠিক আছে? তো এই যে তার মানে এটাতে আমাদের এই সেটা আমাদের কিন্তু কোনো কোর্স আউটকামের ভিতরে পড়ছে না, এবং নলেজ অফ দি সাবজেক্ট ম্যাটার ইজ কোয়াইট অ্যাম্বিগুয়াস, সো এটা কিন্তু কোর্স আউটকাম হিসেবে আমাদের ধরা যাচ্ছে না। নেক্সট, স্টুডেন্টস উইল নো দ্য প্রজেক্ট ম্যানেজমেন্ট স্কিল। তাহলে এইখানে সবচেয়ে বড় উইকনেস হচ্ছে আমরা একটু আগে বলছি কিছু কিছু শব্দ আছে যেটা আমাদের কিছু ভ্যাগনেস আছে, অস্পষ্টতা আছে, যেগুলোকে অ্যাভয়েড করতে রিকমেন্ড করা হচ্ছে। যে 16 সিনস, এই 16টা ওয়ার্ডকে বলা হচ্ছে 16টা সিন গুণা, মানে কোর্স আউটকাম ডেভেলপ করার ক্ষেত্রে 16টা সিন। এটার মধ্যে একটা হচ্ছে নো, বিকজ এই নোটা কি আমরা জানি না, এই নোটাকে আমরা মেজার করবো কিভাবে আমরা জানি না, এই নোটাকে আমরা অ্যাসেস করবো কিভাবে আমরা জানি না। স্টুডেন্ট উইল নোস, হাউ ডু ইউ নো? আই নো, হি নোস, আই ডোন্ট নো। সো এই নোটাকে কিন্তু আমাদের অ্যাভয়েড করতে হবে। সো এই নোটাকে যদি আমরা বাদ দিয়ে অন্য কোনো অ্যাকশন ভার্ব আনতে পারি তাহলে কিন্তু এটাকে আমরা ভ্যালিড প্রজেক্ট ম্যানেজমেন্ট স্কিল ইজ এ ভ্যালিড স্কিল ক্যান বি রিলেটেড টু এ পার্টিকুলার প্রোগ্রাম আউটকাম। সো এটাকে যদি আমরা অ্যাকশন ভার্বটাকে চেঞ্জ করে আমরা বলি দ্য স্টুডেন্টস উইল ডেভেলপ দ্য প্রোগ্রাম ম্যানেজমেন্ট স্কিল, তখন কিন্তু এই ডেভেলপ যদি বলি তখন কিন্তু সেটাকে আমরা বিভিন্ন অ্যাসেসমেন্ট, বিভিন্ন এক্সপিরিয়েন্স, বিভিন্ন এনভায়রনমেন্ট ক্রিয়েট করে, অ্যাসেসমেন্ট টুল ক্রিয়েট করে কিন্তু তখন আমরা এটাকে অ্যাসেস করতে পারবো। ফর এক্সাম্পল, স্টুডেন্টস উইল এক্সিকিউট মিনি প্রজেক্টস। আচ্ছা, এটা যদি আমরা বলি স্টুডেন্ট উইল এক্সিকিউট মিনি প্রজেক্টস, এখানে কি কোনো অ্যাকশন ভার্ব আছে? যদি কোশ্চেন করি, যাদের জানা আছে তারা বলতে পারে এখানে কোনো অ্যাকশন ভার্ব আসলে আছে কিনা, এক্সিকিউট কি কোনো অ্যাকশন ভার্ব কিনা, যদি কারো জানা থাকে। এক্সিকিউট ইজ অ্যাকশন ভার্ব। তাহলে এখানে সমস্যাটা কি? এখানে সমস্যাটা হচ্ছে এখানে বলা হচ্ছে স্টুডেন্ট উইল এক্সিকিউট মিনি প্রজেক্টস, ঠিক আছে? এখানে কিন্তু এটা এটা কিন্তু সিও হচ্ছে না, কারণ হচ্ছে এটা কিন্তু এটা একটা কি বলবো, মিনি প্রজেক্টস ইজ নট অ্যাকচুয়ালি রেফারিং টু এ পার্টিকুলার স্কিল। এই প্রজেক্ট আসলে কি ধরনের প্রজেক্ট বা এটা কি ধরনের স্কিল সে অ্যাচিভ করতে পারছে সেটা কিন্তু এখানে বলা হয়নি, এটা ইস টাইপ অফ ইনস্ট্রাকশন। হ্যাঁ, সো এই জন্য এটা কিন্তু কোর্স আউটকাম হিসেবে লেখা যাচ্ছে না। তবে নেক্সট হচ্ছে হ্যাভ দ্য কনসেপ্টস অফ কম্পেনসেটরস এন্ড কন্ট্রোলার্স। কম্পেনসেটরস এন্ড কন্ট্রোলার্স আমরা জানি এটা কি করে, হ্যাঁ, যে কোনো সার্কিটকে স্টেবিলাইজ করে। তাহলে হ্যাভ দ্য কনসেপ্টস অফ কম্পেনসেটরস এন্ড ট্রাভেল, এখানে দেখেন এখানে বলা আছে যে কনসেপ্ট, কনসেপ্ট শব্দটা কিন্তু কোনো অ্যাকশন ভার্ব না। কনসেপ্টটা হচ্ছে তার ইন্টারনাল একটা ক্যারেক্টারিস্টিক, এটা কিন্তু আমরা মেজার করতে পারবো না। মেজার করতে না পারার কারণে এটা কিন্তু এই কোর্স আউটকাম কিন্তু ভ্যালিড হবে না। তাহলে এটাকে আমাদের কি করতে হবে? এবং কম্পেনসেটর এবং কন্ট্রোলার যদি বলি তাহলে এটাকেও কিছু ভ্যাগনেস আছে, কারণ দেয়ার আর ডিফারেন্ট টাইপ অফ কম্পেনসেটরস এন্ড ডিফারেন্ট টাইপ অফ কন্ট্রোলার্স। তাহলে এটাকে আরো সুন্দর করতে পারি আমরা যদি আমরা বলি স্টুডেন্ট উইল বি হ্যাভ দ্য কনসেপ্ট থেকে আমরা যদি এটাকে চেঞ্জ করে বলি স্টুডেন্ট উইল বি এবল টু ডিজাইন PI and PID compensators and controllers, তাহলে কিন্তু it becomes very specific and it becomes very accurate and to the point. Now students know what particular skill is going to achieve, এবং এখানে যে অ্যাকশন ভার্বটা ইউজ করছি আমরা ডিজাইন, এটা কিন্তু একটা ভ্যালিড অ্যাকশন ভার্ব এবং এটাকে আমরা মেজার করতে পারবো। নেক্সট দেখেন অপটিমাল জেনারেটর স্কেজুলিং ফর থার্মাল পাওয়ার প্ল্যান্টস বাই ইউজিং সফটওয়্যার প্যাকেজ ইন দ্য ল্যাব। তাহলে এখানে সে অপটিমাল জেনারেটরকে স্কেজুল করতে পারবে। তাহলে এক নাম্বার সমস্যা হচ্ছে এখানে কি নাই, কোন অ্যাকশন ভার্ব নাই, এখানে কিন্তু কোনো অ্যাকশন ভার্ব নাই। তাহলে দেয়ার ইজ নো ওয়ে টু অ্যাসেস দিস কোর্স আউটকাম, এটা অ্যাসেস করার কোনো রাস্তা নাই কারণ এখানে কোনো অ্যাকশন ভার্ব নাই। কিন্তু এটা যে কনসেপ্ট আছে জেনারেটর স্কেজুলিং, অপটিমাম জেনারেটর স্কেজুলিং ইজ এ ভেরি ভ্যালিড কনসেপ্ট, এবং থার্মাল পাওয়ার প্ল্যান্ট এটাও স্পেসিফাই করে দেওয়া হয়েছে, এবং কিভাবে সফটওয়্যার প্যাকেজ এটাও স্পেসিফিক করে দেওয়া হয়েছে। সো সবগুলাই ঠিক আছে, শুধু ইজ মিসিং এ অ্যাকশন ভার্ব। সো আমরা বললাম the students will be able to perform optimal generator scheduling for thermal power plants by using software package in the lab. So then it becomes valid. Now we can assess this course outcome. তারপর যদি আমরা বলি students will get knowledge of protection schemes for generator, transformer and induction motor. তাহলে এইখানেও ওই যে আমাদের যে প্রবলেমটা নলেজ, গেট নলেজ। সো এই গেট নলেজটা কিন্তু আমাদের কোনো এটা মিজারেবল অ্যাকশন ভার্ব না, এখানে কত মিজারেবল অ্যাকশন ভার্ব নাই। তাহলে এটা বাকিগুলো ভ্যালিড আছে, প্রজেকশন স্কিম গুলো ভ্যালিড আছে। তাহলে এটাকে চেঞ্জ করে আমাদের বলতে হবে the students will be able to explain protection schemes for generator, transformer and induction motor. Now explain is a miserable action verb. এখন কিন্তু আমরা এটাকে অ্যাক্সেস করতে পারবো। কিভাবে অ্যাক্সেস করব তার ভাইবা নিব।
তার অ্যাসাইনমেন্ট দিব, তাকে টেস্ট দিব, তাকে বিভিন্ন কোশ্চেন করব, কোশ্চেন করে তাকে দেখবো যে আসলে সে এক্সপ্লেন করতে পারে কিনা। তারপর হচ্ছে টু কন্টিনিউ দ্য স্টাডি অফ অ্যাডভান্সমেন্ট ইন ম্যাটেরিয়াল সায়েন্স এন্ড মেটালার্জি। এইখানে দেখেন কন্টিনিউ দ্য স্টাডি, এখানে কোনো এক নম্বর হচ্ছে কোনো অ্যাকশন ভার্ব নাই, 2 নম্বর হচ্ছে ইজ নট অ্যাকচুয়ালি স্কিল, সে স্টাডি কন্টিনিউ করছে, এটা কোনো স্কিলের মধ্যে পড়ে না, ইজ নট এ টাইপ অফ স্কিল। সো এটাকে স্কিল বলা যাচ্ছে না, সেজন্য এটাকে কোনো কোর্স আউটকামের ভিতরে ফেলানো যাচ্ছে না। নেক্সট, identify, analyze and solve mechanical engineering problems useful to the society. এখানে প্রবলেমটা কি? too many action verb, রাইট, এক্স্যাক্টলি, too many action verbs। এখানে 1 নাম্বার ল হচ্ছে ভেরি, খুবই স্পেসিফিক, মানে খুবই কি বলবো, মানে খুবই স্পেশাল কেসের ক্ষেত্রে একাধিক কোর্স আউটকাম ইউজ করা যায় যদি সেটাকে মিজারেবল হয় বা পার্টিকুলার রিজন থাকে, বাট ইন জেনারেল আমাদের কিন্তু অবশ্যই একটা কোর্স আউটকামের ভিতরে একটা অ্যাকশন ভার্ব থাকতে হবে। তাহলে আইডেন্টিফাই এবং অ্যানালাইজকে যদি আমরা সরিয়ে দেই এবং শুধু বলি সলভ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং প্রবলেমস রিলেটেড টু, এবং আগেরটা প্রবলেম দেখেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং প্রবলেমস ইউজফুল টু দ্য সোসাইটি। তো এটা কি বুঝলাম আমি? মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং প্রবলেম যদি বলি দেয়ার আর হান্ড্রেডস অফ থাউজেন্ড টাইপস অফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং প্রবলেমস, তাহলে ইট ইজ ভেরি জেনারেলাইজড স্টেটমেন্ট। তাহলে এটাকে যদি স্টুডেন্ট সে পড়ে সে কিন্তু বুঝতে পারছে না সে আসলে কি স্কিল অ্যাচিভ করছে। তো আমরা যদি বলি সলভ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং প্রবলেমস রিলেটেড টু কম্বাস্টর ডিজাইন, নাও স্টুডেন্ট কিন্তু জানে, স্টুডেন্ট বুঝতে পারছে যে এখানে সে বিভিন্ন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং প্রবলেম সলভ করবে, দ্যাট ক্যান বি রিলেটেড টু দ্য কম্বাস্টর ডিজাইন। তারপর দেখেন হ্যাভ প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স অফ ডেভেলপিং অ্যাপ্লিকেশনস দ্যাট ইউটিলাইজ ডেটাবেস। তাহলে এখানে এটা কম্পিউটার সায়েন্সের একটা, এখানে দেখেন এই যে হ্যাভ প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স, এখানে কোনো অ্যাকশন ভার্ব নাই। হ্যাঁ, এখানে কোনো অ্যাকশন ভার্ব নাই, তাহলে এখানে সবচেয়ে বড় সমস্যা যে আমাকে একটা অ্যাকশন ভার্ব এখানে ইন্ট্রোডিউস করতে হবে। অ্যাকশন ভার্বটা কি? সে এখানে যে বলা হলো যে ডেভেলপিং অ্যাপ্লিকেশনস দ্যাট ইউটিলাইজ ডেটাবেস, তাহলে দেয়ার আর হান্ড্রেডস অফ থাউজেন্ডস অফ অ্যাপ্লিকেশন দ্যাট ইউটিলাইজ ডেটাবেস, তাহলে কোন অ্যাপ্লিকেশনের কথা এখানে বলা হচ্ছে? সো এটাকে যারা স্পেসিফিক্যালি ফর এক্সাম্পল ডেভেলপ অ্যাপ্লিকেশন টু ট্র্যাক এক্স ফর এক্সাম্পল দ্যাট ইউটিলাইজ ডেটাবেস। সো এরকম আর কি আমরা স্পেসিফিক করে দিচ্ছি, উই আর ফিক্সিং এ পার্টিকুলার অ্যাকশন ভার্ব, দেন উই আর অলসো making the statement to quite specific and removing the vagueness. তারপর দেখেন সিনট্যাক্স ডিরেক্টেড ট্রান্সলেশন ইন্টারমিডিয়েট কোড, এটা কিন্তু একটা সিলেবাস থেকে কপি করা হয়েছে, সিএসসি একটা সিলেবাস থেকে কপি করা হয়েছে, সিনট্যাক্স ডিরেক্টেড ট্রান্সলেশন এন্ড ইন্টারমিডিয়েট কোড জেনারেশন। তাহলে এই ধরনের যদি আমরা সিলেবাস থেকে কোনো কিছু কপি করে দেই তাহলে কিন্তু এটা কিন্তু ভ্যালিড হবে না, কারণ এখানে কিন্তু কোনো স্কিলই বোঝাচ্ছে না, আমরা কিন্তু টপিকটাকে শুধু কপি করে এখানে বসিয়ে দিচ্ছি। সো ইট ক্যানট বি কাউন্টেড এজ এ স্কিল। সো এটাকে কিন্তু আমাদের কোর্স আউটকামের ভিতরে আমাদের রাখা যাবে না। 3 নাম্বার, have an appreciation for the scope, complexity and requirement to have positive attitude to earth environment protection। আবারও এখানে সেম প্রবলেম, এখানে আমাদের অ্যাপ্রিসিয়েশন শব্দটা চলে আসছে। সো অ্যাপ্রিসিয়েশন হচ্ছে আমরা এটাকে অবজার্ভ করতে পারি না, আমরা এটাকে অ্যাসেস করতে পারি না, সো দ্যাট মিনস উই ক্যানট মেজার দিস। সো এখানে আমাদের যেটা করতে হবে যে এটাকে আমরা কোনো মেজারেবল অ্যাকশন ভার্বের দিকে নিতে হবে, ইন্টারপ্রেট দ্য স্কোপ, কমপ্লেক্সিটি, রিকোয়ারমেন্ট ফর এ পজিটিভ অ্যাপ্রিসিয়েশন এন্ড সো অন। তারপর যেমন আছে ইন্ট্রোডিউস দ্য কনসেপ্ট অফ ইম্পিডেন্স ম্যাচিং ইন আরএফ সার্কিটস। তাহলে এখানে সমস্যাটা কি? এখানে সমস্যা হচ্ছে এটা টিচার পার্সপেক্টিভ থেকে লেখা হয়েছে। কিভাবে বুঝবো? যদি আপনি প্রথমে অ্যাড করেন the teacher will be able to যদি অ্যাড করেন তাহলে কি বোঝা যায়? It makes sense. The teacher will be able to introduce the concept of impedance matching in RF. এটা টিচারের স্কিল, it's not a student skill. তাহলে আমরা যদি বসাই students will be able to introduce the concept, না, তাহলে হচ্ছে না, এটা টিচার পার্সপেক্টিভ থেকে লেখা হয়েছে। তাহলে এটা কি করতে হবে? এটাকে কিন্তু আমরা কোর্স আউটকামের ভিতরে রাখতে পারবো না। আচ্ছা, তাহলে আমরা বুঝলাম যে আমাদের একটা কোর্স আউটকামের ভিতরে প্রথমে একটা অ্যাকশন ভার্ব থাকবে, এবং সেই অ্যাকশন ভার্ব পরে আমাদের কিছু নলেজ ডোমেইন থেকে থাকতে পারে, কগনিটিভ ডোমেইন থেকে থাকতে পারে, অথবা আমাদের অ্যাটিটিউড বা মোটিভেশন বা অ্যাফেক্টিভ ডোমেইন থেকে বা বিহেভিয়ারাল অবজেক্টিভ ডোমেইন থেকে থাকতে পারে, এবং আমাদের সাইকোমোটর ডোমেইন থেকে থাকতে পারে। সেই স্কিলগুলো এখানে বসবে, এরপর তার কন্ডিশন থাকবে, এরপর তার ক্রাইটেরিয়া থাকবে। সো একটা কোর্স আউটকামের ভিতরে কিন্তু আমি তিন ধরনের কিন্তু আমরা এই কি বলে অবজেক্টিভ কিন্তু অ্যাড করতে পারি, অর্থাৎ নলেজ ডোমেইন থেকে, স্কিল লেভেল থেকে বা সাইকোমোটর ডোমেইন থেকে, এবং অ্যাটিটিউড ডোমেইন থেকে। তিনটা থেকে কিন্তু আমরা তিনটা কোর্স আউটকাম যদি আমরা অ্যাড করি সেটাকে বলবো কেএসএ স্ট্রাকচার। বাট এটা নট নেসেসারিলি যে আমাদের কেএসএ স্ট্রাকচারই রাখতে হবে। এটা কোর্সে সব কোর্সে হয়তো কোনো কোর্সে হয়তো অ্যাফেক্টিভ ডোমেইনকে কভার করা যাচ্ছে না, কোনো কোর্সে হয়তো সাইকোমোটর ডোমেইনের কোনো লেভেলকে অ্যাড্রেস করা যাচ্ছে না। হ্যাঁ, কোনো ডোমেইনে হয়তো কোনো জায়গায় হয়তো তিনটাকে আমাদের নলেজ লেভেল থেকে রাখতে হচ্ছে। সো কোর্সের উপর ডিপেন্ড করে কিন্তু এটা আমাদের কম বেশি হতে পারে।
এবং এটা যেমন 3টা কোর্স আউটকামের ক্ষেত্রে বলা হচ্ছে, এখানে যদি সংখ্যা আরো বেশি হয়, 3টার জায়গায় 4টা হয়, 5টা হয়, সেখানে কিন্তু এখানে কিছু যারা ডিজাইন করবেন, as long as that the instructors can design make the rubrics, instructors have the rubrics, they can verify that they can access the course outcome, তাহলে কিন্তু সেখানে এটা বড় ইস্যু না। আচ্ছা, এরপরে দেখেন, তাহলে এগুলো আমাদের এক্সাম্পল, এগুলো কয়েকটা এক্সাম্পল আমি দেখানোর চেষ্টা করছি, যে অ্যাকশন ভার্ব, দেন হচ্ছে নলেজ কগনিটিভ ডোমেইন, দেন কন্ডিশন, দেন হচ্ছে ক্রাইটেরিয়া। আচ্ছা, তাহলে এখানে আরেকটা ডাইমেনশন আছে, সেই ডাইমেনশনটা হচ্ছে, আচ্ছা এনি কোশ্চেন? মানে এটা আপনি আমার বলছেন, তারপরও একটু জাস্ট জানার জন্য বলতেছি, আগের স্লাইডটাই যান। সেটা হচ্ছে কি আবার একটু যদি বলেন যে কন্ডিশন আর ক্রাইটেরিয়া। হ্যাঁ, কন্ডিশন হচ্ছে ওই যে পার্টিকুলার স্কিলের কথা আমি বলছি, এই পার্টিকুলার স্কিল আমি জিজ্ঞেস করি when this skill will be achieved, তাহলে যে আনসারটা পাওয়া যাবে এটা হচ্ছে কন্ডিশন, আর how this skill will be achieved এটা হচ্ছে ক্রাইটেরিয়া। এটা কি 3টা ডোমেইনের ক্ষেত্রেই প্রযোজ্য? 3টা ডোমেইনের ক্ষেত্রে প্রযোজ্য, এবং এটা কিন্তু আমি বলছিলাম অপশনাল পার্ট, সব ক্ষেত্রে কিন্তু এটা নাও আসতে পারে। যেমন ওই যে আমরা এক্সাম্পল দিলাম যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সে মেজার করছে, বা সে একটা পার্টিকুলার প্রবলেম সলভ করছে, এই প্রবলেমটা কোথায় সলভ করছে, তার ক্রাইটেরিয়া হচ্ছে সে একটা ওই যে কম্বাস্টর ইঞ্জিন ডিজাইনের প্রবলেম সলভ করছে। সো ওই ধরনের কিন্তু কোন কোন ক্ষেত্রে আমাদের এরকম ক্রাইটেরিয়া আসবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে একটা বিষয় হচ্ছে যে আমাদের এক নম্বর হচ্ছে আমাদের সময় আছে 10 মিনিট, সো আমরা 10 মিনিটের মধ্যে যতটুকু করা যায় ততটুকু আমরা যাব। এখানে একটা বিষয় হচ্ছে, যখন আমরা নলেজ ডোমেইন থেকে বা কগনিটিভ ডোমেইন থেকে কোনো স্কিল অ্যাড করি, অর্থাৎ অ্যাকশন প্লাস কগনিটিভ ডোমেইনের যখন কোনো আমরা স্কিল আমরা যোগ করি, কোনো কোর্স আউটকাম তৈরি করি, তখন সেখানে কিন্তু আরেকটা বিষয়ের প্রতি আমাদের খেয়াল রাখতে হবে। হ্যাঁ, সেটা হচ্ছে অ্যানাদার ডাইমেনশন। সেটা হচ্ছে যেমন আমরা বলি আমরা কগনিটিভ ডোমেইনের ক্ষেত্রে আমরা সাইকেল দেন ফিনিক্সে, কগনিটিভ ডোমেইনের ক্ষেত্রে যেমন আমরা বলি এখানে আছে ফর এক্সাম্পল রিমেম্বারিং, তারপর হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং, তারপর হচ্ছে অ্যাপ্লাইং, তারপর হচ্ছে অ্যানালাইজিং, তারপর হচ্ছে ক্রিয়েটিং। এটা কিন্তু দেখেন এই সবগুলা কিন্তু আমাদের কগনিটিভ লেভেলের সাথে সম্পর্কিত, এবং এটাকে আমরা বলছি নলেজ ডোমেইন বা ইন্টেলেকচুয়াল স্কিল ডোমেইন। তাহলে এইখানে যেমন এর কতগুলো লেভেল আছে, যেমন তার আন্ডারস্ট্যান্ডিং লেভেল যদি একদম প্রাইমারি হয় সেটাকে আমরা রিমেম্বারিং, আরো যদি ইন ডেপথে যায় সেটাকে আমরা বলি আন্ডারস্ট্যান্ডিং, আরো যদি সেটাকে বুঝতে পারে বা তার সেটাকে কি বলে ইন্টারনালাইজ করতে পারে, তাহলে সেটাকে আমরা বলি অ্যাপ্লাইং, দেন অ্যানালাইজিং, দেন ইভালুয়েশন, দেন ক্রিয়েটিং। এটা হচ্ছে একটা বিষয়। কিন্তু এটার সাথে সাথে যখনই আমরা নলেজ ডোমেইনের কোনো কোর্স আউটকাম লিখবো, ওবি কিন্তু বলছে যে আমাদের ওই পার্টিকুলার কোর্স আউটকামটাকে কিন্তু আরেকটা জিনিসের সাথে রিলেট করতে হয়, আরেকটা জিনিসের সাথে ম্যাপ করতে হয়, যেটাকে আমরা বলি ক্যাটাগরিজ অফ নলেজ। অর্থাৎ ওই কগনিটিভ ডোমেইনের যে নলেজটা আমরা ইউজ করছি, ওই কোর্স আউটকামে যে নলেজ, খেয়াল করে দেখেন এই 2 নাম্বার পয়েন্টটা, এই যে নলেজ, এটা যদি কোনো, এটা হচ্ছে কগনিটিভ ডোমেইন, নলেজ ডোমেইন, কগনিটিভ ডোমেইন বা ইন্টেলেকচুয়াল স্কিল ডোমেইন। তাহলে এই যে নলেজটা আমরা ইউজ করছি, যেমন ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইজ এ টাইপ অফ নলেজ, মেজর এন্ড মাইনর লস ইজ এ টাইপ অফ নলেজ, হ্যাঁ, ডাইনামিক আনব্যালেন্স কন্ডিশন ইজ এ টাইপ অফ নলেজ, ডেটা ইন Hadoop ক্লাস্টার ইজ এ টাইপ অফ নলেজ, দ্য ইফেক্ট অফ অল প্যারামিটারস ইন ভোল্টেজ কন্ট্রোল অসিলেটরস এ টাইপ। এর কিন্তু নলেজের কিন্তু বিভিন্ন ক্যাটাগরি আছে, বিভিন্ন ধরন আছে। তো এই যে বিভিন্ন ধরন, বিভিন্ন ক্যাটাগরি, এটার উপর বেস করে কিন্তু এই প্রত্যেকটা কোর্স আউটকাম কিন্তু এক একটা ক্যাটাগরির সাথে ম্যাপ করতে বলছে। সো এই প্রত্যেকটা ক্যাটাগরি কিন্তু ডিফাইন করা আছে, যেমন ফিনান্সিয়াল স্টেটমেন্ট এক ধরনের ক্যাটাগরিতে যাবে, মেজর মাইনর লসেস এক ধরনের ক্যাটাগরিতে যাবে, ডাইনামিক আনব্যালেন্স কন্ডিশন এক ধরনের ক্যাটাগরিতে যাবে, ডেটা ইন Hadoop ক্লাস্টার এক ধরনের ক্যাটাগরিতে যাবে, ইফেক্ট অফ প্যারামিটারস ইন ভোল্টেজ কন্ট্রোল অসিলেটরস এটা এক ধরনের ক্যাটাগরিতে যাবে। সো নলেজের ক্যাটাগরিগুলো কিন্তু ডিভাইড করা আছে, যেটাকে আমরা বলতে ডেপথ অফ নলেজ। তো এই যে নলেজ ক্যাটাগরি কিন্তু ইজ অলরেডি ডিফাইন্ড বাই বাইট। সেটা কি, যেমন এক নাম্বার হচ্ছে K1 যদি আমরা সিম্পল কথায় একটা স্টেট ফরওয়ার্ড বলি, তাহলে এটা নলেজ অফ দ্য ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, জিওলজি, বায়োকেমিস্ট্রি। এই ধরনের এই যার সাথে যে আমাদের যে বেসিক সায়েন্স কোর্সগুলো আমরা করাচ্ছি, এই বেসিক সায়েন্স কোর্সগুলোর সাথে কিন্তু এটাকে রিলেট করা যায়। তাহলে আমরা যে কোনো কোর্স আউটকামের ভিতরে, তাহলে যে কোনো ফিজিক্সের যদি কোনো কোর্স আউটকাম হয়, সেখানে ডেফিনেটলি আমাদের কিন্তু যে নলেজটা আমরা ইউজ করছি ওই কোর্স আউটকামের ভিতরে, সেটা কিন্তু K1 এর সাথে রিলেটেড। তারপর K2 বলছে ম্যাথমেটিক্স, সহজভাবে আমি পুরোটা না পড়ে সংক্ষিপ্ত বলে দিলাম, ক্যালকুলাস, ODE, PD, পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন, অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন, অ্যাডভান্স ম্যাথমেটিক্স, নিউমেরিক্যাল অ্যানালাইসিস, এগুলা কিন্তু হচ্ছে আমাদের K2 এর সাথে রিলেটেড। ঠিক আছে, অর্থাৎ ম্যাথমেটিক্স রিলেটেড যদি নলেজ হয়
তো ম্যাথমেটিক্স যেহেতু আমাদের কোর্স আছে ম্যাথ 101 102, ওইখানে যে নলেজটা আমরা ইউজ করবো অ্যাকশন ভাবে পরে সেটা কিন্তু আমাদের K2 এর সাথে ম্যাপ করতে হবে। তারপর যেমন যদি আমরা বলি ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টাল ইঞ্জিনিয়ারিং যত বিষয় আছে, তাহলে এখান থেকে কিন্তু আমাদের ইঞ্জিনিয়ারিং সাথে শুরু। ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টালস, ইলেকট্রিক সার্কিট, যেমন আমাদের জন্য ইলেকট্রিক সার্কিট, মেকানিক্যালের জন্য হতে পারে থার্মোডায়নামিক্স, হিট ট্রান্সফার, ঠিক আছে, সিএসসি এর জন্য হতে পারে প্রোগ্রামিং, ইন্ট্রোডাকশন টু প্রোগ্রামিং। তো এই যে দেখেন এই যে বেসিক ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টাল, তাহলে ওই পার্টিকুলার কোর্সের যেমন ইলেকট্রিক্যাল সার্কিট 1, তাহলে এটার জন্য যে একটা কোর্স আউটকাম আমি লিখি, ওইখানে যে নলেজটা আমরা ইউজ করব এই নলেজটা কিন্তু ক্যান বি রিলেটেড টু দিস ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টাল নলেজ K3, ক্যান বি ম্যাপ টু K3, K3 সাথে সম্পর্কিত করা যাবে। K4 টা হচ্ছে আরেকটু হায়ার লেভেলের নলেজ, আরেকটু স্পেশাল ইঞ্জিনিয়ারিং স্পেশালিস্ট নলেজ, তারা বলছে ইঞ্জিনিয়ারিং স্পেশালিস্ট নলেজ লাইক পাওয়ার প্ল্যান্ট ইঞ্জিনিয়ারিং, রোবোটিক্স, হ্যাঁ, এনার্জি সিস্টেমস, হ্যাঁ, তারপরে রিনিউয়েবল এনার্জি সিস্টেম। এই যে এগুলা কিন্তু বিশেষ নলেজ, এটা স্পেশালিস্ট নলেজ বলতে পারি আমরা এগুলো। সো এই ধরনের কোর্সে পাওয়ার প্ল্যান্ট ইঞ্জিনিয়ারিং আমাদের কোর্স আছে, তো এখানে যে কোর্সে যে আমরা আউটকামটা লিখবো, এখানে যে নলেজ আমরা ইউজ করবো, যে স্কিলের পরে অ্যাকশন ভার্বের পরে যে নলেজটা আমরা ইউজ করবো, এটা কিন্তু K4 এর সাথে ম্যাপ করতে হবে, কারণ এখানে কিন্তু বলা আছে ইঞ্জিনিয়ারিং স্পেশালিস্ট নলেজ। তারপর যেমন আছে K5 হচ্ছে ডিজাইন নলেজ, মানে ইঞ্জিনিয়ারিং ডিজাইন করতে গেলে কি কি, যেমন অটোক্যাড, হ্যাঁ, স্পাইস, ম্যাটল্যাব, কোর্স, সি প্লাস যা কিছু আছে এগুলো কিন্তু ডিজাইনের সাথে রিলেটেড। তাহলে এই কোর্সগুলোতে যদি আমরা কোনো কোর্স আউটকাম লিখি, সেটাকে কিন্তু আমরা K5 এর সাথে, সেখানে এই নলেজ গুলাকে কিন্তু আমরা K5 এর সাথে ম্যাপ করতে পারি, কারণ K5 বলছে এই যে ডিজাইন প্রসেস, ম্যাটল্যাব, এনিথিং কোর্স, এনি টাইপ অফ সফটওয়্যার অর এনিথিং এলস, অটোক্যাড লাইক দিস। আচ্ছা, এরপরে কিন্তু দেখেন এখানে কিন্তু প্রত্যেকটা ক্যাটাগরি অলরেডি ভাগ করে দেওয়া আছে, যেমন K6 বলছে ম্যানুফ্যাকচারিং, ট্রান্সপোর্টেশন, কনস্ট্রাকশন। K6 হচ্ছে বেসিক্যালি ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিস আর টেকনোলজি আর অ্যাপ্লিকেশন রিলেটেড সায়েন্স। তো এইটার ক্ষেত্রে যখন এই ধরনের কোনো কোর্স যদি আমাদের থাকে, তাহলে কিন্তু সেখানে ওই কোর্সের পার্টিকুলার কোর্স আউটকামটাকে কিন্তু আমরা K6 এর সাথে রিলেট করতে পারবো। আমাদের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল হবে, আমি আসতেছি এটাতে। তারপর যেমন আছে K7 হচ্ছে মূলত সোসাইটির সাথে ইঞ্জিনিয়ারদের রিলেটেড, মানে দেখেন impacts of engineering in the society, its impact on the social, economic, cultural, environmental impact যেগুলো আছে, এগুলো নিয়ে যেই সব কোর্স আউটকামে আমরা ডিল করব, সেই কোর্স আউটকাম গুলো যেমন প্রফেশনাল এথিক্স, পাবলিক সেফটি, বিভিন্ন ধরনের স্ট্যান্ডার্ড আছে, গভর্নমেন্ট স্ট্যান্ডার্ড, বিভিন্ন ধরনের ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, যেগুলো আমাদের মেইনটেইন করতে হয় পার্টিকুলার প্রজেক্টটাকে কমপ্লিট করার জন্য, ওই রিলেটেড নলেজ গুলাকে, ওই রিলেটেড আউটকাম গুলাকে আমরা এই K7 এর সাথে কিন্তু ম্যাপ করতে পারি। তারপর যেমন K8 যেটা বলছে, এটা হচ্ছে যেমন রিসার্চের সাথে রিলেটেড, ভেরি হাই লেভেল অফ নলেজ, হ্যাঁ, যেটা স্টাডি এন্ড সামারাইজ রিসার্চ পেপারস ফর এক্সাম্পল। তাহলে স্টাডি এন্ড সামারাইজ রিসার্চ পেপার যদি আমরা কোনো কোর্স আউটকামে বলি, এই ধরনের কোনো কিছু আমরা মেনশন করি কোনো কোর্স আউটকামে, তাহলে রিসার্চ রিলেটেড যদি হয়, সেটা কিন্তু অবশ্যই আমাদের K8 এর সাথে আমাদের ম্যাপ করতে হবে। আচ্ছা, তাহলে দেখেন এক্সাম্পল, কুইক এক্সাম্পল, ডিটারমিন এনার্জি ইন হারমোনিক অসিলেশনস, পাওয়ার ইন্টেন্সিটি অফ ওয়েভ, স্পেসিফিক হিট, মিন ফ্রি পাথ, এন্ট্রপি অফ গ্যাসেস। তাহলে এই যে এখানে যে কোর্স আউটকামটা ডেভেলপ করা হয়েছে, এখানে যে নলেজটা ইউজ করা, ডেফিনেটলি এটা একটা কগনিটিভ ডোমেইনের সাথে রিলেটেড। তাহলে এখানে যে নলেজটা ইউজ করা হচ্ছে, এটা কিন্তু ফিজিক্সের সাথে রিলেটেড। দেখেন ফিজিক্স, এন্ট্রপি, মিন ফ্রি পাথ, স্পেসিফিক হিট, ইন্টেন্সিটি, পাওয়ার ইন্টেন্সিটি অফ ওয়েভ, এটা কিন্তু বেসিক সায়েন্স, অর্থাৎ K1 ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। এই যে K1 এর সাথে কিন্তু এটাকে ম্যাপ করতে হবে। তারপর দেখেন এক্সিকিউট ইন্টারপোলেশন, এক্সট্রাপোলেশন অফ এন্ড কার্ভ ফিটিং, এটা ইউজিং নিউমেরিক্যাল টেকনিক্স, এটা কিন্তু ম্যাথমেটিক্স এর সাথে রিলেটেড। সো এটা কিন্তু আমাদের K2 এর সাথে ম্যাপ করতে হবে, কারণ আমরা বলছি K2 হচ্ছে ম্যাথমেটিক্যাল নলেজ। তারপর হচ্ছে এক্সপ্লেইন বেসিক অপারেশন অন সিগন্যালস এন্ড প্রপার্টিজ অফ LTI সিস্টেমস। তাহলে এখানে কিন্তু দেখেন একটা বেসিক কোর্স, হ্যাঁ, এটা কিন্তু একদম বেসিক লিনিয়ার সিস্টেমস এন্ড সিগন্যালস। তাহলে এটা কিন্তু বেসিক ইঞ্জিনিয়ারিং নলেজ, দ্যাট মিন্স ইট উইল বি ম্যাপ টু K3। তারপর হচ্ছে আমাদের দেখেন ইমপ্লিমেন্ট কন্টিনিউটি এন্ড ডিফিউশন ইকুয়েশনস অফ PN জাংশন এন্ড Ibers-Moll ইকুয়েশন BJT, এটা কিন্তু ইঞ্জিনিয়ারিং স্পেশালিস্ট নলেজের সাথে আমরা ম্যাপ করতে পারি, হ্যাঁ, এটা একটু, তাহলে এটাকে আমরা K4 এর সাথে ম্যাপ করতে পারি। তারপর দেখেন ডিজাইন হাফ এডার, ফুল এডার, কম্পারেটর সার্কিট, এখানে ডিজাইনের ব্যাপার স্যাপার চলে আসছে। তো ইঞ্জিনিয়ারিং ডিজাইনই যখনই আসবে, ইঞ্জিনিয়ারিং ডিজাইনই যখনই করতে হয়, তখন আমাদের কি, সেখানে আমরা স্পাইস ইউজ করি। আমাদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের জন্য ভেরি কমন প্ল্যাটফর্ম স্পাইস, দেয়ার আর ডিফারেন্ট টাইপ অফ স্পাইস সফটওয়্যার। সো আমরা কিন্তু এটাকে বলতে পারি যে ইট ক্যান বি রিলেটেড টু ইঞ্জিনিয়ারিং ডিজাইন, দ্যাট ইজ K5। তারপর দেখেন ইমপ্লিমেন্ট দ্য স্ট্যান্ডার্ড হেলথ এন্ড সেফটি প্র্যাকটিসেস ইন কন্ডাক্টিং দ্য এক্সপেরিমেন্টাল ইনভেস্টিগেশনস। তো এটা হয়তো একটা আমাদের একটা প্রজেক্ট, একটা CO, তাহলে এইটাকে কিন্তু দেখেন স্ট্যান্ডার্ড হেলথ এন্ড সেফটি প্র্যাকটিস, এটা কিন্তু আমাদের হচ্ছে যে বললাম
ইঞ্জিনিয়ারিং এর সাথে সোসাইটি রিলেশন, ইঞ্জিনিয়ারিং এর সাথে এনভায়রনমেন্টাল রিলেশন, ইঞ্জিনিয়ারিং সাথে কালচারাল রিলেশন, তাহলে ডেফিনেটলি এটা কিন্তু K6 এ যাবে। তারপর দেখেন জাস্টিফাই জিরো কার্বন ট্রিটমেন্ট এন্ড সোশ্যাল ওয়েলফেয়ার, তাহলে এনভায়রনমেন্টের সাথে জিরো কার্বন ট্রিটমেন্ট, হ্যাঁ, সোশ্যাল ওয়েলফেয়ার থ্রু হিজ অর হার রিসার্চ ওয়ার্ক, তাহলে ডেফিনেটলি এটা কিন্তু এনভায়রনমেন্টের সাথে যাচ্ছে, সো ইট শুড বি ম্যাপ টু K7। তাহলে আবার দেখেন ক্রিয়েট এ মডেল টু ইমপ্লিমেন্ট দ্য প্রপোজড আইডিয়াস এন্ড ভ্যালিডেট থ্রু সিমুলেশন এক্সপেরিমেন্টেশন, তাহলে এখানে সে মডেল ক্রিয়েট করছে, এখানে যে নলেজটা সে অ্যাপ্লাই করছে ইজ ডেফিনেটলি রিলেটেড টু, তাহলে এই মডেল ক্রিয়েট করতে যে কিন্তু তার অনেক রিসার্চ পেপার পড়তে হবে, অনেক রিসার্চ ফাইন্ডিং তাকে সামারাইজ করতে হবে, সামারাইজ করার পরেই কিন্তু সে এটাকে অ্যাপ্লাই ক্রিয়েট করতে পারবে। সো এখানে যে নলেজটা সে শিখছে এই নলেজটা অবশ্যই কিন্তু K8 এর সাথে রিলেটেড। সো এই যে তার মানে হচ্ছে আমরা নলেজ ক্যাটাগরিতে যত আউটকামই আমরা লিখবো সবগুলো আউটকামই কিন্তু আমাদের অবশ্যই কোনো না কোনো নলেজ ডোমেইনের সাথে, নলেজ ক্যাটাগরির সাথে ম্যাপ করতে হবে। সো এটাকে আমরা বলছি ডেপথ অফ নলেজ। এই নলেজ ক্যাটাগরি কিন্তু আবার পিওর সাথে রিলেটেড আছে, প্রত্যেকটা নলেজ ক্যাটাগরি কিন্তু পিওর সাথে রিলেশন আছে, এটা একটা ম্যাপিংও করা আছে। সো যে কোনো সিওর সাথে যখন আমরা কোনো নলেজ ক্যাটাগরিকে ম্যাপ করি তখন কিন্তু অটোমেটিক্যালি ওই সিও কিন্তু কোনো পিওর সাথে চলে যায়। যেমন যেখানে আমরা যেই সিও কে আমরা, যেমন PU1 এর সাথে যেই সিও থাকবে সেই সিও কিন্তু K1 এবং K4 কোন একটার সাথে তার ম্যাপ করা থাকতে হবে। যেমন PU2 যেই সিও সাথে থাকবে সেই সিও কিন্তু K1 এবং K4 এর কোনটার সাথে ম্যাপ করা থাকতে হবে। এরকম কিন্তু একটা মিউচুয়াল কিন্তু একটা রিলেশন আছে। যেমন এথিক্স এর সাথে যেই সিও থাকবে সেই সিও যে নলেজ লেভেল সেটা কিন্তু K7 এর সাথে রিলেটেড থাকবে। সো এরকম আমাদের একটা এক্সাম্পল যেমন 33307 ক্লাসিফাই কমিউনিকেশন সিস্টেমস, ডেফিনেটলি এখানে কমিউনিকেশন সিস্টেম ট্রান্সমিশন টাইপ এটা কিন্তু একটা বেসিক ইঞ্জিনিয়ারিং নলেজ। সো ডেফিনেটলি এটা K3 বেসিক ইঞ্জিনিয়ারিং নলেজ, আর বেসিক ইঞ্জিনিয়ারিং নলেজ মানেই কিন্তু ইট শুড বি ম্যাপড টু PU1 অর ইঞ্জিনিয়ারিং নলেজ। আচ্ছা, তাহলে এই আমরা সিও তৈরি করলাম, আমরা সিও কে ম্যাপ করলাম নলেজ ডোমেইন, নলেজ ক্যাটাগরির সাথে, অর্থাৎ কগনিটিভ স্যার মাঝখানে একটা কোশ্চেন করি। জি আচ্ছা, আমরা নলেজ তো আসলে মূলত আসলে আমাদের কগনিটিভ ডোমেন। জি, তাহলে আমাদের বোঝা যাচ্ছে যে কগনিটিভ ডোমেনকে আমরা সাজানোর পরে তারপরে আমরা নলেজ প্রোফাইলে মানে এই নলেজ গুলা নিয়ে কাজ করব, নলেজের সাথে ম্যাপ করব, নলেজের সাথে ম্যাপ করব, কিন্তু প্রথমে তো আগে আমাদের কগনিটিভ লেভেল দিয়ে আগে জিনিসটাকে সাজাইতে হবে। জি জি জি, তারপরে এটার সাথে আমরা ম্যাপ করব। হ্যাঁ, এবং এটা যখন আমরা কোর্স আউটকাম লিখবো তখন কিন্তু এটা আমাদের এখন মাথায় রাখতে হবে যে আমাদের কিন্তু সবগুলা নলেজ ডোমেইনের সাথে আমাদের কিন্তু ম্যাপিং করতে হবে। এটা কিন্তু নলেজ ডোমেনের ক্যাটাগরির সাথে, নলেজের ক্যাটাগরির সাথে তো আপনার অন্য কোনো ডোমেইন আসবে না, এফেক্টিভ বা সাইকোমোটর তো কখনোই আসবে না। আচ্ছা আচ্ছা, আচ্ছা, তাহলে এখানে দেখেন, তাহলে সিও চেক, যখন আমরা সিও তৈরি করে ফেললাম তাহলে এখন আমরা জিজ্ঞেস করি যে ডাজ দ্য সিও বিগিন উইথ অ্যান অ্যাকশন ভার্ব, আমাদের সিওটাকে অ্যাকশন ভার্ব শুরু হয়েছে। ইজ ইট রিটেন ইন টার্মস অফ স্টুডেন্ট পারফরমেন্স অর স্টুডেন্ট পার্সপেক্টিভ, মানে আমরা কি বলতে পারি যে স্টুডেন্টস উইল বি এবল টু বলে যদি বাকি সিওটাকে বলি তাহলে কি ডাজ ইট মেক সেন্স। তারপর বলছে ইজ দ্য সিও ক্লিয়ার, কনসাইজ, নো রিডান্ডেন্সি, রেডিলি ডিফাইনেবল, মানে সিওটা কি ক্লিয়ার আছে, স্টুডেন্ট কি পড়ে এটাকে বুঝতে পারবে। সিওটাকে আমি এত কমপ্লেক্স দিলাম যে সিওটা পড়ে কিছুই বোঝা যাচ্ছে না, তাহলে কিন্তু হবে না। সিওটাকে কিন্তু আমার চিন্তা করতে হবে যে স্টুডেন্ট মাস্ট আন্ডারস্ট্যান্ড দ্য সিও, স্টুডেন্ট মাস্ট আন্ডারস্ট্যান্ড দ্য স্কিল, আমরা যে স্কিলটা সে অ্যাচিভ করবে, যে কোর্স আউটকামটা, যে স্কিলটা, যে কম্পিটেন্সিটা, এটা কিন্তু স্টুডেন্টকে পড়ে বুঝতে হবে। তাহলে ওই পার্সপেক্টিভ থেকে কিন্তু আমাদের সিওটা লেখার সময় খেয়াল রাখতে হবে। এবং ফোর্থ হচ্ছে সিওটা আমরা অ্যাটেইন করতে পারবো কিনা, সিওটা অ্যাটেইনেবল কিনা, যে টাইম লিমিট দেওয়া আছে, স্টুডেন্টদের ব্যাকগ্রাউন্ড চিন্তা করতে হবে, প্রি রিকুইজিট চিন্তা করতে হবে, আমাদের ফ্যাসিলিটি চিন্তা করতে হবে, আমাদের টাইম অ্যাভেলেবিলিটি চিন্তা করতে হবে, সবগুলো চিন্তা করে দেখতে হবে যে আমাদের এই সিওটা আমরা লিখলাম এই সিওটা আসলে অ্যাটেইনেবল কিনা। তারপরে সিও লেখার পরে এই সিওটা আমরা সিও থেকে আমরা ফিডব্যাক নিব। কার কাছ থেকে ফিডব্যাক নিব? আমাদের নিজেদের ফ্যাকাল্টি মেম্বারের কাছে ফিডব্যাক নিব, আমাদের কোর্স টিচারের কাছে ফিডব্যাক নিব যে আমাদের কোর্স টিচার, আমাদের ফ্যাকাল্টি মেম্বাররা অন্য ফ্যাকাল্টি মেম্বাররা বুঝতে পারছে কিনা, বা আমাদের স্টুডেন্টদের কাছে ফিডব্যাক নিব যে আমাদের স্টুডেন্টরা আসলে সিও গুলা বুঝতে পারছে কিনা, বা আমরা ইন্ডাস্ট্রি বা একাডেমিক প্রফেশনাল বা অ্যালামনাই যারা আছে তাদের কাছ থেকে ফিডব্যাক নিব যে তারা আসলে আমাদের সিও গুলা বুঝতে পারছে কিনা। আচ্ছা, এই ছিল আমাদের টাইম আপ, আমাদের আজকে টাইম নাই, আমাদের একটা প্র্যাকটিস প্রবলেম ছিল, এই প্র্যাকটিস প্রবলেমটা আমি আসলে এখন কিভাবে করব স্যারের কাছে ডিরেকশন চাচ্ছি। চেয়ারম্যান স্যার করো তুমি, এটা কি প্র্যাকটিস প্রবলেম নাকি কিভাবে বলবো? প্র্যাকটিস প্রবলেমটা স্যার এটা কিন্তু একটু সময় লাগবে, এটা সিও লিখতে হবে। হ্যাঁ, এটা একটা গুগল ফর্ম শেয়ার করবো এবং গুগল ফর্মে তারা ওই গুগল ফর্মে ঢুকে তাদের কাছে সিলেবাস দেওয়া থাকবে, কোর্স আউটকামের যে বেসিক রুলগুলো আছে ওগুলো দেওয়া থাকবে, অ্যাকশন ভার্ব দেওয়া থাকবে, সেখান থেকে তাদেরকে কগনিটিভ ডোমেইনে 2টা এবং সাইকোমোটর ডোমেইনে একটা সিও লিখতে হবে। সো এটা কিন্তু একটা টাইম লাগবে,
ঠিক আছে, তাহলে এটা হোমওয়ার্ক দিয়ে দাও, আমরা এটা যে যার মতো সময় নিয়ে আমরা একটু করে পাঠাই। ঠিক আছে, তাহলে এখানে আমি একটু দেখাই দিই তাহলে জিনিসটা কি, তাহলে বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এখানে দেখেন আমাদের এখানে যেটা করতে হবে, আমি একটা সিলেবাস দিয়ে দিছি যে কোর্স আউটকামে দেখেন ফাইবার অপটিক্যাল ফাইবার কমিউনিকেশন, এখানে একটা আমাদের সিলেবাস দেওয়া আছে। তাহলে এই সিলেবাসটা আপনাদের দেখতে হবে। এটা কিন্তু সিলেবাসটা দেখে আপনাদের কি করতে হবে, এখানে আমাদের দুইটা কোর্স আউটকাম ডেভেলপ করতে হবে, দুইটা কোর্স আউটকাম কগনিটিভ ডোমেইনে ডেভেলপ করতে হবে। হ্যাঁ, কগনিটিভ ডোমেইনে দুইটা কোর্স আউটকাম ডেভেলপ করতে হবে, এবং এখানকার এই ডেভেলপ করার জন্য যে নোটগুলো আছে, বেসিক কিছু নোট আছে, সেই নোটগুলো আমি অ্যাড করে দিয়েছি, এবং কিছু নন এক্সস্টিভ কিছু আমি অ্যাকশন ভার্ব এখানে দিয়ে দিছি। এই অ্যাকশন ভার্বগুলো দেখে দুইটা সিও আপনাদেরকে এই 40407 এর জন্য ডেভেলপ করতে হবে, এবং সিও ডেভেলপ করার সময় এই বেসিক যে রুলগুলো আছে, প্রপার্টিগুলো আছে, এই প্রপার্টিগুলো কিন্তু একটু খেয়াল রাখতে হবে। এবং 3 নাম্বার যে সিওটা আছে, এটা হচ্ছে আমাদের মূলত সাইকোমোটর ডোমেইনের। এটা আমি বলছি যে কোনো একটা ল্যাব কোর্স, আপনার গত সেমিস্টারে যে ল্যাব কোর্সটা করিয়েছেন, সেই ল্যাব কোর্সের সাথে ল্যাব কোর্সটাকে চিন্তা করে আপনার ওইটার সাথে ওইটার জন্য যদি যে কোনো একটা আমি সাইকোমোটর ডোমেইন দিয়ে যদি সিও ডেভেলপ করতে বলি, তো এখানে অ্যাকশন ভার্বগুলো ইউজ করে এবং একই রুল ইউজ করে অ্যাপ্লাই করে কিন্তু আপনারা এখানে একটা সিও তৈরি করবেন, এবং এই সিও গুলাকে তখন এই পিইউ গুলার সাথে ম্যাপ করবেন। এই যে P1 ইঞ্জিনিয়ারিং নলেজ, P2 প্রবলেম অ্যানালাইসিস, এটা আমি যখন প্রেজেন্টেশনের পুরো স্লাইডটা দিয়ে দিব, ওখান থেকে আবার এগুলো আপনি রিভিজিট করতে পারবেন। তো CO1 CO2 দেখে জাস্ট এখানে টিক মার্ক দিয়ে দেওয়া। আমাদের হচ্ছে একটা সিওর সাথে আমরা একটা পিও কে ম্যাপ করছি, সুতরাং সিও কে PO1 এর সাথে ম্যাপ করবেন এবং CO2 কে পিওর সাথে ম্যাপ করবেন, এবং এখানে দেখেন CO3 কে আবার পিওর সাথে ম্যাপ করে তারপরে আমরা পিওর সাথে যে কেএল ম্যাপ, প্রথম দুইটা সিও যেহেতু কগনিটিভ ডোমেইনের সাথে রিলেটেড, তো প্রথম দুইটা সিও কে কিন্তু আবার আমরা এখানে ম্যাপ করে দিব। C1 কে একটা কেএল ডোমেইন কে নলেজ ডোমেইনের সাথে এবং CO2 কে একটা নলেজ ডোমেইনের সাথে ম্যাপ করে তারপর আমরা একটা কোশ্চেন জিজ্ঞাসা করেছি, ডাজ এনি অফ ইউর সিও ইনডিউসেস কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেম সলভিং এক্সপিরিয়েন্স। এটা যেহেতু আমরা এখনো যাইনি কমপ্লেক্স প্রবলেমে, তো এই কোশ্চেনটা আপনারা আপাতত আনসার না করলেও চলবে।